ফুলটা কিন্তু খুব পরিচিত একটা ফুল, আমরা বিভিন্ন জায়গায় চারপাশেই ফুলটা দেখতে পাই, টগর ফুল। বাহ, চমৎকার। আমরা আর কি দেখেছিলাম? আমরা এই যে আরেকটি ছবি দেখেছিলাম, মনে আছে? সেই ফুলগুলি আমরা কোথায় রেখেছিলাম? তার জন্য আমরা কি করেছিলাম? হ্যাঁ, আমরা ঠোঙার ছবি দেখেছিলাম, যে ঠোঙার মধ্যে আমরা ফুলগুলো রেখেছিলাম। তোমরা দেখতে চাও ঠোঙা কেমন? দেখো, এই দেখো, আমি একটা তোমাদের জন্য ঠোঙা বানিয়েছি। আমরা বাদাম খাই কিন্তু এরকম ঠোঙায় আমরা বাদামও রাখতে পারি। আমাদের বাদামওয়ালা এমন করে ঠোঙা বানিয়ে ঠোঙায় বাদাম দিয়ে দেয় না? হ্যাঁ, আর আমরা টগর ফুল তুলে ফুলগুলো আমরা এরকম ঠোঙায়ও রাখতে পারি। হ্যাঁ, দেখছো ঠোঙাটা কেমন? খুব সুন্দর, তাই না? আমি একটা লাল রঙের ঠোঙা বানিয়েছি। তোমরা বাসায় সবাই এরকম ঠোঙা বানাতে চেষ্টা করবে। হ্যাঁ, সবাই সুন্দর সুন্দর ঠোঙা বানাবে, বিভিন্ন রঙের কাগজ দিয়ে আমরা ঠোঙা বানাতে পারি। আচ্ছা, আমরা আর কিসের ছবি দেখেছিলাম? আমরা ডাবের ছবি দেখেছিলাম। হ্যাঁ, ঠিক বলেছ, আমরা ডাবের ছবি দেখেছিলাম। ডাবের পানি খেতে খুব মিষ্টি, ডাবের পানি খেতে খুব মিষ্টি, তাই না? হ্যাঁ, আমরা আচ্ছা ডাব খাওয়ার সময় কিভাবে খাই? নল দিয়ে খাই, ঠিক বলেছ। এখন আমরা দেখি ডাব কাটার পরে আমরা যখন ডাবটা খাই তখন ডাবের ছবিটা দেখতে কেমন হয়। এই দেখো, দেখেছো? দেখো, এই যে ডাবের এই যে একটা ছোট্ট ফুটা করে দিয়েছি, এই ফুটার ভেতরে আমরা নল দিয়ে ডাবের পানি খাই। আর ডাবের রং কি হয়? টিয়া রং, সবুজ রং, টিয়া রং। হ্যাঁ, টিয়া সবুজ রঙের ডাবের রং হয়। আমরা এখন আরেকটি ছবি দেখব। আমরা আরেকটি কি ছবি দেখেছিলাম মনে পড়ে তোমাদের? ঢোলের ছবি। হ্যাঁ, দেখো, ঢোলের কিন্তু আরেকটি নাম আছে। আমরা কি বলেছিলাম? ঢাক। এই তো, খুব সুন্দর বলেছ। দেখি এখন ঢাকের ছবি কেমন। এই দেখো, ঢাক। ঢোলের আরেক নাম ঢাক। আমাদের কিন্তু দুইটা করে নাম হয়, অনেকের তিনটে নামও আছে, আছে না? স্কুলে একটা নাম দেওয়া আছে, বাড়িতে একটা নাম বলা হয়। ঢোলেরও কিন্তু দুইটা নাম, একটা নাম ঢোল আর একটি নাম ঢাক। দেখেছ? হ্যাঁ, এখন আমরা আরেকটি ছবি দেখেছিলাম। সেই ছবিটা ছিল দুইটা ছেলে মেয়ে। হ্যাঁ, দুইটা ছেলে মেয়ে কি করছিল? হেঁটে হেঁটে যাচ্ছিল। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, আমরা যখন হাঁটি তখন আমরা কি দিয়ে হাঁটি? পা ফেলে ফেলে হাঁটি। তাহলে পায়ের আরেকটি নাম কি? আমরা কি বলেছিলাম? যখন আমরা পা ফেলে ফেলে হাঁটি তখন আমরা কি বলবো? হ্যাঁ, ঠিক বলেছ, চরণ। আমরা চরণ ফেলে হাঁটি। এখন আমরা সেই ছবিটা দেখব। হ্যাঁ, আমরা এখন সেই ছবিটা দেখব। ছবিটা দেখি। দেখো, দেখো ছবিটা। এখানে কি আছে? দুইটা ছেলে মেয়ে। তারা এই দেখো পা ফেলে ফেলে হেঁটে হেঁটে যাচ্ছে, অর্থাৎ চরণ ফেলে মাঠের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তাই না? বাহ, খুব সুন্দর। তোমরা খুব ভালো ছেলে মেয়ে, তোমরা সব মনে রেখেছো। আগের দিনে আমরা যা পড়েছি সব মনে আছে। এখন আমরা আজকের আবার নতুন পাঠে আসব। আজকে আমরা কি নিয়ে পড়ব? আমাদের পাঠের নাম পাঠ শিখি। আমি পাঠটি লিখি, বোর্ডে লিখি, তোমরা খাতায় তুলে নাও। লিখেছি আমরা? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা সবাই বই খুলি। তোমাদের কাছে বাংলা বই আছে না? বাংলা বইয়ের আমরা কত পৃষ্ঠা? 24 পৃষ্ঠা, 2-4 পৃষ্ঠা। দেখো বইটা, দেখো, আমরা বইটা সবাই দেখতে পাই। আমরা সবাই খুলেছি, সবাই বই খুলেছি। হ্যাঁ, এই তো, তোমরা সবাই বই খুলেছো। বইয়ের 24 পৃষ্ঠায় এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখেছো? এখন এই ছবিতে আমি যেখানে যেখানে পড়ব সেই লাইনের নিচে নিচে আমরা প্রত্যেকে আঙুল রাখবো। সবাই আঙুল দিয়ে বইয়ের লাইন দেখবে আর মন দিয়ে আমার কথা শুনবে। কেমন সোনামণিরা? এখন আমি পড়ি, দেখো। টগর তুলি, টগর
তুলি। একটু আগে আমরা এই যে টগর ফুল দেখলাম, এই যে ফুলের ছবি, এই ফুলগুলি এই ছেলে মেয়ে দুটি তুলছে, ওদের সাথে সাথে আমরাও তুলব, তাই বলছি টগর তুলি। এরপরে দেখো ঠোঙা খুলি। ওই যে আমরা ঠোঙার ছবি দেখেছি, হ্যাঁ আমরা ঠোঙা বানিয়েছি, হ্যাঁ ঠোঙার মধ্যে আমরা ফুলগুলি রাখি, তাই ঠোঙা খুলি। কি আছে? ঠোঙা খুলি। এরপরে আছে ডাব খাই। হ্যাঁ আমরা ডাবের ছবি দেখেছি, ডাবের ছবি, হ্যাঁ তোমরা ঠিক বলেছো যে ডাব কেটে আমরা নল দিয়ে ডাব খাই। হ্যাঁ ঠিক বলেছো। দেখো ওরা ওই যে নল দিয়ে, ছেলে আর মেয়েটি, দেখো মেয়েটি নল দিয়ে ডাব খাচ্ছে, ডাবের পানি খাচ্ছে, তাই না? ডাবের পানি নল দিয়ে আমরা খাই। তোমরা ঠিক বলেছো। দেখো ডাব খাই, ডাব খাই। এরপরে আছে ঢাক বাজাই। কি করছে ওরা? ঢাক বাজাচ্ছে। হ্যাঁ তোমরা ঢাক বাজাতে চাও? আচ্ছা ঠিক আছে, স্কুল খুলুক তখন আমরা একটা ঢাক কিনবো, কিনে আমরা সবাই মিলে ঢাক বাজাবো। ঢাকের আরেকটি কি নাম যেন? ঢোল। হ্যাঁ ঠিক বলেছো, ঢোল। ঢাকের আরেকটি নাম ঢোল। তাহলে আমরা স্কুল যখন খুলবে প্রথম দিন আমরা অনেক আনন্দ করব, সেদিন আনন্দ করে আমরা ঢোল বাজাবো। কেন বলো তো? আমাদের অনেক দিন পর দেখা হবে, এই জন্য। তাহলে ঢাক বাজাই, ঢাক বাজাই। আচ্ছা শেষের ছবিতে কি আছে? এই ছবিটাও আমরা দেখেছি। হ্যাঁ ঠিক বলেছ যে ওরা চরণ ফেলে ফেলে হেঁটে যাচ্ছে ছেলে মেয়ে দুটি। তাহলে কি আছে? কোথায় হেঁটে যায়? চরণ ফেলে মাঠে যাই, চরণ ফেলে মাঠে যাই। এখন আমরা একটু একসাথে পড়ি, সবাই আঙুল দিবে, একসাথে বলবো। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে সুন্দর করে উচ্চারণ করে তোমরা বলবে, কেমন? দেখো টগর তুলি। একটু থেমেছি কেন বলো তো? এখানে একটা দাড়ি আছে, দেখেছো? আমাদের যখন একটা দুটো শব্দ দিয়ে এখানে একটা বাক্য হয়েছে, আর বাক্যের শেষে আমরা কি করি? একটা দাড়ি বসাই। আমাদের যখন পড়াটা শেষ হয়ে যায়, লেখাটা শেষ হয়ে যায়, তখন আমরা একটা দাড়ি চিহ্ন দিই। তাই এখানে দেখো আছে টগর তুলি, দিয়ে আমরা একটা দাড়ি দিয়েছি। এরপরে হ্যাঁ আমরা একসাথে বলি সবাই, ঠোঙা খুলি, ঠোঙা খুলি। ডাব খাই, ডাব খাই। ঢাক বাজাই, ঢাক বাজাই। চরণ ফেলে মাঠে যাই, চরণ ফেলে মাঠে যাই। ঠিক আছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমাদের পড়াটা। এখন দেখো এই বইয়ের মধ্যে আমরা টগর পড়লাম, টগর ফুল। তো টগর ফুলটার প্রথম বর্ণটা কি ছিল বলো তো? ট গ র। তাহলে প্রথম বর্ণ আমরা কি বললাম? ট। হ্যাঁ ঠিক বলেছো, ট বর্ণ বলেছো। এখন এই বইয়ের ছবিতে দেখো তো লাল রঙের, লাল রং দিয়ে লেখা আছে। কোথায় আছে টটা? আমরা একটু খুঁজে দেখি, সবাই দেখি। হ্যাঁ আমরা পেয়েছি। হ্যাঁ এই তো, এই দেখো টগরের প্রথম বর্ণ ট, লাল রং দিয়ে লেখা। হ্যাঁ আজকে আমরা তাহলে যে বর্ণটি শিখব সেই বর্ণটি কি হবে? ট বর্ণ। ঠিক আছে, এখন আমরা দেখব, আমরা যে বর্ণটি শিখব এই বর্ণটি আমরা দেখতে চাই। ঠিক আছে, দেখো এই দেখো ট, এটা কি? ট বর্ণ। এই বর্ণটির নাম ট, এর উচ্চারণ ট। বর্ণটির নাম ট, উচ্চারণ ট। আমার সাথে সাথে আমরা একটু একসাথে বলি, বর্ণটির নাম ট, উচ্চারণ ট। আবার বলি, বর্ণটির নাম ট, উচ্চারণ ট। বাহ খুব সুন্দর।
এখন আমরা এটা খুব সহজেই দেখে চিনতে পারবো, তাই না? আমরা যেখানেই এই বর্ণটি দেখব আমরা চিনতে পারবো যে এই বর্ণটির নাম ট। ঠিক আছে, এখন দেখি তো আমরা বলতে পারি কিনা। এই দেখো একটা আমরা কি দেখছি, চার্ট দেখছি এখানে। এটা কিসের চার্ট? বর্ণমালার চার্ট। এবং এই বর্ণমালার চার্টে অনেকগুলি বর্ণ কিন্তু আমরা শিখে এসেছি। এই যে উপরের লাইনটা, তার পরের লাইন আমরা কিন্তু শিখেছি, তাই না? এখন তোমরা দেখো তো এই যতগুলি বর্ণ দেখছি এর মধ্যে ট বর্ণটি কোথায় আছে? হ্যাঁ, ঠিক বলেছো, 3 নাম্বার লাইনের এই যে সবার প্রথম বর্ণটি, এই যে ট, আমরা সবাই দেখতে পাচ্ছি। এই বর্ণটির কি নাম? ট। হ্যাঁ, এই তো ঠিক বলেছো, এটা কি বর্ণ? ট। এর উচ্চারণটা কি? ট। হ্যাঁ, খুব সুন্দর বলেছো তোমরা। তাহলে আমরা এখন যেখানেই এই বর্ণটা দেখব আমরা ঠিক বলতে পারবো যে এটা ট। এখন ট দিয়ে আমরা কি শিখেছি? টগর। ট দিয়ে আমরা কি শব্দ তৈরি করতে পারি? টগর। টগর তো একটা ফুলের নাম। এখন আমরা আর কি কোনো শব্দ মনে করতে পারি ট দিয়ে হবে? আমরা একটু মনে মনে চিন্তা করি। আচ্ছা, প্রথমটা আমিই বলে দিই, ঠিক আছে? ট দিয়ে আমরা টগর বলতে পারি, যেমন আরেকটি শব্দ কি জানো? টক। আরেকটি শব্দ টক, টক, টক। তোমরা টক খাও? টক খেতে পছন্দ করো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা টক দিয়ে একটা বাক্য বলি। যেমন টগর দিয়ে বলেছি না, টগর তুলি। আমরা টগর ফুলটা ফুটে আছে, যখন আমি ওইখানে টগরের সাথে তুলি বললাম তখন দুইটা শব্দ মিলে কি বলেছি এর আগে? একটি বাক্য হয়ে যায়। তাহলে টগর তুলি, যখন এটা বললাম তখন বাক্য হয়ে গেল। এখন টক দিয়ে তাহলে একটা বাক্য বলি। হ্যাঁ, তেঁতুল টক। তেঁতুল টক। টক তেঁতুল না, তেঁতুল কি মিষ্টি? হ্যাঁ, মিষ্টি তেঁতুলও পাওয়া যায়, কিন্তু প্রথম কাঁচা অবস্থায় কেমন থাকে? উফ, কি টক! তেঁতুল খেতে কি টক, তাই না? তাহলে আমরা বলতে পারি একটি বাক্য, তেঁতুল টক। তেঁতুল টক। আমরা একসাথে বলি, তেঁতুল টক। বাহ, খুব সুন্দর। এবার তোমরা মনে মনে চিন্তা করো, আমি তো দুটি বলে দিলাম, তোমরা কেউ বলতে পারবে কিনা মনে মনে চিন্তা করে আমাকে বলো। হ্যাঁ, এই তো বলতে পেরেছো, ট দিয়ে হয় টব। ট দিয়ে টব হয়। হ্যাঁ, আমরা টবে কি লাগাই? গাছ লাগাই। তাহলে আমরা একটা বাক্য বলি। হ্যাঁ, এই তো ঠিক বলেছো, ফুলের টব। কি হবে? ফুলের টব। আমরা টবে ফুল গাছ লাগাই, তাই না? আমাদের বাড়ির বারান্দায়, উঠানে, এমনকি আমাদের স্কুলেও আমরা অনেক ফুল গাছ লাগাই টবে। বাহ, খুব সুন্দর তোমরা বলতে পেরেছো। আর বলতে পারি, আমরা আরেকটি বলতে পারি শব্দ, মনে মনে ভাবি তো। হ্যাঁ, এই তো বললে, টিন। ট দিয়ে টিন। টিন দিয়ে আমরা কি করি? ঘর বানাই। তাহলে কি হবে? টিনের ঘর। এই তো, টিনের ঘর। বাক্য হয়ে গেছে। তোমরা তো খুব সুন্দর বলতে পারছো। খুব ভালো, খুব ভালো, আমার বাচ্চারা খুব ভালো। আচ্ছা, আবার বলি আমরা, টিনের ঘর। তাহলে আমরা 4টি বাক্য পেলাম, 4টি শব্দ পেলাম। আমরা কয়টি শব্দ পেলাম? ট দিয়ে 4টি শব্দ পেলাম। টতে টগর, টতে টক, টতে টপ, টতে টিন। বাহ, খুব সুন্দর। তাহলে এখন আমরা এই বর্ণটা কিভাবে লিখতে হবে আমরা সেটা শিখি। আমি বোর্ডে লিখব, তোমরা মন দিয়ে দেখবে, আর সবার সামনে খাতা আর পেন্সিল নিয়ে তোমরা রেডি থাকবে। যখন আমি তোমাদের লিখতে বলবো তখন লিখতে হবে, ঠিক আছে? প্রথমে কিন্তু মন দিয়ে দেখব, বোর্ডের দিকে সবাই তাকাবো, আমি কিভাবে লিখব তোমরা শুধু দেখবে। দেখো, প্রথমে আমরা একটি, এই দেখো, সোজা দাগ দিব। সোজা দাগটার নাম কি? মাত্রা।
আমরা প্রথমে একটি মাত্রা দিব। আমরা এর আগেই শিখেছি মাত্রা কাকে বলে, তাই না? হ্যাঁ, এখন প্রথমে একটি মাত্রা দিব। এই ঠিক মাত্রার সাথে মাঝখান থেকে আমরা সোজা আর একটি লম্বা করে দাগ টানব। সবাই আমরা সোজা আবার লম্বা করে একটি দাগ টানলাম। এই দাগটা একটু ঘুরিয়ে দেখো এইভাবে নিয়ে চলে আসবো, এ দিয়ে একটা গোল করে দেব, দিলাম। এরপরে দেখো টয়ের ঠিক এই মাথার থেকে নেব, এই কোণার থেকে নিয়ে এই যে টয়ের মাথার একটা রেখা টেনে দিব। আমরা সবাই দেখেছি? বাহ, খুব সুন্দর। তোমরা আমার সাথে সাথে হাত ঘোরাবে, কেমন? এই যে আঙুল, এই আঙুলটা দেখি, এই আঙুল দিয়ে আমি যেমন করে ঘোরাবো আমার সাথে সাথে তোমরা বইয়ের উপরে ওইভাবে আঙুলটা ঘোরাও টয়ের উপরে। দেখো এই যে প্রথমে এইভাবে দাগ দিয়েছি, দাগ দেওয়ার পরে এই যে এলাম সোজা হয়ে, তারপরে এই যে এইভাবে ঘুরিয়ে নিলাম, তারপরে এইখান থেকে উপরে একটা রেখা টেনে দিলাম। আমরা আরেকবার দেখি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই যে একটা দাগ দিব। সবাই দিয়েছি? ঠিক আছে। এখন আমরা সবাই এই যে সোজা করে আঙুল ঘোরাবো। আমরা সবাই আঙুল ঘুরিয়েছি? এবার আমরা এই দেখো এইভাবে ঘুরিয়ে নিয়ে আসব। নিয়েছি? ঠিক আছে। এখন এই যে মাথা দিয়ে মাথার এই কোণার থেকে এইভাবে টেনে নিয়ে আসবো। এই যে রেখাটা আমি টেনে নিয়ে আসলাম, হয়ে গেল ট। আমরা মুখে বলি, উচ্চারণটা আবার বলি, ট। উচ্চারণটা বলি, ট। এখন তোমরা তোমাদের বইয়ে দেখো এই যে পাশের পৃষ্ঠা, এই দেখো 25 পৃষ্ঠায় এখানে উপরে দেখো এই যে লাল রং দিয়ে এই যে 5টা বর্ণ লেখা আছে। তোমরা আজকে শুধু ট বর্ণের উপরে হাত ঘোরাবে। প্রথমে আমরা 3বার করে হাত ঘোরাই। এই যে প্রথমে দিলাম, তারপর এইভাবে দিলাম, এইভাবে ঘুরিয়ে দিলাম, আর মাথার থেকে এইভাবে টেনে দিলাম। সবাই করেছি? বাহ, চমৎকার। এখন এই যে বাকি যে 3টা ঘর খালি আছে, আমরা সবাই ওই ঘরের মধ্যে লিখে ফেলি। সবাই আমরা এই খালি ঘর 3টিতে আমরা 3টি ট লিখে ফেলি। লিখেছো? খুব সুন্দর হয়েছে লেখা। এখন আমরা একটু বাড়ির কাজ করব। বাড়ির কাজ যেগুলো আমি দেব এগুলো তোমরা সুন্দর করে বাসায় বসে লিখবে এবং সবগুলো বাড়ির কাজ জমা করে রাখবে। যখন স্কুল খুলবে তখন কিন্তু আমি তোমাদের বাড়ির কাজগুলো চেক করব। মনে থাকবে? হ্যাঁ, আর তার আগে প্রত্যেক দিনের বাড়ির কাজ এবং এখানে যা কিছু আমরা শিখেছি সব কিছু আমরা বাবা মার সাথে আলোচনা করে বাবা মার কাছে শিখে নেব। ঠিক আছে? শুধু এই বিষয়টি না, অন্যান্য স্যার ম্যাডামরা যেই বিষয়ের উপরে তোমাদের পাঠ দিচ্ছে প্রত্যেকটি পাঠের পড়াগুলি আমরা বাবা মার কাছে এখন দেখে নেব। ঠিক আছে? এখন আমরা বাড়ির কাজ, তোমরা ট দিয়ে টগর ফুল পড়েছি, তাই না? তোমরা কি টগর ফুলের ছবি আঁকতে পারবে? ঠিক আছে, তোমরা টগর ফুলের ছবি আঁকবে আর একটা পৃষ্ঠা ভরে 5টা করে এক এক লাইনে পুরো পৃষ্ঠায় ট লিখে আনবে। কেমন? প্রথম পৃষ্ঠায় 5টা ট লিখবে, তারপর পুরো পৃষ্ঠাটা এক লাইন বাদ দিয়ে দিয়ে সুন্দর করে তোমরা এই ট লেখাটা লিখবে। এটা তোমাদের হাতের লেখা। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 1-62-63 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর।
class is from class 2. Let's recite a poem. You know the poem? You know. And now I'm going to start it. At first, listen to me and watch what I'm doing. 1, 2, buckle my shoe. 3, 4, close the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, a big fat hen. Again, I'm doing it. 1, 2, buckle my shoe. 3, 4, close the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, a big fat hen. Thank you. Now I'm going to start my lesson. Now students, everyone, please take your pen and notebook. Now I'm going to write the numbers 1 to 13 on the board, and you have to write it with me. Three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Write on your notebook like this. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Our previous class, we know about the numbers. Let's count the numbers. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, students? Let's count again. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, students. I'm drawing flowers. Okay, can you count the numbers? 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Nine, 10, 11, 12, 13. Okay, I'm drawing 13 flowers. Now let's count again. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Now let's count again with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Okay, now I'm going to show a picture. Students, can you see the picture clearly? Can you guess what's it? Can you guess? Okay, I'm going to help you.
What is for J? Yes, J is for jeep. It's jeep. Now, I'm going to write the numbers from 1 to 13. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, and last 13. Now students, you have to open your book. Everyone, open your book, page number 19. This page. Can you see the same thing in your book? Yes. Now you have to draw with your pencil in your book. And you have to join the dots from 1 to 13. I'm going to join the dots. Please follow me. Please follow me. The numbers, I'm going to join the numbers. Now I'm going to join 8 to 9. Then 9 to 10, like this. Then 10 to 11 and 11 to 12 and last 12 to 13. Now you have to draw it in your book. First join 1, 2. Join 1, 2. Then 2, 3. 3, 4. 4, 5. 5, 6. 6, 7. 7, 8. 8, 9. 9, 10. 10, 11. 11, 12 and 12, 13. Yes, you completed your drawing. Drawing a jeep. Now, let's color the jeep. I'm going to use the blue color. And now, please, you also color your jeep. I'm using blue color. I'm coloring the jeep.
Like this, you can also color your jeep in your book. Now, I'm going to draw some pictures. You have to count and write the numbers in your notebook. I'm going to draw flowers. Now, count the flowers. How many flowers are there? Yes, 4 flowers. You have to write 4 on your notebook. Now, I'm going to draw some lines. How many lines are there? Please count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. You have to write 11 on your notebook. Now, I'm going to draw some circles. How many circles are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 9 circles. You have to write 9 on your notebook. Now, I'm going to draw some triangles. How many triangles are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 triangles. You have to write 10 on your notebook. Now, I'm going to draw squares. How many squares are there? 1, 2, 3, 4, 5, 6. You have to write 6 on your notebook. Let's revise the whole thing. What we do from first. At first, we count the numbers from 1 to 13. Then, we draw our jeep and then we color it. After that, we count the numbers and write on our notebook. And what was your homework? Your homework will be that you have to write 1 to 13 on your notebook and you have to draw anything's picture, 13 pictures of anything. You can draw flower, you can draw ant, you can draw home, you can draw tree, whatever. But you have to draw 13 things. Now students, let's say goodbye with me. Goodbye, goodbye, it's the end of the day. Goodbye, goodbye, now it's time to play. Thank you. করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই।
হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 1-62-63 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি দিবা সাহা, সহকারী শিক্ষক, গ্যান্ডারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূত্রাপুর, ঢাকা থেকে এসেছি তোমাদের সাথে আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে যোগ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ? আমার ডান হাতে 3টা কলম, তাই না বন্ধুরা? আর বাম হাতে কয়টা কলম বলো তো? 1, 2, 3, 4টা কলম। তাহলে এই সবগুলো কলমকে আমি একসাথে করে ফেললাম। এই একসাথে করাকে যেন কি বলে? হ্যাঁ, তোমরা বলতে পেরেছো, এটাকে বলে যোগ। আমরা তো সেই ছোটবেলা থেকে, প্রাক প্রাথমিক থেকে যোগ সম্পর্কে জেনে এসেছি। এখন তো আমরা তৃতীয় শ্রেণীতে পড়ি, তো আমাদের তো এখন আরেকটু বড় বড় সংখ্যা নিয়ে যোগ করতে হবে। তো আজকে আমরা যেই যোগটা করব সেটা হচ্ছে হাতে রেখে যোগ। হাতে রেখে যোগ করব 4 অঙ্কের। যোগ হাতে রেখে আজকে আমরা করব যোগ হাতে রেখে। ছোট্ট বন্ধুরা, আমরা তাহলে এখন বোর্ডে দেখি এখানে কি দেখা যাচ্ছে। দেখো, 3603 এই সংখ্যাটা 4 অঙ্ক বিশিষ্ট, তাই না? এরপর রয়েছে 395, এরপর রয়েছে 5047। এগুলোকে সবগুলোকে আমরা কি করব? আমরা যোগ করব। আমরা তো এই চিহ্নটা সম্পর্কে সবাই জানি, এটাকে বলে যোগ। তো আমরা এখন দেখো, এখানে এটা 4 অঙ্ক বিশিষ্ট, এটা 3 অঙ্ক বিশিষ্ট, এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট। আমরা এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ করব। যোগ করার সময় আমরা কিভাবে শুরু করি? আমরা একক স্থান থেকে শুরু করি। দেখো, এখানে একক স্থানে রয়েছে 3, 5, 7। 3, 5, 7। 3 যোগ 5 যোগ 7 যোগ করলে কত হয়? 15। 15কে আমরা 15 হিসেবে বসাতে পারবো না। 15তে একক 5 আর দশক 10। তাহলে আমাদের কি করতে হবে? এই 5 এখান থেকে আমরা এখানে বসাতে পারবো। আর ওই 10 চলে যাবে কোথায়? দশক স্থানের ঘরে। দেখো, দশক স্থানের ঘরে প্রথমে রয়েছে 0, তারপর 9, তারপর 4। আর সেই যে একক স্থানের সেই 1 মানে 10 রয়ে গেল, সেই 10কে আমরা এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে তাহলে কত হয়ে গেল? 9 যোগ 4 যোগ 1, তাহলে কত হলো? 14। ঠিক একই রকম ভাবে সেই 14র আমরা 4 বসাতে পারবো দশকের ঘরে। আবার 1কে চলে আসতে হবে কোথায়? সেই শতকের ঘরে। 1কে আমরা তাহলে কি করব? শতকের ঘরে যোগ করে দিব। তাহলে দেখো, এখানে 6 যোগ 3 যোগ 0, তারপর সেই 1 যোগ করে দিয়েছি, তাহলে কত হলো? 10। এরপর আবার সেই একই রকম ভাবে হাজারের ঘরেও সেই 5 যোগ 3 আর এই 1 চলে এসেছে, তাহলে কত হয়ে গেল? 9। তাহলে বন্ধুরা, আমাদের এখানে উত্তরটা কত হলো? 9045। 9045। বন্ধুরা আমার, এখন তাহলে আমরা কি করব? তোমরা তো নিশ্চয়ই বই নিয়ে বসে আছো, বই, খাতা, কলম, তাই না? তাহলে এখন আমরা বইটা খুলি। বইয়ের 41 পৃষ্ঠা খুলো। এখানে আমরা 5 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা এখন করব। 5 নাম্বার অঙ্কটা চলো আমরা সবাই মিলে করি। 416 যোগ 259 যোগ 39। এটা করতে গেলে দেখো, এখানে যোগটা কিভাবে রয়েছে? পাশাপাশি, তাই না? এখানে কিন্তু উপর নিচে নেই।
তোমরা কি বুঝতে পারছো আমার কথা? দেখো এখানে পাশাপাশি রয়েছে, তো এই পাশাপাশি যোগটা আমরা কিভাবে করব? আমরা করব কি, ঠিক আগে আমরা যেভাবে করেছি ওভাবে আমরা এটাকে সাজিয়ে নিব। অর্থাৎ দেখো আমি কিভাবে করি, প্রথমে লিখলাম 416, তারপর 259, তারপর 39। তাহলে আমরা এখন এটাকে যোগ করে নেই। তাহলে যোগ করলে কি হচ্ছে, 9 আর 9 যোগ করলে হচ্ছে 18, 18 আর 6 24, 24-এর 4, এই যে আমি বললাম 24, 24-এর 4, আর এই 2 কোথায় যাবে? এই 2 আবার কোথায় চলে আসবে? এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এই 2 কোথায় চলে আসবে? সেই দশকের ঘরে চলে আসবে। তাহলে এখানে আমি যোগ করি, 5 আর 1 3, 3 3 6, 6-এর সাথে এই 2 যোগ করলে কত হবে? 6 7 8। এখন শতকের ঘরে কত রয়েছে? 4 আর 2, 4 আর 2 যোগ করলে কত হবে? 4 5 6। তাহলে এটার উত্তর হচ্ছে কত? আমরা এটা সমান এখানে লিখতে পারি 684। 684, আমরা এটা মুছে দিই। বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে করা লাগবে? তাহলে আমরা এই এক নাম্বারের অন্যান্য যোগ অঙ্কগুলো এভাবে করে ফেলবো। পাশাপাশি থাকলেও আমরা নিচে নিচে বসিয়ে তারপর করব, তাহলেই আমাদের অঙ্কটা করা সহজ হয়ে যাবে। 2 নাম্বারে উপর থেকে নিচ যোগ অঙ্ক করতে দিয়েছে, তো আমরা ওটা একটা করে দেখি কীরকম হয়। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ওটা করে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো পাশাপাশি কিভাবে যোগ করতে হয় তা দেখেই ফেললে, এগুলো বারবার অনুশীলন করবে। এখন আমরা কি করব, 2 নাম্বারে যে রয়েছে তোমাদের বইয়ে উপর থেকে নিচে কিভাবে যোগ অঙ্ক করতে হয় তার থেকে একটা আমরা করব। তো আমি প্রথমে লিখছি 7400, 5 নাম্বার অঙ্কটা করছি, 7429, আর এর নিচে 1639। 7429-এর সাথে 1639 যোগ করব। তো সেই একইভাবে আমরা যোগগুলো করব। এককের ঘর থেকে শুরু করব। এককের ঘরে কি আছে? 9 আর 9, 9 আর 9 যোগ করলে কত হয়? 18, 18-র 8 এখানে আমরা বসাবো, 18-র 8 এখানে আমরা বসাবো। আর 1 কোথায় চলে যাবে? সেই দশকের ঘরে। দশকের ঘরে রয়েছে 2 আর 3, দ্যাট মিন্স 2 10 3 10। তাহলে কত হলো? 2 আর 3 মিলে হলো 5। তাহলে এই 5-এর সাথে আর এই 1 যোগ করলে কত হয়ে যাবে? 6। তাহলে এখানে আমরা কি বসাবো? 6। এরপর আমরা চলে যাব শতকের ঘরে। শতকের ঘরে, আচ্ছা আমি এটা একটু মুছে দেই, এটা আর প্রয়োজন নেই। শতকের ঘরে রয়েছে 4 আর 6, 6 আর 4 যোগ করলে কত হয়? 10। এই যে 10, এই 10-এর আমরা কি বসাতে পারবো? হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পেরেছো, এখানে বসাতে হবে 0। আর এই 1 চলে আসবে হাজারের ঘরে। হাজারের ঘরে কি ছিল? 7 আর 1। 7 আর 1 যুক্ত হলে কত হবে? যোগ হলে 7 আর 1 হবে 8। 8 আর এই 1 মিলে কত হবে? 9। তাহলে হয়ে যাচ্ছে কত? 9068। 9068। তোমরা সবাই চট করে খাতার মধ্যে অঙ্কটা করে ফেলো তো। এবং এইরকম ভাবে আরো সবগুলি যতগুলো এখানে রয়েছে এগুলো একটু প্র্যাকটিস করবে, কারণ গণিত কিন্তু আমরা যদি প্র্যাকটিস না করি, আমরা যদি বারবার অনুশীলন না করি তাহলে কিন্তু ভুলে যাব। তাই আমরা কি করব? এগুলো বারবার অনুশীলন করব। তাহলে আজ আমরা কি শিখলাম? কিভাবে যোগ অঙ্ক করতে হয়, বড় বড় যোগ কিভাবে আমরা করব, তা আমরা আজকে এটা দেখে জানতে পারলাম, তাই না বন্ধুরা? তো আমরা কি করব, আমাদের পৃষ্ঠা 41-এ যতগুলো সমস্যা রয়েছে এগুলো আমরা সবগুলো সমাধান করে ফেলব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব? বাড়ির কাজ করব। এই দুটো বাড়ির কাজ তোমরা
ভালোভাবে খাতায় করে ফেলবে। তারপর যখন নাকি তোমাদের বিদ্যালয় খুলবে তখন বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 1-6263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছো, তাই না? নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমাদের ছবি দেখতে কেমন লাগে? সবার অনেক ভালো লাগে, তাই না? আজকে তোমরা আমার সঙ্গে একটু স্ক্রিনে তাকাও। সবাই স্ক্রিনে তাকাও। এখানে একটি ছবি দেয়া আছে। একটি পরিবার খাবার খাচ্ছে। কি দেখতে পাচ্ছ? একটি পরিবারের সবাই খাবার খাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ। তাহলে এখানে খাবার টেবিলে যে খাবারগুলো দেয়া আছে সেই খাবারগুলো একটু দেখি তো আমরা। এখানে ফলের ঝুড়িতে অনেকগুলো ফল দেখতে পাচ্ছি আমরা। কি দেখতে পাচ্ছ তোমরা? অনেকগুলো ফল। আচ্ছা, এরপরে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে খাবার প্লেটে খাবারের ছবি দেখতে পাচ্ছি। এখানে আরেকটি প্লেটেও খাবারের ছবি দেখতে পাচ্ছি, আরেকটি প্লেটেও খাবারের ছবি দেখতে পাচ্ছি এবং টেবিলের মধ্যে কি দেখতে পাচ্ছি? ভাতের গামলার ভিতরে ভাত, মাংস, ডাল, সবজি এগুলো দেয়া আছে। আমরা বাড়িতে কি প্রতিদিন আমরা খাবার খাই না? আমরা পরিবারের সঙ্গে একসঙ্গে টেবিলে বসে সবাই খাবার খাই, তাই তো? তো আমরা প্রথম ছবিটিতে আজকে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এখানে খাবারের ছবিগুলো কি খাবার? সব ভালো খাবার। ফল খেলে আমাদের কি হয়? ফল থেকে আমরা প্রচুর ভিটামিন পাই। ফল থেকে কি পাই? প্রচুর ভিটামিন পাই। এরপরে কি আছে? মাছ, মাংস, ডাল, ভাত এগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন। আমাদের শরীর বৃদ্ধির জন্য, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের প্রতিদিন ভালো ভালো খাবার গ্রহণ করতে হয়। আচ্ছা, তোমরা বলতে পারো এই ভালো খাবারগুলোকে আমরা কি বলতে পারি? বলতে পারো, তাই না? ভালো খাবারগুলোকে আমরা সুষম খাদ্য বলি। সুষম খাদ্য বলি। আমরা পূর্ব পাঠেই তো এগুলো জেনেছি। নিশ্চয়ই বন্ধুরা আমরা বুঝতে পেরেছি সুষম খাদ্য কি। এরপরে আমরা পরের ছবিটিতে একটু দেখি। কি দেখতে পাচ্ছ তোমরা? একটি মেয়ে আর একটি ছেলে কি খেলছে? ফুটবল খেলছে। কি খেলছে? ফুটবল খেলছে। আচ্ছা, এবার বলো তো খেলাধুলা করলে কি হয় আমাদের শরীরের জন্য? খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন সুস্থ থাকে। তাহলে আমাদের প্রতিদিন কি করতে হবে? খেলাধুলা করতে হবে। ভালো ভালো খাবার গ্রহণ করলেই হবে না। ভালো ভালো খাবার গ্রহণের সাথে সাথে আমাদের খেলাধুলা করতে হবে। এতে আমাদের শরীরের যে সুস্থতা আনবে, আমাদের সব সময় মন প্রফুল্ল থাকবে। কি তোমরা ছবি থেকে স্পষ্ট বুঝতে পেরেছো? আমরা তাহলে আরেকটি ছবি দেখি, চলো। একটি ছেলে কি করছে? ব্যায়াম করছে। কি করছে? ব্যায়াম করছে। আচ্ছা, বাড়িতে তোমরা অবসর সময়ে কি করো?
লেখাপড়ার পাশাপাশি কি করবে তোমরা? শরীর সুস্থ থাকার জন্য ব্যায়াম করবে। প্রতিদিন শরীরকে সচল রাখার জন্য আমাদের কি করতে হবে? ব্যায়াম করতে হবে। বন্ধুরা মনে থাকবে? কি করতে হবে আমাদের? ব্যায়াম করতে হবে। আচ্ছা তোমরা এখন একটু আমার সঙ্গে একটু ব্যায়াম করো তো, সবাই একটু ব্যায়াম করো, একটু আমার সঙ্গে একটু ব্যায়াম করো তো, তোমরা হাত পা নাড়াচাড়া করো এভাবে। এই তো তোমরা সবাই পেরেছো। এর পরের ছবিটিতে দেখো কি করছে? হেডফোন লাগিয়ে, কানে হেডফোন লাগিয়ে কি করছে? গান শুনছে। আচ্ছা বাড়িতে তোমরা গান শুনো? সবাই শোনো তাই না? আমিও অনেক গান শুনি। জানো গান শুনলে মন প্রফুল্ল থাকে। কি থাকে? মন প্রফুল্ল থাকে, সতেজ থাকে। তাহলে কি জানতে পারলাম আমরা? আমরা ব্যায়াম করব, আমাদের শরীর সুস্থ থাকার জন্য আমরা গান শুনবো। কি শুনবে তো? সবাই আজকে ব্যায়ামও করবে, গানও শুনবে। তাহলে চলো আমরা আরেকটা ছবি দেখি। গান শোনার পাশাপাশি আরেকটি ছবি দেখো তো, এখানে কি করছে সবাই মিলে? সবাই মিলে নিশ্চয়ই কিছু একটা করছে। দেখো মনোযোগ দিয়ে কি করছে? বাগান করছে, গাছ লাগাচ্ছে। একটি স্কুলের আঙিনায় গাছ লাগানো যায়, কিংবা বাড়ির আঙিনায় তোমরা সুন্দর করে গাছ লাগাতে পারো। গাছ লাগিয়ে সেই বাগানের একটি পরিচর্যা করলে কি হবে? তোমার মন শরীর দুটোই ভালো থাকবে। এর পরের ছবিটিতে কি আছে একটু দেখি আমরা। একটি শিশু গোসল করছে। আচ্ছা আমরা প্রতিদিন গোসল করি না? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কি করি? প্রতিদিন গোসল করি। গায়ে সাবান মেখে আমরা প্রতিদিন পানি দিয়ে গোসল করি। এতে আমাদের শরীরটা কি হয়? শরীরটা সতেজ লাগে, সুস্থ লাগে। তোমরা কি বাড়িতে গোসল করো নিয়মিত? নাকি বন্ধে তোমরা শুধু ঘুমিয়ে কাটাও, গল্প করে কাটাও? প্রতিদিন কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য গোসল করতে হবে। মনে থাকবে বন্ধুরা? সবার মনে থাকবে তাই না? আজকে কিন্তু সবাই তোমরা গোসল করে নিবে। এই ম্যাডামের পড়া শেষ করি বাথরুমে গিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে গোসল করবে, অথবা কারো বাড়ির আঙিনায় পুকুর থাকলে সেখানে পরিষ্কার পানিতে তোমরা প্রতিদিন গোসল করে নিবে। ঠিক আছে বন্ধুরা? এরপরে কি আছে? এখানে দেখো আরেকটি ছবি। কি করছে? নখ কাটছে। আচ্ছা আমরা আমাদের হাতে নখ বড় হলে কি হয়? নখ থেকে অনেক জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। তখন আমাদের কি হয়? বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে। তোমরা কি প্রতিদিন শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু নখ পরিষ্কার করতে হবে। সবাই ছোট ভাই বোন থাকলে তাদের নখ পরিষ্কার করে দিবে। মনে থাকবে বন্ধুরা? এর পরের ছবিটা আমরা একটু দেখি কি আছে। কান পরিষ্কার করছে। আচ্ছা কান পরিষ্কার কিন্তু তোমরা করবা না বন্ধুরা। বাবা মা কিংবা বড় ভাই বোন থাকলে কিন্তু তাদেরকে বলবে যে আমার কানটা একটু পরিষ্কার করে দাও। তাহলে কি আমরা কান পরিষ্কার করব আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য। এবং কানে ময়লা জমে গেলে কিন্তু অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে, কান ব্যথা হতে পারে। কি আমরা সবাই জেনেছি না এগুলো? তাহলে কি আমরা সব সময় শরীরকে সুস্থ রাখার জন্য নখ কাটবো, কান পরিষ্কার করব, আর কি করব আর একটু দেখি তো আমরা। আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছ? একটি ছেলে দাঁত ব্রাশ করছে। আচ্ছা আজকে কে কে দাঁত ব্রাশ করেছো? হাত তোলো তো। সবাই দাঁত ব্রাশ করেছো তাই না? আমাদের কিন্তু কয়বার দাঁত ব্রাশ করতে হবে প্রতিদিন? 2 বার। রাতে খাবার পর, সকালে নাস্তা করার পরে আমরা কি করব? সঠিক নিয়মে দাঁত ব্রাশ করব। এতে আমাদের কি হবে জানো? দাঁত ভালো থাকবে, দাঁতের ক্ষয়রোধ হবে। মনে থাকবে বন্ধুরা? আমরা সবাই জানতে পেরেছি না? কি জানতে পেরেছি? আমরা প্রথম ছবিতে দেখলাম ভালো ভালো খাবার খেতে হবে। এরপরে কি করতে হবে? আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রচুর ব্যায়াম করতে হবে। এরপরে কি করতে হবে? বাড়ির আঙিনায় কিংবা স্কুলের আঙিনায় আমাদের বাগান তৈরি করতে হবে। কি বন্ধুরা বাগান তৈরি করবে না? হ্যাঁ বাগান তৈরি করব। এরপরে কি কি করব? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কি করব? নিয়মিত গোসল করব, সাবান দিয়ে শরীর জীবাণুমুক্ত করব। আর কি করব?
প্রচুর গান শুনবো। গান শুনলে কি হয়? মন সতেজ থাকে। তাহলে কি আমরা গান শুনবো, আমরা প্রতিদিন গোসল করব, তারপরে কি নখ পরিষ্কার করব, কান পরিষ্কার করব, আর হচ্ছে কি নিয়মিত দুবেলা দাঁত ব্রাশ করব। কি বন্ধুরা, আমরা কি জেনেছি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু সচরাচর এই কাজগুলো করে যেতে হবে। বন্ধুরা, এতক্ষণ জেনেছি কি কি কাজ করলে আমাদের শরীর সুস্থ থাকা যায়। এবারে আমরা জানবো কি কি আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, আমরা কিভাবে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে আমরা একটু জেনে নেই বন্ধুরা। তাহলে চলো আমরা আরেকটি ছবি দেখি। দেখবে? ছবি দেখতে অনেক ভালো লাগে, তাই না? তাহলে চলো আমরা একটু ছবি দেখে নেই। বন্ধুরা, একটু তোমরা লক্ষ্য করে দেখো প্রথম ছবিটিতে কি আছে। একটি খাল দেখতে পাচ্ছি আমরা। খালের মধ্যে কি করছে? কেউ গরুকে গোসল করাচ্ছে, পাশে বসেই কেউ হাঁড়ি পাতিল মাজছে, কেউ কি করছে? কাপড় চোপড় ধৌত করছে, আরেকদিকে কি করছে? কাঁচা পায়খানা, খোলা পায়খানার মধ্যে সেই পায়খানা করছে এবং সেই মলমূত্র খালের মধ্যে কি হচ্ছে? ছড়িয়ে পড়ছে। আবার দেখো কলকারখানা থেকে দূষিত পানি খালের মধ্যে গড়িয়ে পড়ছে। আবার দেখো এই পানি নিয়েই একজন বাড়ির দিকে ছুটে যাচ্ছে। আবার দেখো পাশের ছবিটিতে দেখো একই রকম ঘরবাড়ি, তার পাশেই গরু গোসল করাচ্ছে। এইভাবে কি আমরা দেখতে পাচ্ছি না কি জীবাণু কিভাবে পানিতে ছড়ায় এবং সেই পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে। আচ্ছা, আমরা তাহলে এই ছবিটি থেকে সবাই স্পষ্ট বুঝতে পেরেছি কিভাবে পানি দূষিত হয়? সবাই বুঝতে পেরেছি। ময়লা আবর্জনা পানিতে ফেললে, কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে প্রবাহিত হলে, এরপরে কি আছে? ওই পানি দিয়ে যদি ঘরের বাসনকোসন আমরা পরিষ্কার করি, সেই বাসনের মাঝে যদি আমরা আবার খাবারটা খেয়ে ফেলি, তাহলে কি হবে? আমাদের শরীরে কিন্তু ওই পানি থেকে জীবাণু প্রবেশ করবে। তাহলে দেখো তো আমরা আরেকটি ছবি দেখি, এখানে কি আছে বন্ধুরা। তাহলে কি আমরা এই দুইটা ছবির মধ্যে কি দেখেছি? ময়লা আবর্জনা যুক্ত পানিতে সবাই কাজ করছে, আবার সেই পানি কেউ প্রবেশ করে। দেখো পরের ছবিটিতে কি আছে? একজন মানুষ শুয়ে আছে। আচ্ছা, এই ছবিটি দেখলে তোমরা কি বুঝতে পারছো বলো তো বন্ধুরা? নিশ্চয়ই সে অসুস্থ। কি সে হয়তো এই পানি পান করে তার শরীরে জীবাণু প্রবেশ করেছে, এতে তার কি হয়েছে? শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। এতে তার কি হয়েছে? ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, আমাশা হতে পারে। অর্থাৎ এই পানিবাহিত যতগুলো রোগ আছে, জীবাণুযুক্ত পানি শরীরে প্রবেশ করলে যে কেউ যে কোনো ধরনের রোগে আক্রান্ত হতে পারে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই তোমরা নিরাপদ পানি পান করবে। নিরাপদ পানি কি বলতে পারো? তোমরা আগে জেনেছো না? আগের পাঠে জেনেছো না নিরাপদ পানি কি? সবাই জেনেছো। তাহলে বাড়িতে তোমরা সবাই নিরাপদ পানি পান করবে। বন্ধুরা, তাহলে আমরা একটু দেখি এই ছবিটিতে মলমূত্র পানিতে ছড়িয়ে পড়ছে। মলমূত্র ছড়িয়ে পড়া পানি কিন্তু কি? জীবাণুযুক্ত পানি। এই পানি দিয়ে কেউ খাবার তৈরি করছে, কেউ পানি পান করছে, আবার কেউ পানি দিয়ে হাত ধৌত করছে। এতে কি হলো? জীবাণুযুক্ত পানি তার শরীরে কিন্তু বিভিন্নভাবে প্রবেশ করলো। এরপরে কি হলো? সে অসুস্থ হয়ে পড়লো। আমরা বুঝতে পেরেছি? তাহলে কি প্রথমে আমরা নিরাপদ পানি জেনেছি, যেই পানি আমাদের শরীরে পান করলে আমরা সুস্থ থাকব, নিরাপদ থাকব, সেটা হচ্ছে নিরাপদ পানি। আর অনিরাপদ পানি কোনটি? এই যে জীবাণুযুক্ত যেই পানি, সেটাই হচ্ছে অনিরাপদ পানি। তাহলে কি আমরা নিরাপদ পানি কোনটি, অনিরাপদ পানি কোনটি বুঝতে পেরেছি বন্ধুরা? সবাই বুঝতে পেরেছি, তাই না? আমরা তো সবাই এটা গত পাঠে বিস্তারিতই জেনেছি। বন্ধুরা, আমরা এতক্ষণ কি দেখলাম?
জীবাণুযুক্ত পানি শরীরে প্রবেশ করলে কি হয়? শরীর অসুস্থ হয়ে পড়ে, তাকে পানিবাহিত রোগে তাকে আক্রান্ত করে। বন্ধুরা, তাহলে পানিবাহিত রোগ কি কি আমরা একটু জেনে নেই। টাইফয়েড, আমাশা, জন্ডিস, ডায়রিয়া, কলেরা, এই রোগগুলো হচ্ছে আমাদের শরীরে কি হয়? পানি দিয়ে প্রবেশ করে। এবং আমরা কিন্তু এই রোগ দ্বারা আক্রান্ত হলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে তোমরা জানো না, বারবার পাতলা পায়খানা হলে কি হয়? আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি হয়ে যায়, তখন আমাদের জীবনটা অনেক ঝুঁকিতে পড়ে যায়। এই যে জীবাণুযুক্ত পানি শরীরে প্রবেশ করলে আমাদের কি কি করতে হবে আমরা একটু সবাই একটু দেখি তো। পরিষ্কার পানিতে হাত ভেজাতে হবে। কি করতে হবে? পরিষ্কার পানিতে হাত ভিজাতে হবে। 2, সাবান মাখানো, ভালো করে হাত সাবান দিয়ে ধুতে হবে। আমরা এখন বাড়িতে কি করছি? আমাদের ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সব সময় কি করছি? সব সময় হাত সাবান দিয়ে পরিষ্কার করছি না? তোমরা সবাই সাবান দিয়ে হাত পরিষ্কার করছো বন্ধুরা? তাহলে এটা তো আমরা সবাই জানি। আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে, জীবাণুমুক্ত থাকতে হলে হাত পরিষ্কার রাখতে হবে। এরপরে দেখো 3, 15 থেকে 20 সেকেন্ড হাত ঘষা। তাহলে কি আমরা তো এখন প্রতিনিয়ত করছি। হাত 15 থেকে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ঘষছি। এরপরে দেখো হাত ধুয়ে ফেলতে হবে। কি করতে হবে? হাত দিয়ে সাবান ঘষে ভালো করে 15 থেকে 20 সেকেন্ড হাত ঘষে আমরা নিরাপদ পানি দিয়ে কিংবা পরিষ্কার পানি দিয়ে আমরা হাতটা ধুয়ে ফেলবো। 5, পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মোছা। আচ্ছা বন্ধুরা, আমাদের কাছে টিস্যু না থাকলেও আমরা কি করব? বাড়িতে গামছা আছে না আমাদের? সবার পরিষ্কার গামছা, আমরা সবাই পরিষ্কার গামছা কিংবা তাওয়াল দিয়ে আমরা আমাদের হাত মুছে ফেলবো, শুকনা করে ফেলবো। এরপরে হাত ধোয়ার পরে আমরা কি করব? পানির যাতে অপচয় না হয় এই জন্য সাথে সাথে কলটা বন্ধ করে দিব। পানির কলটা আমরা বন্ধ করে দিব। কি বন্ধুরা, আমরা সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই বুঝতে পেরেছি। বন্ধুরা, তাহলে কি এই জীবাণুযুক্ত পানি শরীরে প্রবেশ করলে যে আমাদের পানিবাহিত রোগ হতে পারে, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? স্যালাইন খেতে হবে। বন্ধুরা, তাহলে আমরা এখানে কি করব? আমাদের শরীরে জীবাণুযুক্ত পানি প্রবেশ করলে আমরা খাবার স্যালাইন তৈরি করে বাড়িতে খেয়ে নিব। আর কি করব? নিরাপদ পানির জন্য কি করতে হবে? পানি ফিল্টার করতে হবে অথবা পানি ফুটিয়ে খেতে হবে। পানি ফুটিয়ে খেলে কিংবা যাদের ফিল্টার আছে, তোমরা ফিল্টার দিয়ে পানি নিরাপদ করে তারপরে নিরাপদ পানি পান করবে। বন্ধুরা, তাহলে আমরা পূর্ব পাঠের মোটামুটি আবার একটু ধারণা পেয়েছি। আমরা পূর্ব পাঠের পুরো বিষয় সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। তাহলে চলো আমরা আজকে অনুশীলনীতে চলে যাই। দেখো প্রথমে কি আছে? 1, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। 2, কলেরা, আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ। 3, ড্যাশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। 4, ফুটিয়ে ফিল্টার করে এবং ড্যাশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। বন্ধুরা, এবার তোমরা একটু একা একা চিন্তা করো তো। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করেছি, যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, সেই বিষয়গুলোর মধ্যেই কিন্তু এই শব্দগুলো রয়েছে এবং এই শব্দগুলো দ্বারাই কিন্তু আমরা এই শূন্যস্থানটি পূরণ করব। তাহলে চলো, প্রথমে কি আছে? 1, ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। কি দ্বারা রোগ ছড়ায়? পানিবাহিত রোগ জীবাণু দ্বারা। তাহলে তোমরা প্রথম ঘরটিতে কি করবে? জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। তাহলে এখানে লিখতে হবে জীবাণু। 2, কলেরা, আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ। আচ্ছা, পানিবাহিত রোগ কি কি তোমরা জানো না? কলেরা, আমাশয়, জন্ডিস, এগুলো কি রোগ? পানিবাহিত রোগ। তাহলে এই ঘরটিতে কি লিখবে তোমরা?
এই যে শূন্য স্থান যেই ঘরটিতে ফাঁকা রয়েছে এখানে লিখবে পানিবাহিত রোগ। এরপরে দেখো 3 নম্বরে কি আছে, ড্যাশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। কি আমাদের জীবন সুন্দর করতে সাহায্য করে বলো তো? ওই যে প্রথমে আমরা পড়েছিলাম ভালো ভালো খাবার খেতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলে কি স্বাস্থ্যবিধি, এই ঘরটিতে লিখবে স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। বন্ধুরা 4 নম্বরে দেখো, ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। কি করতে পারি? পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। বন্ধুরা তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটি অনুশীলন করি। 2 নম্বরে কি আছে দেখো, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1, আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? ক, খাওয়ার সময়, খ, খাওয়ার পূর্বে, গ, টয়লেট ব্যবহারের পূর্বে, ঘ, টয়লেট ব্যবহারের সময়। বন্ধুরা আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে একটু চিন্তা করো তো, আর আমরা একটু দেখি কখন হাত ধুতে হবে। দেখেছো এখানে কোন ঘরে টিক চিহ্ন দেয়া আছে? খ নম্বরে টিক চিহ্ন দেয়া আছে। আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? খাওয়ার পূর্বে। 2, কোনটি পরিমিত ব্যায়ামের ফল? ক, মাংসপেশি শক্তিশালী করে, খ, পুষ্টি সরবরাহ করে, গ, রোগাক্রান্ত করে, ঘ, ক্লান্তি দূর করে। তোমরা একটু চিন্তা করো তো কি হতে পারে, আর আমরাও একটু দেখি বোর্ডে কোন উত্তরটিতে টিক চিহ্ন হয়, একটু দেখি। সবাই দেখতে পেয়েছো? মাংসপেশি শক্তিশালী করে। কি করে? মাংসপেশি শক্তিশালী করে। আচ্ছা এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটিতে যাই। ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? ক, দুধ, খ, শাকসবজি, গ, মাছ, ঘ, খাবার স্যালাইন। আচ্ছা কি করতে হবে আমরা তাহলে একটু দেখি, তোমরা একটু চিন্তা করো আর আমরাও দেখি কি হয়। তোমরা সবাই লক্ষ্য করো, ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? খাবার স্যালাইন। খাবার স্যালাইন। বুঝতে পেরেছো সবাই? আমরা সবাই বুঝতে পেরেছি। এভাবে তোমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দিবে। বন্ধুরা তাহলে আমরা কি টিক চিহ্ন আমরা সবাই পারবো তো? তোমরা কিন্তু সবাই খাতায় এই কাজগুলো করবে। বন্ধুরা তাহলে আজ আমরা বাড়ির কাজ নিয়ে নেই। চলো তাড়াতাড়ি আমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাই। আজকে আমি তোমাদের জন্য যে বাড়ির কাজটি দিব, সবাই খাতায় বাড়ির কাজটি তুলে নাও। 1, পানিবাহিত রোগের 2টি কারণ উল্লেখ করো। 2, পানিবাহিত 3টি রোগের নাম বলো। 3, আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? বন্ধুরা আমরা আজকে যে পাঠে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো তোমরা আরেকটু আলোচনা করে পাঠ্য বই থেকে একটু লেখাপড়া করলেই তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে। খাতায় সুন্দর করে বাড়ির কাজটি করবে এবং বিদ্যালয় খোলার সাথে সাথে শিক্ষককে এই বাড়ির কাজটি তোমরা দেখিয়ে নেবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 1-6263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর।
Hello students, how are you? I hope everyone is fine. I'm fine too. Thank you. Students, in your previous class, you worked with writing letter, right? And you already know what are the parts of the letter. So, let me ask you something. Please have a look on the screen. These are the parts of the letter, but these letters are in wrong order. You have to put these words in correct order. So for this, let's have a look on the letter again. Look at the letter and think of those parts and try to put the words in correct order. Okay, do it. Students, are you doing this? Okay, let's check with your answers. Heading. The address is the heading. Greetings. How are you? Dear Jessica, how are you? How was your trip back to London? This is the greeting. Now body. Rest of the big part is the body of the letter. And next, closing. I want to go to school again. My friends can visit me here because they can get ill easily. I hope you are fine. Write to me soon. This is the closing of the letter. And now the signature. Your friend Shima. That means the name of the writer. Now dear children, please look back again to the letter. এবার লেটারে আবার একটু তাকাও দেখো হেডিং কোনটা? This one is the heading, greeting, including this is the greeting, and the rest of the big part is the body. And the last paragraph is your closing, and this is the signature, the name of the writer. Okay? I hope you know now very well what are the parts of the letter. Students, now we are going to work in activity J. Please open your book and look at activity J. Write Jessica's reply to Shima. Jessica's reply to Shima include the parts of the letter listed in activity H. Use the following cues to write your letter. You already know the parts of the letter that were listed in activity H. Right, students? Yes. And later on you have to read these cues. These are also written in your book. You have to follow these cues to write the reply to Shima. Okay? I'm reading the cues aloud. Write your school address. In the heading part, first part of the letter, you have to write your school address. And in second part, in the first paragraph, suggest something that Shima can do to get better. What Shima can do to get better, you have to write in the first part of the body. Here, in this second part, you can take help from your previous lesson, the doctor's advice. Okay, students, in your previous lesson, there are a lot of things what to do when anybody caught flu. Okay? In the second paragraph, tell her about something happening at your school. দ্বিতীয় প্যারাগ্রাফে তুমি তোমার স্কুলে রিসেন্টলি ঘটেছে বা ঘটছে এমন কোনো ঘটনার কথা উল্লেখ করবে। And then end the letter by telling Shima that you hope she gets better soon. চিঠিটি তুমি শেষ করবে to wish her so that she can get better soon. And later on, lastly, you will sign your letter. And you have to put your name in the last part of the letter. Please, let's see the previous letter again. Here is the heading. I'm helping you to recall the words heading, the first part of the body, and the second part of the body, and the signature or the closing. Okay? Students, try to write the letter, but while writing the letter, you have to keep two things in your mind.
First one is the parts of the body, and the second one is you have to think all the cues before writing the letter. So for this, I think you can take a help from your previous part, that was doctor's advice, and in the second part of the paragraph, in the second paragraph, tell her about something happening at your school. Here you can mention some news of some competitions or any program that are happening at your school. For example, তোমাদের স্কুলে রিসেন্টলি কোনো কিছু একটা প্রতিযোগিতা হয়েছে অথবা কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, সেরকম কোনো কিছু নিউজ থাকলে তোমরা সেকেন্ড প্যারাগ্রাফে মেনশন করবে। সেই ক্ষেত্রে ধরো এমনও হতে পারে যে our school won the football tournament, or our school wins the competition of cricket tournament or handball tournament, something like that. Okay, students, please take your notebook and try to write the letter. Students, to write the letter, I'm giving you 3 minutes. Please try to write the letter within these 3 minutes. Please try. Students, I hope you are trying to write the letter, right? Okay, no problem. তোমরা যদি না পারো, it's okay. At least you tried, okay? Let's see what could be the letter. I have written a letter for you. Here I have mentioned the address. Can you remember which address is this? Yes. It was written on your envelope, right? Dear Shima, I'm fine, but I'm so sad that you have the flu. These 2 lines and this greeting is the part of our greeting, okay? And then I think
you should follow the doctor's advice and stay at home. This is the first part of your body, okay? And the second part, do you know our school football team wins the Zilla competition? Now our school is going to arrange a science fair this month where you will take part. And this is the second part of your letter. This is the second paragraph of your letter, this one, okay? Now we are trying to close our letter. Students, this is the last part. I wish you good luck. I hope you get better soon. And here is the signature, your friend Jessica. So this letter can help you to write a new letter by yourself. Okay? Students, look at activity K. Here, look at the envelope for Shima's letter to Jessica. This is the previous envelope for Shima's letter to Jessica. Now we have to write a new envelope for our new letter. Write the address on Jessica's envelope. তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো envelope দেওয়া আছে। একটা হচ্ছে পুরনো চিঠিটার envelope আর এই খালি envelope, এই blank envelope তোমাদেরকে নতুন অ্যাড্রেসে নতুন করে লিখতে হবে। Here is the address of Jessica Jones, but here you have to write the address of Shima Ahmed. Okay, so let's see what it could be. You have to write like this. First you have to draw an envelope on your white paper, and then you have to write stamp on the corner of the envelope. Then you have to write to, that means to whom you are writing the letter, the address of that person, to, and then Shima Ahmed, 102 Khadim Nagar, Kotwali, Silet, Bangladesh. This is the sample I have written for my previous letter, but you have to mention your address, the address of your school. Okay, I hope you can do it at your home. Now students, this is your homework time. Okay, let's see what's the homework for you today. You have to write a letter to your cousin. Today we have practiced how can we write a letter to our friend, but staying at your home you have to write another new letter, and you have to write this letter to your cousin. Okay students, I hope you can do it well by yourself. So that's all for today. সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, stay at home, stay safe. Thank you very much.
সে বসায় নিয়ে কাদা খড় মাটি বিজন মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা খড় মাটি কালো মেঘের ঝাড়ি নিয়ে করুণা বাড়ি ছিটায় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয় রে আয় কাজলা দিঘির পদ্ম ফুলে যায় দেখা তার পদ্ম খেলে বেড়ায় ডাকাত মেয়ে বনে লয়ে বাঘ ভালুক ঝড়ের সাথে নৃত্যে মাতে বেদের সাথে সাপ নাচায় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয় রে আয় নদী স্রোতে পাথর নুড়ির কাপন চুড়ি বাজে তার সাজে রলিন্দেতে দাঁড়ায় দ্বীপরে সন্ধ্যা তারাত ধূসর গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোরবেলায় হরি চোষে লোটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে ভাটি আলি গায় ভাটি স্রোতে গায় বাউল মাঠের মাঝে মা গায় বাউল মাঠের মাঝে গঙ্গা তীরে শ্মশান ঘাটে কেঁদে কভু বুক ভাষায় গঙ্গা তীরে শ্মশান ঘাটে কেঁদে কভু বুক ভাষায় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয় রে আয় প্রতিদিন কিন্তু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতিদিনই নির্দেশনা দেওয়া হচ্ছে যে কিভাবে চলতে হবে, কিভাবে কাজ করতে হবে। সবাইকে সেই নির্দেশনাগুলি মেনে চলার জন্য আমি অনুরোধ করব যে প্রত্যেকে যদি এ ব্যাপারে একটু সচেতনতা মানে সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আমরা এই ধরনের সমস্যা মোকাবেলা করতে যথেষ্ট আমাদের সক্ষমতা আছে, আমরা তা পারবো। যেখানে ঘাবড়ানোর কিছু নেই। কাজ আমরা মনে করি যে আমাদের মানে স্বাস্থ্য সুরক্ষার এই নির্দেশনাগুলি সকলকে মেনে চলার আমি অনুরোধ জানাচ্ছি। গুজবে কান দেবেন না, সতর্ক হন, সঠিক তথ্য জানুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন। সোনার বাংলাদেশ, এই তো আমার দেশ।
বাইরে থেকে ঘরে ফিরে এসে সাবান এবং পানি দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করুন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল, কাপড় অথবা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন এবং তারপর অতি অবশ্যই সেই টিস্যুটি ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন এবং হাত ভালো মতন আবার পরিষ্কার করুন। ঘরে থাকা অবস্থায় কিন্তু বারবার সাবান দিয়ে আপনার হাত ধোবেন। যেখানে সেখানে থুথু ফেলবেন না। ময়লা কাপড় বেশি দিন জমিয়ে রাখবেন না, দ্রুত ধুয়ে ফেলুন। জ্বর, সর্দি, শুকনো কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা এবং শরীর ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক হন, সঠিক তথ্য জানুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন। করোনা ভাইরাস নিয়ে মোটেও ভীত হবেন না। জনবহুল স্থানে অথবা গণপরিবহনে মাস্ক ব্যবহার করুন। হাঁচি বা কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে অথবা বাহুর ভাঁজে ঠিক এইভাবে করে ঢেকে রাখুন এবং ব্যবহৃত টিস্যু এবং কাপড় ঢাকনাযুক্ত ময়লা ফেলার স্থানে ফেলুন এবং ভালো করে হাত পরিষ্কার করুন। যে কোনো ধরনের সর্দি, কাশি, গলা ব্যথা হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। এতে ভয় পাবার কোনো কারণ নেই। আমার মনে হয় যে কিছুটা সেলফ প্রিকশনের মধ্য দিয়ে আমরা যদি যাই তাহলে আমরা এটি নিরাময় করতে পারবো। এবং সাথে সাথে হাত পা ভালো করে পরিষ্কার করা, মাস্ক ব্যবহার করা এবং হ্যান্ডকে স্যানিটাইজ করা, এটা কিন্তু আপনারই দায়িত্ব। ভালো করে হ্যান্ড সোপ দিয়ে হাত ধুবেন এবং যত ধরনের প্রিকশন নেওয়া দরকার সব কিছু নেবেন। যথাসম্ভব ভিড় এবং যে কোনো জনসমাগম এড়িয়ে চলুন। যেখানে সেখানে থুতু ফেলবেন না। ময়লা কাপড় বেশি দিন জমিয়ে রাখবেন না, দ্রুত ধুয়ে ফেলুন। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্রচার মাধ্যমে প্রচারিত গুজবে বিভ্রান্ত হবেন না। করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য জানুন। সুস্থ থাকুন। গুজবে কান দেবেন না। সতর্ক হন, সঠিক তথ্য জানুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন। প্রথম ভোরে ঘাসেরই পাকে শিশির পড়ে থাকে, আমি সে শিশিরে নিজেকে মাখি আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি। মুঠো ভরে জোছনা মেলে রাত্রি নেমে এলে, আমি সে জোছনায় নিজেকে মাখি আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি। আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি। সবুজ ধানের দোলনায় অবুঝ হাওয়া এসে ঢেউ হয়ে যায়, ওই সবুজ ধানের দোলনায় অবুঝ হাওয়া এসে ঢেউ হয়ে যায়। বিস্ময়ে চেয়ে থাকি আর আমার বাংলাদেশ তোমার
চোখে চোখ রাখি আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি ওই কদম ফোটা বরষায় শ্রাবণ দিঘির জলে সুর তুলে যায় ওই কদম ফোটা বরষায় শ্রাবণ দিঘির জলে সুর তুলে যায় মগ ডালে ভেজা এক পাখি আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি প্রথম ভোরে ঘাসেরই পাকে শিশির পড়ে থাকে আমি সে শিশিরে নিজেকে মাখি আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি মুঠো ভরে জোছনা মেলে রাত্রি নেমে আমি সে জোছনায় নিজেকে মাখি আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি আর আমার বাংলাদেশ তোমার চোখে চোখ রাখি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বটের মূলে নদীর কূলে
সুধার মতো মরি হায় হায় রে মা তোর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বাদন খানি মলিন হলে আমি নয়ন ও মায়া আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ে আমাদের পাঠের বিষয় তথ্য উপাত্ত। শুরু করা যাক শিক্ষার্থীরা। তথ্য তথ্য শিক্ষার্থীরা, শব্দটি খুবই পরিচিত মনে হচ্ছে, তাই না? তাহলে জেনে নেওয়া যাক যে আসলে তথ্য কি। এর আগে প্রথমেই আমরা একটু তথ্যের উদাহরণগুলো জানবো, তাহলে সংজ্ঞাটি আমাদের কাছে খুবই পরিষ্কার হবে। যেমন তোমার কোনো বন্ধু তোমাকে বলল সংসদ বাংলাদেশ টেলিভিশনে আমাদের ক্লাসগুলো প্রচারিত হচ্ছে। এটি কি হলো? একটি তথ্য। তোমার জন্য এটি একটি তথ্য। অন্য একজন বন্ধু বলল যে আমার ঘরে আমার স্কুলের ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলো শুরু হয় সকাল 9:05। এটি একটি তথ্য। তাহলে বুঝে গেছো তথ্য কি। চলো আমরা সংজ্ঞাটা শিখে নিই। সবাই চাইলে নোট করে নিতে পারো। তোমাদের লেখা হয়ে গেলে মিলিয়ে নাও। কোনো মাধ্যম থেকে আমরা যে খবর পেয়ে থাকি তাকে তথ্য বলে। তাহলে দেখো, আমরা যখন রেডিও, টেলিভিশন বা কোনো ওয়েবসাইট থেকে যখন কোনো তথ্য পাই বা কোনো খবর পাই, সেটাকে আমরা কি বলি? তথ্য বলি। এজন্যই বলা হচ্ছে কোনো মাধ্যম থেকে আমরা যে খবর পেয়ে থাকি ওই খবরটি হলো কি? তথ্য। এবার আমরা উপাত্ত কি সেটা জানবো। শুরু করো শিক্ষার্থীরা, তোমরা নোট করে নিতে পারো। উপাত্ত শিক্ষার্থীরা, তোমাদের লেখা হয়ে গেলে মিলিয়ে নিতে পারো। উপাত্ত কাকে বলে? তাহলে সংখ্যাসূচক তথ্যকে বলা হয় উপাত্ত। দেখো, যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে বলি তাহলে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে।
শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বলেছিলাম সংখ্যাসূচক তথ্যকে বলা হয় উপাত্ত। ডিআরএমসি এর ফাইনাল পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বর যখন আমরা বলবো 90, 95, 92, 190, 99, 98, 80, 88 এবং 70, তাহলে এখানে 10 জন ছাত্রের সংখ্যার মাধ্যমে তাদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর বোঝানো হয়েছে। তাহলে আমরা বলেছিলাম সংখ্যা সূচক তথ্য যেটা, তাহলে তোমরা জানতে পারলে যে এখানে কোনো একটি ক্লাসের গণিত বিষয়ের নম্বর কিসের মাধ্যমে, সংখ্যার মাধ্যমে, তাহলে এটিকে আমরা বলবো উপাত্ত। শিক্ষার্থীরা, উপাত্ত দুই ধরনের, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। এবারে আমরা জানবো বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত কি। শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমাদের যদি লেখা হয়ে থাকে মিলিয়ে নিতে পারো। যে উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজানো থাকে ওই উপাত্তগুলোকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। এটি হতে পারে মানের ঊর্ধ্বক্রমে, হতে পারে মানের অধক্রমে। দেখো আমরা একটি উদাহরণ দিতে পারি। 5, 10, 15, 25, 31, 35, 40। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে যেগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো, দ্যাট মিন্স ক্রম অনুসারে সাজানো। তাহলে আমরা এই উপাত্তটিকে বলবো বিন্যস্ত উপাত্ত। এবার জেনে নেওয়া যাক অবিন্যস্ত উপাত্ত কাকে বলে। শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমাদের তোলা হয়ে গেলে মিলিয়ে নিতে পারো। অবিন্যস্ত উপাত্ত, যে উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজানো থাকে না, ওই উপাত্তগুলোকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। আমরা উপাত্তের সংজ্ঞাতে দেখো যে উদাহরণটি দিয়েছি সেটি অবিন্যস্ত উপাত্তের উদাহরণ। তোমরা ওটিও তুলে দিতে পারো অথবা এখানে অন্যটি দিতে পারো, যেমন শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে যে উপাত্তটি দেওয়া আছে দেখো 5, 2, 4, 7, 8, 12, 15, 8, 9। এই উপাত্তটি এলোমেলোভাবে সাজানো, তাহলে মানের ক্রম অনুসারে সাজানো নেই, সুতরাং এই উপাত্ত মানের ক্রম অনুসারে সাজানো নেই, সুতরাং এই উপাত্তটিকে আমরা বলতে পারি অবিন্যস্ত উপাত্ত। শিক্ষার্থীরা এবারে আমরা জানবো গড় কাকে বলে। শুরু করা যাক।
শিক্ষার্থীরা লক্ষ্য করো, উপাত্তগুলোর সমষ্টিকে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে, বা সেই মানটি হলো ওই উপাত্তগুলোর গড়। তাহলে এটি সূত্র হিসেবেও লিখতে পারো, গড় সমান সমান উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্তগুলোর সংখ্যা। শিক্ষার্থীরা, এবারে আমরা কিছু সংখ্যার গড় নির্ণয় করব। বোর্ডের দিকে লক্ষ্য করো। শিক্ষার্থীরা, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, তাহলে এই সংখ্যাগুলোর আমরা গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয়ের সূত্রটি আমরা জেনেছি যে গড় নির্ণয়ের সূত্রটি আমরা জেনেছি উপাত্তগুলোর সমষ্টিকে, আচ্ছা, গড় নির্ণয়ের আমরা সূত্রটি জেনেছি উপাত্তগুলোর সমষ্টিকে উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে উপাত্তগুলোর সমষ্টি বের করে ফেলো। লেখো উপাত্তগুলোর সমষ্টি তাহলে যোগফলটা করে ফেলো। এখানে উপাত্ত আছে কতটি? এখানে উপাত্ত আছে 8টি। তাহলে সূত্রটি লিখে ফেলো গড় নির্ণয়ের। গড় সমান সমান তাহলে উপাত্তগুলোর সমষ্টির মান বসিয়ে দাও। উপাত্তগুলোর সংখ্যা হলো কত? 8টি। এখন এটি ভাগ করে ফেলো। দেখো তোমাদের ফলাফল আসবে 75.75। তাহলে আমরা কিছু সংখ্যার গড় নির্ণয় শিখে ফেললাম। তোমরা তোমাদের বইয়ে আরও কিছু গড় নির্ণয়ের প্রবলেম দেওয়া আছে, যেগুলো এই নিয়ম অনুসারে সমাধান করে ফেলতে পারবে। কি করলাম আমরা? প্রথমে উপাত্তগুলোর সমষ্টি নির্ণয় করলাম, এরপর উপাত্তগুলোর সমষ্টিকে আমরা উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলাম। আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেলাম 75.75। শিক্ষার্থীরা, আমাদের এই পাঠটি পুনরায় দেখতে চাইলে কিশোর বাতায়ন ওয়েবসাইট ভিজিট করবে। আমাদের এই পাঠের ভিডিও কিশোর বাতায়ন ওয়েবসাইটে দেয়া থাকবে। তোমরা সেখানে তোমাদের মতামত এবং তোমাদের প্রশ্ন থাকলে জানাতে পারবে। কিশোর বাতায়ন ওয়েবসাইটে তোমরা কুইজেও অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই পাঠ রিলেটেড কুইজ দেওয়া থাকবে, যেটা সমাধান করে তোমাদের মেধাকে তোমরা শানিত করতে পারবে।
সবাই বাসায় বেশি বেশি পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। Dear students of class 6, welcome to today's program, Amar Ghore, Amar School. Today, once again I am with you, I am Syed Firoz Alam. How are you, dear students? I hope all of you are well by the grace of Almighty Allah. Today, I will take a class from English for Today book. It is lesson 16 and you can see the title here, An Old People's Home. Let's see the learning outcomes of today's lesson. Here you can see the learning outcomes of today's lesson. After we have studied this lesson, we will be able to read and understand texts, ask and answer questions, write short paragraphs. Here you can see some pictures. Can you guess the location of this picture? Where the people are living? Okay, it may be you can see that they are living at a home, but it is not their original home. It is old people's rehabilitation center. So our today's lesson is An Old People's Home. Let's learn some words from this lesson. First, you can see fond. It means having an affection or liking for. Next, you can see retired. It means having left one's job and ceased to work. Then you can see widow. It means a woman who has lost her spouse by death and has not married again. You can see abroad. It means in or to a foreign country or countries. Next, you can see colleagues. It means a person with whom one works in a profession or business. Next, you can see bored. It means feeling weary and impatient because one is unoccupied or lacks interest in one's current activity. Miserable. It refers to a person really in an unhappy or uncomfortable situation. Look after. It means take care of. Fairy tales. It means a children's story about magical and imaginary beings and lands. A fairy story. So dear learners, I hope the meanings of these words are clear to you. Let's start our today's lesson. Read the text below. Here you can see a picture. Muriam is a student of class 6 in a government school in Rajshahi. So today we will read about Muriam and some members of our family. Muriam is a student of class 6 and she studies in a government school in Rajshahi. Her mother works in an office and her father is a businessman. Muriam is very fond of her aunt, her father's sister, Suraya Begum, who lives
in another part of the same town. On Fridays, she often goes to her aunt's place and spends time with her. Suraya Begum is a retired school teacher. She is a widow and lives alone. Her husband died 3 years ago. Her 2 daughters are married. She has 2 daughters, both of them are married and live with their families abroad. They talk to her over telephone. The daughters talk to her over telephone and come to visit her whenever they get time. And whenever they get time, they come to visit their mother. Okay, let's move on to our next slide. Suraya Begum has a lot of free time. As she has taken retired, she has a lot of free time. She spends her time in reading books, watching TV, visiting friends and relatives. Sometimes she writes letters to her old colleagues. But nowadays, she often gets bored of doing all these things. She wants to do something more meaningful. She wants to use her leisure time more fruitfully. Something that would do good to others. She wants to do something good to others. She is planning to establish an old people's home in her locality. She knows some elderly people live all alone. She knows that some elderly people live all alone. They have no one to take care of them. The elder people have no one to look after them. They often feel helpless and miserable. The old people often feel helpless and they feel miserable. They need care and support. Dear students, you know that the older people, they need proper care and support. As part of her plan, Suraya Begum started to visit families. As Suraya Begum is planning to establish an old people's home, as part of her plan, she visits families. She talks to a number of people. She tries to find out the problems of elderly people in their families. She understands that old people are lonely and often they become sick. They have nobody who will look after them. On Fridays, she often takes Moriam with her on these visits. And Moriam has already become very friendly with some of the old men and women. Moriam has already made friendship with some of the old men and women. They all love Moriam very much. The old people love Moriam very much. She tells them about her school and friends, her studies, her family. And they often tell her funny stories. And the old people often tell her funny stories, fairy tales and ghost stories. So this is our text today. So from this text, you can see that Moriam is a student of class 6 of a government school in Rajshahi. Her mother works in an office and her father is a businessman. And she is very fond of her father's only sister, Suraya Begum, who lives alone in another part of the same town. And Suraya Begum is a retired school teacher. She is a widow and lives alone. Her husband died 3 years ago. She has 2 daughters. Both of them are married and they live abroad. Her daughters talk to her over telephone and whenever they get time, they come to visit her. And as Suraya Begum has retired, she has a lot of free time, and in her free time, she reads books, she watches TV, she visits her friends and relatives. Sometimes she writes letters to her old colleagues. But nowadays, she feels bored of doing all these things. She wants to use her leisure time more fruitfully. She wants to do something better for the society. For this reason, she is planning to establish an old people's home in her locality. She knows that some elderly people live all alone. They have no one to take care and support them. They often feel helpless and miserable. The old people need care and support. And as part of her plan, Suraya Begum visits families. She talks to a number of people. She tries to find out the problems of elderly people in their families
and she realized that the old people are lonely and often feel very miserable and they become sick. They have nobody to look after them. And on Fridays, Suraya Begum take Moriam with her on these visits, and Moriam has already made friendship with some of the old men and women. They all love Moriam very much. Moriam tells them about her school, her friends, her studies and her family. And the old people often tell her funny stories, fairy tales and ghost stories. Dear learners, I hope this passage is clear to you. Now, let's do some exercise from this lesson. In the screen, you can see a matching here. Read the text carefully again and match the words on the left with the words on the right that have similar meaning. You have to match these words with their similar meaning. First, let us read the box. Bored, miserable, colleague, widow, support. And on the right column, you can see woman whose husband has died and who hasn't married again, a person on works with in a profession, feeling tired because you don't find interest in something, then help, and at last you can see very unhappy. Okay, let's match the words with their meaning. Bored, you can match it with feeling tired because you don't find interest in something. Miserable, it means very unhappy. Colleague, it means a person on works with in a profession. Widow, it means woman whose husband has died and who hasn't married again. Support, it means help. Dear learners, please match once again with me. Bored, you can match it with feeling tired because you don't find interest in something. Miserable, you can match it with very unhappy. Colleague, you can match it with a person on works with in a profession. Widow, you can match it with woman whose husband has died and who hasn't married again. And support, you can match it with help. I hope this matching is clear to you. Okay, let's move on to our next slide. Read the following sentences and say if the statements are true or false. If false, then give the right answers. So, you have already understood that it is true and false. And if the statement is false, you have to give correct answer. Okay, first let us read the statements. Number A, Suraya Begum spends most of her time taking care of her family. Number B, she wants to set up a school for adults who cannot read and write. Number C, there is already an old people's home in the town. Number D, Moriam enjoys spending time with her aunt. Number E, the old people Moriam visits do not like children's presence. Okay, let's find out the answer. Dear learners, can you guess the answers? Okay, let's match with me. Number A, Suraya Begum spends most of her time taking care of her family. As you know that Suraya Begum is a widow and her daughters live in abroad with their families. She has none in her family. So, Suraya Begum spends most of her time taking care of her family is a false statement. The correct answer will be Suraya Begum spends most of her time by reading books, watching TV and visiting her relatives and friends. Number B, she wants to set up a school for adults who cannot read and write. As you have read the text, you have found out that she wants to set up an old people's home. She wants to do something for them. So, the statement is false. The correct answer will be she wants to set up an old people's home in her locality. Number C, there is already an old people's home in the town. If there was an old people's home in her locality, she wouldn't want to set up an old people's home in her locality again. So the statement is false. The correct answer will be there is no old people's home in the town at present. D, Moriam enjoys spending time with her aunt.
It is true. It is clear to us that Miriam enjoys spending time with her aunt. E. The old people Miriam visits do not like children's presence. It is false. Old people like children very much. So the correct answer will be the old people Miriam visits like children's presence. So dear learners, I hope the answer is also clear to you. Now move on to our next slide. Read the following letter. Here you can see a letter. Suraya Begum needs many people's help to make her dream come true. As she wants to establish an old people's home, she needs help from many people to make her dream come true. She sits down to write a letter to a friend who was her colleague and who now lives in the next town. Now, let us read the letter. Dear Sharmila, how are you? I am writing to share with you a plan that I have. I know some old people, physically weak and lonely people in our town. Some of them are quite well off and some are not. But they all share one common thing, that is, they live alone and they have no one to take care of them in sickness. Sometimes they don't have anybody to talk to. I have a plan. I want to set up a home for the old people where they would live like a family and we can be a part of that family too. I need your help because I know that together we can do a lot. Write to me soon. I will wait eagerly for your reply. Your friend Suraya. So here you can see the letter that she has written to her colleague. Now it is time to give you some homework. So today's homework is, you can see on the screen, answer the following questions. You have to answer the following questions. Who is the writer of the letter? Number B, who is she writing to? What is the relationship between the two? C, does the writer have any particular reason for writing this letter? D, do you think that Suraya Begum wants to do is her profession, or is it a community work? Why do you think so? The things that he wants to do is a profession or is it a community work? You have to give reason in favor of your answer. And in the next, think of some good work that you can do for someone around you. What are they? Now write 2 or 3 sentences about what you can do for them. So this is all for today. But remember, I have a request to you. Never ever disobey your parents. Always listen to your parents. Always obey your parents. And try to help them. And you must look after them when they are in old age. So dear students, if you want to visit this class or if you want to see this class again, you have to go to our Facebook page, Amar Ghore Amar School, or you can go to our YouTube channel. Also, you can go to Kishore Batayan. And if you have any questions or if you want to share your opinion with us, please share with us through email. That's all for today. Stay home and stay safe. Thank you, dear students.
Dear students, welcome to Amar Ghore Amar School program. I am Soyd Firoz Alam. Today, I will discuss a lesson from English for Today book. It is Unit 3, Lesson 4. I hope that after this lesson, we will be able to ask and answer questions, talk about familiar events, read and understand texts, write answer to questions, write short compositions. I have also given you short compositions. It was about your experience of first day at school. Now I will show you a paragraph about it. It is just an idea, as it is about an experience. It may match with me or your experience may differ from me. Let us see the paragraph. The experience of my first day at school. My first day at school is one of the most memorable events in my life. It was Sunday in January 2006. With many unknown fears, I was accompanied by my mother to school. When we reached there, I realized that I was in an unfamiliar world. She left me at the school gate. However, our class teacher's kind and friendly words comforted us. Soon, I joined the assembly. The head teacher delivered a short speech welcoming us. Then we were back in the classroom. Then our class teacher told us about various things. After some time, the first bell went. Then new teachers came in each of the following periods. They were very friendly too. After the tiffin period, we received our English teacher. She told us a number of stories. To me, her class was the most entertaining. At last, the final bell went. Then I and my mother came back home. The sweet memories of the day will remain alive in my heart until the last day of my life. So, this is the paragraph. Now, let us start our lesson today. Our lesson's title is A Sad Day for Farabi. Here, you can see some keywords. Ruffled. You can see the Bangla meaning as well as some synonym here. Ruffled means crumpled or loose. Then insist, it means enforce or persist. Bending, it means lean or bow. Painful, it means bitter or wearied. Now, let us start the text. In the text, you can see a picture there. In this picture, Flora and Farabi are talking with each other. And we can see that Farabi is sad here. Now, discuss and answer the questions. Number 1, what will you do if your parents do not want you to go on a picnic with your friends? The answer may be like that. You will try to convince your parents, or if they don't permit you, then you may be upset. 2, what will you do if you miss the picnic bus? You will arrange alternative vehicles, or you may not go there. Read about what happened to Farabi yesterday and answer the following questions. Farabi was sitting, bending his head down. In this picture, we can see that Farabi is sitting and he is bending his head down. He looked sad. He is looking sad. His hair was untidy, ruffled. And in this picture, you can see that his hair is untidy and ruffled. It was clear that he did not brush it at all. And it is clear that he did not brush it at all. What happened, Farabi? Are you okay? Asked Flora. Flora asked Farabi what happened to him. And she also asked if he was okay.
I'm so shocked, Flora. I don't want to talk, said Farabi. Farabi said that he is very shocked and he doesn't want to talk. But you have to. Any pain or sorrow is like a load in the mind. If you tell or share it with your parents or friends, it will be lighter. On the other hand, if you don't share it, the load will become heavier and more painful. So, please tell me what's wrong, Flora insisted. Flora told Farabi that he had to speak. Any pain or sorrow is like a load in the mind. If he shares with his parents or friends, it will be lighter. But if he doesn't share it with his friends or parents, it will become heavier and more painful. And also Flora requested him to tell her what's wrong with him. Farabi looked at Flora and said, one of my friends, Harun, is our school football team leader. Yesterday, he just dropped my name from the coming inter-class football tournament. I wanted to know why, but he didn't even talk to me about it. After that, Farabi looked to Flora and said that one of his friend was Harun and he was the football team leader. In the previous day, Harun just dropped his name from the upcoming inter-class football tournament. Farabi wanted to know the reason, but Harun did not even speak to him about it. So, dear students, this is all about this passage. In this passage, you can see that Flora and Farabi are sitting in a room. They are talking to each other. Farabi is bending his head down as he is sad. Flora asked him what happened to him, and she also wanted to know the reason. But Farabi is so sad that he doesn't want to speak. But Flora said that any pain or sorrow is like a load. If he doesn't share with his friends or parents, it will become heavier. But if he shares it with his friends or parents, it will become lighter. She also requested her to tell her what happened with him. Then Farabi said that one of his friend is Harun and he is the team leader of football team. Yesterday, he just dropped his name from the upcoming inter-class football tournament. Farabi wanted to know the reason why he had dropped him, but Harun did not want to speak with him about it. That's why Farabi was very shocked. Now, let us practice some exercise from this lesson. There you can see MCQ, multiple choice questions. Number 1, which is the correct statement? Farabi was standing up, looking down, looking happy. The answer will be Farabi was looking down. As he was sad, he was looking down. Number 2, why was Farabi bending his head down? Because he was unhappy. It was his habit. He had a headache. Farabi was bending his head down because he was unhappy. So the answer will be A. He was unhappy. Number 3, his hair was ruffled. Hair, ruffled means brushed and tidy, clear and smooth.
not brushed or combed. So dear learners, can you guess which will be the answer? Yes, the answer will be not brushed or combed. So here ruffled means not brushed or combed. Number 4, Farabi did not want to talk to Flora because something sad happened to him. He stopped talking to his friend. He was unwell and sick. Can you guess the answer? Yes, the answer will be Farabi did not want to talk to Flora because something sad happened to him. Number 5, please tell me what's wrong, Flora insisted. Here, insisted means scolded, demanded, or shouted. At the beginning of the lesson, we have learned about the meaning of the word insisted. Here we learned persist. But in this question, the answer will be number B, demanded. So here insisted means demanded. Number 6, your pain in the mind will be dash if you talk about it with your friend. Heavy, less heavy, more heavy. So whenever you are sad or you are shocked, if you talk about it with your friends, it will be less heavy. That means it will become lighter. Number 7, which is the correct statement? A, Farabi was going to play in the inter-class football tournament. Number B, Farabi and Harun were not going to play in the inter-class football tournament. Number C, Farabi and Harun used to play in the inter-class football tournament. So, can you guess the answer? Let us see which is the correct statement. Farabi and Harun used to play in the inter-class football tournament. So, here you can choose C or you can choose any other answer. So, the answer will be C. Farabi and Harun used to play in the inter-class football tournament. So, dear students, I hope you have understood the questions that I discussed here. Once again, for your better understanding, I will recap the whole passage. Dear students, the title of the passage was A Sad Day for Farabi. In this passage, we saw that Farabi and Flora were talking in a room. Farabi was bending his head down and Flora was trying to console him. Farabi was bending his head down and Flora asked him what happened to him, and she also wanted to know the reason. Farabi did not want to talk, but Flora said that he had to speak. Any sorrow or pain is like a load in our mind. If we share the sorrow or pain with our friends or with our parents, it becomes lighter. It becomes less heavy. But if we don't share our sorrow or our pain with our friends or with our parents, it becomes more heavier, and it becomes heavier and heavier. So whenever you are sad, you should share it with your parents or with your friends, with your near or dear ones. Then Farabi said that
Harun was one of his friends and he was the team leader of their football team. They used to play in the football team together, but for some unknown reason, Harun dropped his name from the upcoming inter-class football tournament. For this reason, Farabi became very sad. He went to Harun and wanted to know the reason why he had dropped his name. But Harun did not even want to speak to him about it. That's why Farabi was very shocked. Actually, if someone very close to us hurt us, it hurt us really very bad. For this reason, in this passage, we can see that Farabi was very sad. And then we discussed about some model question, multiple choice questions here. Like that, you saw that Farabi was looking down, then Farabi was bending his head down because he was unhappy. His hair was ruffled. Ruffled means hair, ruffled means not brushed or combed. Farabi did not want to talk to Flora because something sad happened to him. Please tell me what's wrong. Flora insisted. Here insisted means demanded. Your pain in the mind will be dash if you talk about it with your friends. This was less heavy, which is the correct statement that was Farabi and Harun used to play in the football tournament. So dear students, this is all about this passage. So as usual, I will give you some homework for the next class. You must do the homework and show it to your subject teacher or class teacher when your school will open. Your homework is, you have to write about a sad event of your life in short. Okay, dear students, this is all for today. Thank you all and stay safe. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আগের ক্লাসের বাড়ির কাজটা করেছো নিশ্চয়ই। পূর্বের ক্লাসে চলো তো দেখি কি করেছিলাম, একটু মনে পড়ে কিনা। আমরা আগের ক্লাসে পদার্থের গঠন, পদার্থের ভিন্নতার কারণ এবং মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ নিয়ে আলোচনা করেছিলাম। এতক্ষণে নিশ্চয়ই সবার মনে পড়ে গেছে। আমরা দেখেছিলাম যে পদার্থকে
ভাঙতে ভাঙতে এক পর্যায়ে ক্ষুদ্রতম কণায় পরিণত হয়। চলো আমরা সেই ক্ষুদ্রতম কণাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী দার্শনিকরা অনেক ধরনের মতবাদ দিয়েছেন। আজকে আমরা সেই ক্ষুদ্রতম কণার মতবাদগুলো বিভিন্ন বিজ্ঞানীরা কে কি বলে গিয়েছেন সেগুলো সম্পর্কে জানব। পদার্থকে ভাঙতে ভাঙতে এক পর্যায়ে ক্ষুদ্রতম কণায় পরিণত হয়। আর এই ক্ষুদ্রতম কণাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এবং দার্শনিকরা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। পেন্সিলের শীষকে যদি আমরা এইভাবে ভাঙতে থাকি তাহলে ভাঙতে ভাঙতে দেখব যে ক্ষুদ্রতম কণায় পরিণত হয়ে গেছে। আর এই কণাটি অবিভাজ্য কণা বা ইনডিভিজিবল, যার অর্থ একে আর ভাঙা যাবে না। এই অবিভাজ্য কণা নিয়ে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস একটি মতবাদ প্রকাশ করেন। প্রায় খ্রিস্টপূর্ব 400 অব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণার মতবাদ প্রকাশ করেন। তিনি বলেন সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি। তিনি এই অবিভাজ্য কণার নাম দেন অ্যাটম বা পরমাণু। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য বা ইনডিভিজিবল, যা আর ভাঙা যায় না। পরবর্তী সময়ে তার সমসাময়িক আরও দুইজন দার্শনিক অ্যারিস্টটল এবং প্লেটো ডেমোক্রেটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ অবিচ্ছেদ্য এবং ভাঙনের কোনো সীমা নেই, অর্থাৎ যতই ভাঙা হোক না কেন পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ক্ষুদ্রতম কণার উপর একটি মতবাদ প্রকাশ করেন। সেই মতবাদকে আমরা ডাল্টনের মতবাদ বা ডাল্টনের পরমাণুবাদ নামে জানি। ডাল্টনের মতে মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। একটি মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। পরমাণু সমূহের আকার, ভর ও রাসায়নিক ধর্ম সব একই রকম। একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন। বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু সংযুক্তি পুনর্বিন্যাস বা আলাদা হয়। যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। যেমন আমরা একটু দেখি যে মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তার মানে আমরা যদি অক্সিজেন নেই, অক্সিজেনকে যদি ভাঙতে থাকি, ভাঙলে শুধুমাত্র আমরা অক্সিজেনই পাবো, অক্সিজেন উপাদানটাই পাবো। অক্সিজেনের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো দিয়েই শুধুমাত্র অক্সিজেন তৈরি। একটি মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম, তার মানে অক্সিজেনের যতগুলো পরমাণু হবে সবগুলো একই রকম হবে। এর সবগুলো পরমাণুর আকার, আকৃতি, ভর, এদের ধর্ম সব একই রকম। একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন রকম হবে। যেমন আমি যদি একটা অক্সিজেন পরমাণু নেই, আবার আরেকটা হাইড্রোজেন পরমাণু নেই, দুইটা কি হবে? দুইটা দুই রকম, দুইটা পরমাণুর ভর, আকার, আকৃতি সব ভিন্ন রকম হবে। আর বিভিন্ন মৌল একসাথে যুক্ত হয়ে যখন একটা যৌগ গঠন করবে সেই অনুপাতটা হবে সরল অনুপাত। আর একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কখনোই কোনো পরমাণু ধ্বংসও হবে না বা সৃষ্টিও হবে না, শুধুমাত্র
সংযুক্তির পুনর্বিন্যাস হবে এবং যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত হয়। এসো আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? চিন্তা করো তো। হ্যাঁ ঠিক, পরমাণু। কাকে পরমাণুবাদের জনক বলা হয়? ডেমোক্রিটাস? না, ডাল্টন। রাইট। কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরমাণু সম্বন্ধে ধারণা প্রদান করেন? দেখি তো। ডাল্টন? না। প্লেটো? না। ডেমোক্রিটাস? হ্যাঁ। আমরা জন ডাল্টনের পরমাণুবাদ থেকে জানতে পারলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা একটি পদার্থ গঠিত, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর নাম হচ্ছে পরমাণু। কিন্তু পরিবেশে পরমাণু কখনো স্বাধীনভাবে বা মুক্তভাবে থাকতে পারে না, তারা পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করে। দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। বলো তো এটা কি? এটা একটা অক্সিজেন পরমাণু। একটা অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করে, বা আমরা আরেকভাবে বলতে পারি অক্সিজেনের একটা অণুতে দুইটা অক্সিজেন পরমাণু থাকে। আমরা যদি পানিকে বিশ্লেষণ করি, পানিকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসবে যখন পানির ক্ষুদ্রতম কণাকে আর ভাঙা যাবে না। তার মানে পানিকে যদি আরও ভাঙি, ওই কণাটাকে যদি আরও ভাঙি, তাহলে সেটা আর পানির কণা থাকবে না, তার মানে পানির বৈশিষ্ট্য আর তার মধ্যে থাকবে না। আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো যে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু আছে। আমরা যদি পানির অণুকে ভাঙি তাহলে দেখছি যে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু আছে, অথবা দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলিত হয়ে একটি পানির অণু গঠিত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলছি পরমাণু, আর পরমাণু পরিবেশে মুক্তভাবে থাকতে পারে না, তারা কি করে? একত্রিত হয়ে অণু গঠন করে। একই পদার্থের পরমাণু মিলিত হয়ে ওই পদার্থেরই অণু গঠন করে বা মৌলিক পদার্থের অণু গঠন করে, আর ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণু একত্রিত হয়ে যৌগিক পদার্থের অণু গঠন করে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? প্রথমে আমরা দেখলাম যে ক্ষুদ্রতম কণার মতবাদ, সেখানে ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটল এবং জন ডাল্টনের মতবাদগুলো আমরা দেখলাম। তারপরে আমরা জানলাম অণু এবং পরমাণু সম্পর্কে। তাহলে আজকে আমাদের ক্লাসের বাড়ির কাজটা কি? ঝটপট লিখে ফেলো তো। আমাদের বাড়ির কাজটি হলো অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। বাড়ির কাজটি কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ এবং স্কুল খুললে অবশ্যই শিক্ষককে বাড়ির কাজটি জমা দিবে। আর বাড়ির কাজটি করার সময় যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তো তোমরা কিশোর বাতায়ন থেকে ভিডিওটি দেখে নিতে পারবে আবার।
আর যদি কোনো মতামত থাকে তোমরা সেখানেও কিশোর বাতায়নে আমাদের সাথে তোমাদের মতামত শেয়ার করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। Assalamu alaikum dear students, how are you? I hope you are all fine. Today we are going to discuss about a very important topic of English grammar. Now you have to complete these sentences. I have written 5 examples. So if you want to complete these sentences, you have to use a or an or the. Now you have understood. Today we are going to discuss about articles. So let's complete these sentences. The first example is I met. The answer will be A. Now she is MBBS. This is an abbreviated form. The answer will be N. Now Iqbal is an engineer. He is the best student of the class. Okay, number 5 is he is an honest person. So dear students, actually you have to remember something. This is going to be very important. So dear students, actually these 5 sentences actually give 5 different rules on articles. As we are discussing about articles, I am not going to give any elaborate discussion on the definition of article, because you have studied article in class 6 and class 7. First, we will revise some rules which are comparatively easy. Then we shall discuss about some difficult rules or confusing items. So now the first sentence is I met a European. Why this is A? Because the sound is U. We know that the sound is U, then the article will be A. So in the second sentence, she is an MBBS. This is an abbreviated form, Bachelor of Medicine, Bachelor of Surgery. So the sound is vowel sound. That's why N. Third example, Iqbal is an engineer. Here it is vowel. That's why N. And we know that before any rank or profession, we can use A or N. So N is used because there is a vowel. He is the best student of the class. Why there is the? Because this is superlative form. We know that before superlative form we have to use the. The last one is he is an honest person. See, there is consonant, but the sound is honest, giving vowel sound. That's why N is there. Now the most important thing, if you want to say which will be A or which will be N, it basically depends on sound. So this is the most important thing that you must remember. So for using A or N, sound is very important. That means if you give consonant sound, if you get consonant sound, you will use A or N. N for vowel sound, A for consonant sound. So sound is very important. No matter what is the letter here, important is sound. So we know that A or N, this is indefinite article. We know that the, this is definite article. And we have discussed 5 rules.
So from these 5 examples, we have discussed or we have revised some rules which are very important and which are very comparatively easy. Dear students, today we are going to tell you something very, very important. Remember, articles are of course parts of speech because each and every article actually qualifies a noun. See, it is a noun, disqualifying noun. It is also qualifying a 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 noun. That's why articles are adjective, because it qualifies noun. Another thing that I must say, in modern English grammar, these a or an or the, these are known as determinants. Now we will try to discuss about some very important rules on articles. Dear students, you must remember, when we are talking about indefinite article a or an, so one is very important. When we are discussing about the, that is important because it has given similar kind of sound like that. So the. When we are talking about a or an, actually it is forming something one. That's why when we are talking about a or an, it is forming something like one, and we are talking about the, it is actually giving similar kind of meaning of that. Now we will discuss about the important rules on articles. Use of a or an. So the first rule says that a or an is used when proper noun acts as a common noun. This example, Nazrul Islam is our national poet. Here the name is mentioned. It is a proper noun. But look at this example. You are a Nazrul, I see. Here Nazrul becomes common noun because I am actually talking about the talent or the genius of Nazrul. I am using it as a common platform. That's why Nazrul is common noun here in this sentence. So according to this rule, a or an is used when proper noun acts as a common noun. Here Nazrul is no more a proper noun. Here Nazrul is proper noun. So according to the activity, it becomes proper. According to the activity, it becomes common. Rule number 2. A or an is used when an abstract noun becomes a common noun. Helen was a beauty. Was a beauty. So the rule is we can use a or an when an abstract noun becomes a common noun. Beauty, basically or fundamentally this is an abstract noun, but here actually Helen was a beauty. That means we are actually talking about the beauty of Helen, Helen of Troy. She's in the peak as far as beauty is concerned. That's why the beauty of Helen has been symbolized in a common platform. That's why beauty here is no more an abstract noun. It becomes a common noun. Rule number 3. A is used as a disguised preposition. Example, he has gone a hunting. So we know the students,
Preposition can be classified into 6 ways, and disguised preposition is one of them. Disguised means it is hidden, it is not actually focused, or you cannot see it, but it is actually working silently. So here he has gone a hunting. Actually here article is used a, but it is acting as on. So on is a preposition. Before now we know that preposition is a relating word. Actually it is relating, but we are using a in the guise of on. So here we have used disguised preposition in the form of article. That's why we can use article before a disguised preposition. Now some important rules on the use of the. So dear students, here article the is used before choir, orchestras or pop group. We know Miles is a very popular and very famous band group of Bangladesh. So before this kind of name we can use the Miles, the LRB, the Nagar Baul, some examples like this. Number 2, the is used when common noun acts as an abstract noun. The example is check the beast in you. So here the is used when common noun becomes an abstract noun or acts as an abstract noun. Example is check the beast in you. Actually I am talking about the animalistic behavior, animalistic instinct of you. I am referring this. That's why we have used the, and the beast is no more acting as a common noun, it becomes an abstract noun. That's why the can be used before a noun, especially when common noun becomes an abstract noun. So dear students, the is used before earth or moon, the earth. No article is used, that means cross, before the name of any planet, Mars, Earth. The question is, I have used the here for earth, I have used the here for earth. The problem is, when I am talking about the earth and I am relating myself that this is my abode, this is my living place, that means I am relating myself. In that case, the is used. But when I am talking about a planet, then there will not be any article. I mean, we have to put a cross before earth. For example, earth is the third closest planet. So here I am talking about the earth as the planet. So here no article is used. That means there will be cross. So we have to put cross over here and we have to use the over there. So according to use, actually the or cross will be used in this kind of sentences. So now the topic is use of the and omission of articles. We will see in some cases the is used for one purpose and another purpose there is no the. That means there will be cross, there will not be any article. So let's see some examples. It's very important. Dear students, you have to memorize these words: bed, mosque, church, hospital, prison, school, college, university or court. Example, I go to, we cannot put any article over here, school every day. Why? The reason is I am going there for my primary purpose.
I'm a student, so I should go to school. So this is not that important. As a student, I should go to school. This is kind of habitual fact. But example number 2, I went to the school to talk to the class teacher. That means I am going there for a particular reason. I am not a regular visitor of school. I am going there only to talk to the class teacher. That means I have a special purpose. So if there is a special purpose, you can use article before this. If there is a very usual reason, primary purpose, then we cannot put any article before this kind of words. That means we have to put a cross. For special location, that means for special geographical location, before the name of any country, we give the. The Ukraine, this is the name of a country. For special reason, for special geographical location, we are giving the. And plural names of the country, see Maldives, Netherlands is there, plural. Maldives is there, we cannot say Maldives, wrong. We cannot say Netherlands, wrong. We have to say Netherlands or Maldives. So before the name of any plural form, that is the form is in plural, but this is the name of any country, we have to give the. We have to give the. Remember, dear students, we discussed so far 3 rules based on the names of different countries. For geographical location it is changing, for plural names it is changing, for writing united it is changing, for writing union it is changing, but usually we should not use any article before the name of any country. For example, before the name of Bangladesh, before the name of India, before the name of Pakistan, we cannot use any article. There will be always cross. So we are using articles for special reason, for special geographical location, for other. So now, dear students, we would like to sum up. Today we have discussed some very usual rules which we have practiced in class 6 or 7, and some important rules actually where the students make mistakes. Dear students, you must remember that in your final exam, you will not get this kind of scattered sentence where you have to put a or an or the or cross. There will be a particular passage. You have to go through the passage line by line, then you have to understand actually which rule should be applied over there. So if you know these rules of article, where you have to use a, where you have to use an, where you have to use the, and where you don't need to use any article, that means where you have to put a cross. If you know these rules, then you can solve this question very easily. Now I am going to give you a homework. So dear students, this will be your homework. Fill in the gaps with a or an or the and put a cross where no article is needed. So I have given a passage, and this is how the question will be in your final exam. Truthfulness is dash greatest of all virtues, which makes dash man really great. If we do not cultivate the habit of speaking dash truth, we cannot command dash confidence of dash others. That means you have to use a, and the or cross in this passage. Dear students, you can copy this homework and you can do the homework at home, and you can show it to your teacher when there will be regular classes. Dear students, you can get this video in Kishore Batayan. You can pass your comment over there, and we shall try to give some feedback in that page actually.
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের আজকে বিজিএস বিষয় সম্পর্কে ক্লাস নিব। ক্লাস শুরুর আগে চলো আমরা একটা ছোট্ট গল্প শুনে নেই। প্রেক্ষাপট 1। এই গল্পটা এরকম, একটা শিশু জন্মগ্রহণ করলো, সাথে সাথে সে কথা বলতে শুরু করলো, সাথে সাথে সে আশেপাশের যারা আছে তাদের সাথে সে ভাব বিনিময় করতে শুরু করলো। আর আরেকটা প্রেক্ষাপট হচ্ছে এরকম যে একটা শিশু জন্মগ্রহণ করেছে, সে ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে বড় হয়েছে এবং আশেপাশের পরিবেশ থেকে সে অনেক কিছু শিখেছে এবং তার চরিত্র গঠনে সেটা সহায়তা করেছে। এখন তোমরা বলো তো দেখি, কোন দৃশ্যপটটার সাথে আমরা পরিচিত? ঠিক বলেছ, দ্বিতীয় দৃশ্যপটটা। আর এইটার উপরই আজকে আমাদের আলোচনা। তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠের বিষয় পঞ্চম অধ্যায় পাঠ 1, 2 ও 3 সামাজিকীকরণ উন্নয়ন। পাঠ শুরু করার আগে চলো আমরা দেখে নিই এই পাঠ শেষ করার পর আমরা কি শিখব। আমরা শিখব সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের প্রভাব, বাংলাদেশের গ্রাম ও শহরে সামাজিকীকরণের তুলনা। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। উপরের ছবিটা হচ্ছে দুটো সন্তানকে নিয়ে বাবা মার ছোট্ট একটা পরিবার, যেটা আমাদের একক পরিবার হিসেবে পরিচিত। নিচের ছবিটা দেখো, নিচের ছবিটা হচ্ছে যৌথ পরিবার। এখানে বাবা মার সাথে তার ছেলের বিবাহিত স্ত্রী এবং তাদের সন্তান সন্ততি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সামাজিকীকরণের সাথে পরিবারের কি সম্পর্ক? আমরা জানি সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা মানুষকে কেন্দ্র করেই সমাজে আবর্তিত হয়। এবং প্রথম মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে একটা পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারে জন্মগ্রহণ করার পর থেকেই কিন্তু তার সামাজিকীকরণ শুরু হয়। সামাজিকীকরণ একটা জীবনব্যাপী প্রক্রিয়া, এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। একটা শিশু যখন তার পরিবারে জন্মগ্রহণ করে তখন তার সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে শিশু যখন একটা পরিবারে জন্মগ্রহণ করে তখন তার পরিবারের সদস্যরা তাকে অত্যন্ত আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে আস্তে আস্তে বড় করে তোলে এবং শিশু এই বড় হওয়ার পেছনে তার পরিবারের সদস্যদের, বিশেষ করে বাবা মা যদি একক পরিবার হয় আর যদি যৌথ পরিবার হয় তাহলে পরিবারের অন্যান্য সদস্যরাও শিশুর এই বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে। সেই সাথে কিন্তু শিশু ধীরে ধীরে তার পরিবারের সদস্য এবং অন্যান্য যারা থাকে তাদের কাছ থেকে বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা এগুলা রপ্ত করতে থাকে। শিশু কিন্তু মনের অবচেতনে এগুলা নিজের চরিত্রের মধ্যে ধারণ করতে থাকে এবং এই প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিকীকরণ। সুতরাং শিশু যখন জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পরে পরিবারের মধ্য থেকে যে তার প্রথম নিয়ম শৃঙ্খলায় নিজেকে খাপ খাওয়ানোর প্রক্রিয়াটা শুরু হয়, তা এইখান থেকেই কিন্তু তার সামাজিকীকরণটা প্রথম সে শুরু করে। সুতরাং পরিবার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে শিশু সর্বপ্রথম তার সামাজিকীকরণ প্রক্রিয়ার স্পর্শে আসে। সুতরাং আমরা বলতে পারি যে পরিবার হচ্ছে
সামাজিকীকরণের প্রথম এবং প্রধান এবং শক্তিশালী মাধ্যম। শিশু এই পরিবার থেকেই সহানুভূতি, স্নেহ, মায়া, মমতা এই বৈশিষ্ট্যগুলা ধারণ করে। এরকম যখন সে আস্তে আস্তে আরো বড় হতে থাকে তখন পরিবারের গণ্ডি পেরিয়ে সে বাহিরে আসে এবং বাহিরে আসার পরে নানা রকম পরিবেশে সে মিশে থাকে। তখন স্থানীয় সমাজ নামক একটা প্রতিষ্ঠান আছে, কতগুলো, সেই প্রতিষ্ঠানের সংস্পর্শে আসে সে। স্থানীয় সমাজে যে ধরনের উপাদানের সংস্পর্শে আসে আমরা চলো একটু দেখি। লাইব্রেরি, বিভিন্ন নাচের গানের অনুষ্ঠান পরিচালনা করে এমন অনেক সংগঠন আছে যেগুলো আমাদের সমাজে আছে। সাহিত্য সংগঠন, নাচের ক্লাব, বই পাঠের ক্লাব, এগুলোর সাথে শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে এগুলোর সাথে সম্পৃক্ত হয় এবং এই সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার ফলে শিশুর চরিত্র পূর্বাপেক্ষা উন্নত হয়। সে আরও বেশি মানুষের সংস্পর্শে আসে এবং আরও বেশি মানুষকে সে কাছ থেকে দূর থেকে দেখতে শিখে এবং এই দেখা শোনা মেলা মেশার মধ্য দিয়েই কিন্তু সে নিজেকে বৃহত্তর সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত করে। সেই ক্ষেত্রে দেখা যায় শিশু এই সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হয়ে নিজের চরিত্র গঠনে, নিজের সহমর্মিতা, নিজের নেতৃত্ব দেওয়ার গুণাবলীগুলো অর্জন করে, যা একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে এবং ভবিষ্যতে অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবারের পরে শিশুর সামাজিকীকরণে সবচেয়ে বড় যে মাধ্যমটি ভূমিকা রাখে, সবচেয়ে যে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখে সেটা হচ্ছে স্থানীয় সংগঠন। স্থানীয় সমাজের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের স্পর্শে এসে শিশুরা অনেক আনন্দিত এবং উচ্ছলভাবে তাদের সময় অতিবাহিত করছে। এতে করে শিশুর মানসিক বিকাশ এবং ব্যক্তিত্ব অত্যন্ত সুন্দরভাবে গড়ে ওঠে। এবার আমরা দেখব তৃতীয় একটি উপাদান, অর্থাৎ তৃতীয় একটি প্রতিষ্ঠান যার সংস্পর্শে এসে শিশু সামাজিকীকরণ আরো দৃঢ় হয়। তৃতীয় যে উপাদানটির কথা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে সমবয়সী সঙ্গী। একটা শিশু যখন বড় হতে থাকে তখন সে কিন্তু তার সমবয়সী সঙ্গীদের সাথে মেলামেশা করতে চায়। তার এই মেলামেশা করার যে প্রবণতা, যে আকর্ষণ, এটা কিন্তু অপ্রতিরোধ্য। এই অপ্রতিরোধ্যতাকে কোনোভাবেই কিন্তু রোধ করা যায় না। একটা সমবয়সী বন্ধুর সাথে মেলামেশা করার মধ্যে একটা শিশুর মনস্তাত্ত্বিক গঠন সুষ্ঠুভাবে বিকশিত হয়। তার খেলাধুলার মাধ্যমে তার বিনোদন হচ্ছে, সমবয়সী সঙ্গীদের সাথে অংশগ্রহণের মাধ্যমে নিজের বুদ্ধি, মেধা, সুকুমার বৃত্তি এগুলা চর্চা করার সুবর্ণ সুযোগ সে পাচ্ছে। এতে করে শিশুর জড়তা দূরীভূত হয়। সুতরাং সামাজিক মানুষ হিসেবে একজন শিশু ছোট বয়স থেকেই নিজেকে নতুন নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা অর্জন করে, সেই ক্ষেত্রে এই সমবয়সী সঙ্গীদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণে আরও একটি উপাদান আছে, সেটা হচ্ছে বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান। একটা শিশু যখন বড় হয় তখন কিন্তু সে পরিবার, স্থানীয় সমাজ, সমবয়সী সঙ্গী এগুলোর পাশাপাশি বিদ্যালয়ে যাওয়ার উপযোগী হয়ে ওঠে এবং বিদ্যালয়ে তার মতো আরও অনেক সমবয়সী বন্ধুদের সাথে মিশে সে অনেক খোলামেলা আচরণ করতে শিখে। তার মধ্যে যে জড়তা থাকে, স্থবিরতা থাকে, সেটা পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে দূরীভূত হয়ে যায়। সুতরাং একটা শিশু সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা বলবো, যেটা শিশু সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র, রাজনৈতিক ব্যক্তিত্বের দর্শন,
বিশ্বাস এগুলো শিশুকে অনেক বেশি আকর্ষণ করে। সে তখন এগুলো তার নিজের চরিত্রে প্রতিফলন করতে চায়, ফলে তার সামাজিক বিকাশটা অর্থাৎ সামাজিকীকরণ আরও বিস্তার লাভ করে। এবার আমরা দেখব যে একটা শিশুর বিকাশে বিভিন্ন উপাদান রয়েছে, যে উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষ্ঠু ও সার্বিক এবং সামঞ্জস্য আচরণ করার জন্য তাকে এই উপাদানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আমরা দেখব প্রথম উপাদান হিসেবে অনুকরণ। অনুকরণের ক্ষেত্রে অনুকরণ কি? অনুকরণের ক্ষেত্রে আমরা এটা বলবো, যখন একটা শিশু হুবহু কাউকে অনুসরণ করে, হতে পারে সেটা তার পরিবারের ভিতরে, হতে পারে সেটা তার প্রতিষ্ঠানে, হতে পারে সেটা তার স্থানীয় সমাজে, হতে পারে সেটা তার সহপাঠীদের। এই ক্ষেত্রে দেখা যায় শিশু পুরোই যে তার মনের মধ্যে পছন্দের স্থানে আছে তাকে অনুসরণ করবে, এবং এইটা তার সামাজিকীকরণে যাকে সে অনুসরণ করবে, যাকে সে সামনে রোল মডেল হিসেবে মনের কল্পনায় সাজিয়ে নিজে তাকে অনুকরণ করার চেষ্টা করবে, সেইভাবে শিশু তার চরিত্রকে বিকাশ করার প্রয়াস পাবে। এই ক্ষেত্রে বড়রাও যে অনুকরণ করে না সেটা বলা যাবে না। বড়রাও কিন্তু নতুন কোনো পরিবেশে বা নতুন কোনো জায়গায় গেলে খাপ খাওয়ানোর জন্য নিজের অবচেতন মনে এই অনুকরণ বিষয়টাকে রপ্ত করে ফেলে। পরে আরেকটি উপাদান শিশু সামাজিকীকরণে ভূমিকা রাখে, চলো আমরা দেখি সেটা কি। সেটা হচ্ছে অভিভাবন। অভিভাবন বিষয়টি যদি বলি, اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
রূপান্তরিত করে অন্যের মধ্যে তার এই চরিত্রটাকে দেখতে চায়। সুতরাং যদি আমি অভিভাবিত হই তাহলে আমি এইভাবে বলবো যে আমি যখন একজন মানুষকে আমার চরিত্রের সব কিছু তার মধ্যে স্থানান্তর করে আমার মতো করে সে কথা বলবে, আমার মতো করে সে চলবে, আমার মতো করে সে সব কাজ করবে, এরকম দেখতে চাই, তাহলেই বলবো যে এটা হচ্ছে অভিভাবন প্রক্রিয়া। আমাদের অনেক শিশু থাকে বা সামাজিকীকরণে দেখা যায় যে অনেকেই এই অভিভাবন প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয়। যেমন তোমাদের অনেক আকর্ষণীয় দেখো ছবিতে মিনা কার্টুন, আমরা জানি মিনার মাধ্যমে সমাজ সচেতনমূলক অনেক কর্মকাণ্ড আমাদের সামনে উপস্থাপন করা হয় এবং এর মাধ্যমে কিন্তু সমাজের অনেক মানুষ সচেতন হচ্ছে, অনেক মানুষ এগুলা রপ্ত করছে অভ্যাস। সুতরাং আমরা দেখি যে অভিভাবন হচ্ছে একজন ব্যক্তিকে বা একজন শিশুকে কিভাবে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাবিত করে তার একটি মাধ্যম। এবার আমরা আরেকটি উপাদানের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে অঙ্গীভূতকরণ। ছোট একটি শিশু সে মানসিকভাবে পরিপক্ক থাকে না, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু সে অবচেতন মনে তার কল্পনায় এমন সব বস্তুকে রাখে বা এমন সব ঘটনাকে রাখে বা এমন সব আদর্শকে লালন করে যেটা তাকে অনেক বেশি আকর্ষণ করে। এটা হতে পারে কোনো ব্যক্তি, তার পরিবারের বাবা, তার মা, বা যৌথ পরিবার যদি চিন্তা করি তার দাদা দাদু, যে কেউ হতে পারে। আবার হতে পারে তার প্রিয় পছন্দের কোনো খেলনা যেটা নিয়ে সে সারাক্ষণ কল্পনা করে এবং সেইটা তার মনের মধ্যে লালন করতে থাকে এবং তার চরিত্রের মাধ্যমে সেটা সে প্রকাশ করতে চায়। সে যেমন আমরা যদি বলি তাহলে বলতে পারি একটা উদাহরণ হিসেবে, অনেক শিশু আছে নিজেকে স্পাইডারম্যান হিসেবে কল্পনা করে বা স্পাইডারম্যানের সাজে নিজেকে সজ্জিত করে সবাইকে চমকে দিতে চায় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে শিশু অনেক আনন্দিত হয়, অনেক পরিতৃপ্ততা লাভ করে। এই ক্ষেত্রে কিন্তু এটা তার বিনোদনের অন্যতম উপায়। সুতরাং বলা যায় যে অঙ্গীভূতকরণের মাধ্যমেও শিশু এবং আমাদের বড়দেরও অনেক সময় সামাজিকীকরণ ঘটে। এবার আমরা দেখব ভাষা। ভাষা সামাজিকীকরণের উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এবং অনেক বড় ভূমিকা রাখে। কারণ ভাষা ছাড়া কোনো মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে না, কোনো মানুষ অন্যজনের সাথে তার ভাব বিনিময় করতে পারে না, নিজের পরিবারে, সমাজে, আন্তর্জাতিক অঙ্গনে সে পুরোই অচল। সুতরাং ভাষায় সামাজিকীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হিসেবে কাজ করে। একজন শিশুর সামাজিকীকরণে তার আশেপাশের পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা জানব যে একটা শিশু যখন গ্রামে বসবাস করে, অর্থাৎ গ্রামের একজন শিশু আর শহরের একজন শিশুর সামাজিকীকরণের মধ্যে কোনো পার্থক্য হয় কি না এবং সেটা কেন হয়। বাংলাদেশের শতকরা 85% লোক গ্রামে বসবাস করলেও গ্রাম এবং শহরের সমন্বয়েই আমাদের বাংলাদেশে মানুষের বসবাস। এবার আমরা দেখব যে গ্রামে এবং শহরে পরিবেশের ভিন্নতার কারণে একটা শিশুর সামাজিকীকরণ কিভাবে প্রভাবিত হয়। গ্রামীণ পরিবেশে যখন একটা শিশু বড় হয় তখন সে তার পরিবারের সদস্যদের ছাড়াও আশেপাশে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের সংস্পর্শে বড় হতে থাকে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে শিশুর সামাজিকীকরণে নিজের পরিবারের সদস্যরা ছাড়াও আশেপাশে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের বৈশিষ্ট্যগুলো ওকে প্রভাবিত করে। ফলে গ্রামীণ পরিবেশে বড় হওয়া একটা শিশুর আচরণে সহমর্মিতা, সহযোগিতা, সহিষ্ণুতা এবং অন্যকে কাছের মানুষ হিসেবে দেখার প্রবণতাটা অনেক শহরের শিশুর তুলনায় অনেক বেশি। এবং বেশিরভাগ গ্রামের শিশু দেখা যায় যৌথ পরিবারে বেড়ে ওঠে। তারা অনেক কিছু ত্যাগ করতে পারে, তারা অনেক কিছু ত্যাগ করা শিখে, তারা
বেশি মানুষের সংস্পর্শে আসার কারণে বেশি মানুষের বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়ে বেশি সামাজিকীকরণে জড়িয়ে পড়ে এবং সামাজিকীকরণটা শহরের শিশুদের তুলনায় গ্রামের শিশুদের সামাজিকীকরণের বিস্তৃতিটা অনেক বেশি থাকে। শহরের শিশুরা একক পরিবারে বড় হওয়ার কারণে তারা বাবা মা ছাড়া অন্য কারো সংস্পর্শে ওরকম আসতে পারে না, ফলে তার সামাজিকীকরণটা বেশি বিস্তৃত হয় না। অন্য ক্ষেত্রে দেখা যায় একটি গ্রামের শিশু অনেক তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সংস্পর্শে আসে এবং ছোটবেলা থেকেই তার সামাজিকীকরণটা অনেক বিস্তৃত হয়। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রেই সামাজিকীকরণে আমাদের আশেপাশে পরিবার, প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান, সমবয়সী সঙ্গী, প্রতিবেশী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো তাহলে এক পলকে আমরা একটু দেখে নিই আজকে পাঠ থেকে আমরা কি কি শিখলাম। সামাজিকীকরণ কি, শিশু সামাজিকীকরণে কোন মাধ্যমটির ভূমিকা শক্তিশালী, গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা শক্তিশালী বলি তাহলে কিন্তু পরিবার, আর যদি গুরুত্বপূর্ণ বলি তাহলে কিন্তু স্থানীয় সমাজ। আমি দুটো প্রশ্নকে একসাথে তোমাদের সামনে উপস্থাপন করেছি। একটি স্থানীয় সমাজের উপাদানের নাম লেখো। অনেকগুলো উপাদানের কথা আমরা শুনেছি, সেখান থেকে তোমরা একটির নাম লিখবে। চলো এবার বাড়ি কাজ দেখে নেই। তোমার সামাজিকীকরণে কোন মাধ্যমটি বেশি ভূমিকা রেখেছে বলে তুমি মনে করো? বাড়ি কাজটি তোমরা বাসায় বসে করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন বিষয় শিক্ষককে দিয়ে মূল্যায়ন করিয়ে নিবে। আজকের ক্লাসটি যদি তোমরা দেখতে চাও তাহলে কিশোর বাতায়নে পাবে এবং তোমরা সেখানে কোনো মন্তব্য থাকলে করবে, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। এবং সেখানে অনেক মজার মজার কুইজ প্রতিযোগিতা আছে, সেখানে তোমরা অংশগ্রহণ করবে এবং নিজের বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। শুভেচ্ছা নিরন্তর। শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন ক্লাসে। আমরা রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব এবং দেখা যাক আজকের আলোচনা থেকে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবো। সেটি হচ্ছে মৌলিক এবং স্থায়ী কণার বৈশিষ্ট্য, এটা শিক্ষার্থীরা বর্ণনা করতে পারবে। পারমাণবিক এবং ভর সংখ্যা সম্বন্ধে তারা বলতে পারবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা তারা হিসাব করতে পারবে। আচ্ছা, আমরা এখন দেখতে চাচ্ছি যে পরমাণুর ভেতরে আসলে কি কি আছে। একসময় মনে করা হতো পরমাণু মানে হচ্ছে যাকে ছোট করা যায় না, যাকে ভাঙা যায় না। এবং ডেমোক্রিটাস নামে একজন দার্শনিক তিনি বলেছিলেন যে পরমাণু তাকে ছোট করা যাবে না। এবং পরবর্তীতে ডাল্টন নামে আরেকজন বিজ্ঞানী তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলেছিলেন হ্যাঁ, পরমাণুকে ছোট করা সম্ভব না। কিন্তু তারও পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর ভিতরে পরমাণুকে বিশ্লেষণ করে বিভিন্ন কণা পাওয়া যায়। তো পরমাণুকে বিশ্লেষণ করে যে কণাগুলো আমরা পাবো সেই কণাগুলোকে বলা হয় মূল কণা বা মৌলিক কণা বা ফান্ডামেন্টাল পার্টিকেল। তো পরমাণুকে বিশ্লেষণ করে যে মৌলিক কণাগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কতগুলো মৌলিক কণা হচ্ছে স্থায়ী,
কতগুলো মৌলিক কণা হচ্ছে আমাদের অস্থায়ী, আর কতগুলোকে বলা হয় কম্পোজিট কণা। স্থায়ী মৌলিক কণা হচ্ছে মাত্র 3টি। একটিকে বলা হয় ই মানে ইলেকট্রন, একটিকে বলা হয় পি মানে প্রোটন, একটিকে বলা হয় এন, এন মানে হচ্ছে নিউট্রন। এগুলো পরমাণুর ভিতরেই থাকে। আর অস্থায়ী কণা তাদের সংখ্যা আসলে অনেক এবং খুব কম সময়ের জন্য পরমাণুতে এগুলো তৈরি হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পজিট্রন, তারপর হচ্ছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, বিভিন্ন ধরনের এরকম অস্থায়ী মৌলিক কণা আছে। আর 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে কম্পোজিট কণা। কম্পোজিট কণাগুলো হচ্ছে ভারী কণা এবং সেগুলো হচ্ছে আমাদের আলফা কণা, আলফা, তারপর হচ্ছে আমাদের ডিউটেরন। এগুলো হচ্ছে পরমাণুর আমাদের বিভিন্ন ধরনের মৌলিক কণা। পরমাণুকে বিভাজিত করলে এই কণাগুলো পাওয়া যাবে। এখন আমরা জানতে চাই যে এই কণাগুলো তাদের ভিতরে আসলে কিছু আছে কিনা। এখানে যদিও প্রোটনকে আমরা মৌলিক কণা বলছি, নিউটনকে আমরা মৌলিক কণা বলছি, পরবর্তীতে প্রোটন নিয়ে গবেষণা করা হয়েছে এবং গবেষণা করে দেখা গিয়েছে প্রোটনের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে এবং সেগুলোকে বলা হয় কোয়ার্ক। পৃথিবীতে যতগুলো কোয়ার্ক আছে সেগুলো নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে 6 ধরনের কোয়ার্ক আছে। এই 6 ধরনের কোয়ার্কের মধ্যে কতগুলোকে বলা হয় আপ কোয়ার্ক, আপ কোয়ার্ক, আর কতগুলোকে বলা হয় ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্কগুলোকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ডাউন কোয়ার্কগুলোকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এখন এই কোয়ার্কের আছে আবার চার্জ। আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। তো প্রোটন নিয়ে গবেষণা করে দেখা গেছে একটা প্রোটনের ভিতরে আছে 3টা কোয়ার্ক। এর মধ্যে একটা আপ, আরও একটা আপ, আর হচ্ছে একটা ডাউন কোয়ার্ক। তাহলে একটা প্রোটন মানে হচ্ছে ইউ ইউ ডি, অর্থাৎ 2টা আপ কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। এখন প্রোটনের যে চার্জ সেটা কিন্তু +1 আমরা লিখি। কেন লিখি তার উত্তর কিন্তু এখানেই পাওয়া যাবে। কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আপ কোয়ার্ক, তার চার্জ হলো +2/3, আর একটা আপ কোয়ার্ক সেটা হলো +2/3, আর ডাউন কোয়ার্ক সেটা হচ্ছে -1/3। তাহলে নিচে কি দাঁড়ায়? নিচে দাঁড়ায় 3 আর উপরে কি দাঁড়ায়? +2 +2 -1। তার মানে উপরে +3 নিচেও 3, কাটাকাটি করলে হবে +1। অর্থাৎ প্রোটনের চার্জ কেন +1 লেখা হয় সেটা কোয়ার্কের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। এবারে আসি নিউট্রন, যেটাকে আমরা নিউট্রন বলছি। নিউট্রনও কোয়ার্ক দিয়ে তৈরি। নিউটনেও 3টা কোয়ার্ক আছে, একটা হচ্ছে আপ কোয়ার্ক আর 2টা হচ্ছে ডাউন কোয়ার্ক। তাহলে একটা নিউটন মানে হচ্ছে ইউ ডি ডি। আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3, ডাউন কোয়ার্ক -1/3, আবার -1/3। তাহলে নিচে দাঁড়াবে 3, তাহলে +2 -1 -1, তার মানে 2 - 2/3, তার মানে হচ্ছে 0/3, তার মানে হচ্ছে 0। নিউটন হচ্ছে একটা নিরপেক্ষ কণা, তার মানে নিউটনের কোনো চার্জ নাই। সেটাও কিন্তু আমরা কোয়ার্ক দিয়ে সহজেই ব্যাখ্যা করতে পারি। ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র একটা কণা। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত একটা কণা। তো যে বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তার নাম ছিল জে থমসন। জে থমসন তিনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এবং তিনি গবেষণা করেছিলেন যে ইউনিভার্সিটিতে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি। এই কেমব্রিজ ইউনিভার্সিটির মধ্যে একটি ল্যাব ছিল, যারা পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করবে তাদের জন্য ল্যাবটা বানানো হয়েছিল এবং এই ল্যাবটার নাম ছিল ক্যাভেন্ডিশ ল্যাব। এবং সেই ল্যাবের মধ্যে কাজ শুরু করেছিলেন এখানে জে থমসন। তো তার যে এক্সপেরিমেন্টটা সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে একটা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট এবং ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড রে এক্সপেরিমেন্টের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তা আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি তাহলে এভাবে বলা যায় যে তিনি একটা কাঁচের নল ব্যবহার করেছিলেন। এটা হচ্ছে একটা কাঁচের নল। এই কাঁচের নলের ভিতরে এখানে দুইটা তড়িৎদ্বার রাখা হয়েছিল। তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের মধ্যে একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। আর নিচে এখানে হাই ভোল্টেজ প্রায় 10 কেভি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করা হয়েছিল। অ্যাপ্লাই করার ফলে তিনি যেটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে এই অংশটা, এটাকে বলা হয় অ্যানোড, আর এই অংশটা এটাকে বলা হয় ক্যাথোড। তো ক্যাথোড থেকে কতগুলো রশ্মি বেরিয়ে আসে এবং তারা অ্যানোডের দিকে আসে। এই রশ্মিগুলোকে বলা হয় ক্যাথোড রে। তো ক্যাথোড রে নিয়ে পরবর্তীতে পরীক্ষা হয়েছিল এবং ক্যাথোড রে নিয়ে পরবর্তীতে পরীক্ষা করে যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে যদি এখানে আমরা এটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এর মাঝখান দিয়ে ক্যাথোড রেকে যদি আমরা প্রবাহিত করি তাহলে ক্যাথোড রে পজিটিভ প্লেটের দিকে বেঁকে যায়। এটা প্রমাণ করে যে ক্যাথোড রের মধ্যে আছে নেগেটিভ চার্জ, কারণ সে পজিটিভ প্লেটের দিকে বেঁকে গেল। আবার যদি এখানে একটা পাখা রাখা যায় আর এর ভিতর দিয়ে ক্যাথোড রেকে প্রবাহিত করা যায় তাহলে দেখা যায় পাখাটা ঘুরতে থাকে। তার মানে ক্যাথোড রের কাজ করার ক্ষমতা আছে, ক্যাথোড রে কাজ করতে পারে, ক্যাথোড রে শক্তি আছে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি আছে। তো যদি যান্ত্রিক শক্তি থাকে তাহলে আমরা বলতে পারি ক্যাথোড রের আছে গতিশক্তি, আর গতিশক্তি মানে হচ্ছে হাফ mv²। এটা হচ্ছে গতিশক্তি। তাহলে যেহেতু ক্যাথোড রের গতিশক্তি আছে তাহলে ক্যাথোড রের অবশ্যই ভর আছে এবং বেগ আছে। যেহেতু ক্যাথোড রের ভর আছে তাহলে বলা যায় ক্যাথোড রে হচ্ছে এক ধরনের কণা, আর এই কণাটাই হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা এবং এই কণাটার নামই হচ্ছে ইলেকট্রন। এভাবে কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়েছিল। এখন আমরা ইলেকট্রন সম্বন্ধে আরো কিছু তথ্য জানতে চাই। ইলেকট্রনের চার্জ আছে এবং সেই চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঋণাত্মক চার্জ। ইলেকট্রনের চার্জের যে মান, সত্যিকার অর্থে মান বিজ্ঞানীরা পরীক্ষা করে যেটা বের করেছেন সেটা হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এখানে সি লেখা হয়েছে, সি হচ্ছে কুলম, অর্থাৎ চার্জের এককে কুলম বলা হয়। আর ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, এই চার্জটার মান এত ক্ষুদ্র এটাকে -1 ধরা হয় আপেক্ষিকভাবে হিসাবে সুবিধার জন্য। আর ইলেকট্রনের ভর সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 এত গ্রাম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, খুবই ক্ষুদ্র একটা ভর। এটাকে আমরা এভাবে লিখতে পারি 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রাম, কারণ 1 কিলোগ্রামে হচ্ছে 1000 গ্রাম। এরপরে আসি ইলেকট্রনের আপেক্ষিক ভর। এই ভরটা আসলে এত কম, এত নেগলিজিবল, আপেক্ষিকভাবে এটাকে ধরা হয় 0। আর ইলেকট্রনের প্রতীক হচ্ছে, ইলেকট্রনকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি ই। ই মানে হচ্ছে ইলেকট্রন। এবং ইলেকট্রন হচ্ছে অন্য যে মৌলিক কণাগুলো আছে তাদের চেয়ে অনেক হালকা, যেমন প্রোটনের চেয়ে হালকা, যেমন নিউটনের চেয়ে হালকা। দেখা গেছে একটা ইলেকট্রন একটা প্রোটনের চেয়ে বা একটা নিউটনের চেয়ে প্রায় 1840 গুণ হালকা। এরপরে আমরা চলে আসি আরেকটি মৌলিক কণা যার নাম হচ্ছে প্রোটন। তো প্রোটন আবিষ্কারের সাথে যে বিজ্ঞানী জড়িত তিনি হচ্ছেন গোল্ডস্টেইন। তিনি কিন্তু এই প্রোটন আবিষ্কার করেছেন এবং তিনি যে ইউনিভার্সিটিতে কাজ করেছেন, বার্লিন ইউনিভার্সিটি, বার্লিন অবজারভেটরিতে কাজ করেছেন। এখান থেকে তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে নেপচুন নামে গ্রহ এখান থেকে আবিষ্কার হয়েছিল। তো গোল্ডস্টেইন যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটার নাম ছিল ক্যানাল রে এক্সপেরিমেন্ট, এবং ক্যানাল রের মাধ্যমে তিনি আবিষ্কার করেছিলেন যে পরমাণুতে প্রোটন আছে। তো প্রোটন সম্বন্ধে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য জেনে নিই। প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ এবং একটা প্রোটনের প্রকৃত চার্জ সেটা হচ্ছে +1.602 ইন্টু 10⁻⁻19 এত কুলম। আর প্রোটনের আপেক্ষিক চার্জ এটা যেহেতু খুবই ক্ষুদ্র একটা মান তাই এটাকে ধরা হয় +1। আর প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অর্থাৎ একটা প্রোটন ইলেকট্রনের চেয়ে ভারী। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.673 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। এবার আসি
এই প্রোটনের আপেক্ষিক ভর, এই ভরটা যেহেতু অনেক ক্ষুদ্র একটা ভর, তাই আপেক্ষিকভাবে এই ভরটাকে আমরা এখানে 1 ধরি। এবারে সেই প্রোটনের প্রতীক, প্রোটনের প্রতীকটা হচ্ছে আমাদের পি, অর্থাৎ পি দ্বারা প্রোটনকে প্রকাশ করা হয়। আর একটা প্রোটন হচ্ছে সবচেয়ে হালকা কণা যে ইলেকট্রন, তার চেয়ে প্রায় 1840 গুণ এখানে ভারী। এরপরে চলে আসি আমরা আরেকটি কণা, সেটি হচ্ছে নিউটন। নিউটন নামে যে কণাটা, এটা যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তার নাম ছিল জেমস চ্যাডউইক। তিনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। তিনি কেমব্রিজে পড়াশোনা করেছেন, ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষার মাধ্যমে এই নিউটন আবিষ্কার করা হয়েছিল, সেখানে ব্যবহার করা হয়েছিল বেরিলিয়াম নামে একটা মৌল। এর মাধ্যমে পরীক্ষা করে নিউটন আবিষ্কার হয়েছিল। তোমরা উচ্চতর শ্রেণীতে এটা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে, আমি জাস্ট তোমাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। এখন আমরা এখানে আসি নিউটনের চার্জ। নিউটনের চার্জ হলো 0, অর্থাৎ নিউটনের কোনো চার্জ নেই। আর নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম, অথবা 1.675 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। আর এই ভরটা যেহেতু খুবই কম, তাই আপেক্ষিকভাবে এই ভরটাকেও ধরা হয় 1। আর নিউটনের প্রতীক হচ্ছে এন। এন দ্বারা আমরা নিউটনকে প্রকাশ করি। আর একটা নিউটন হচ্ছে ইলেকট্রনের চেয়ে ভারী, এবং সেটা প্রায় 1840 গুণ ভারী। তাহলে আমরা এই যে 3টা মৌলিক কণা সম্বন্ধে জানলাম, তাহলে আমরা দেখলাম একটা মৌলিক কণা হচ্ছে ই মানে ইলেকট্রন, একটা হচ্ছে পি মানে প্রোটন, একটা হচ্ছে এন মানে হচ্ছে নিউটন। এর মধ্যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 এত গ্রাম। একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একটা নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে ইলেকট্রন সবচেয়ে হালকা, আপেক্ষিকভাবে ভরটা 0, প্রোটন একটু ভারী, আর নিউটন সামান্য একটু ভারী, প্রায় কাছাকাছি। তাই আপেক্ষিক ভর এদেরও 1 ধরা হয়, এটারও 1 ধরা হয়। এবং ইলেকট্রনের যে চার্জ, সেটা এবং প্রোটনের চার্জ হলো সমান, চার্জ কিন্তু সমান। আর নিউটন সেটার কোনো চার্জ নাই। নতুন একটি সংখ্যা, নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা। পৃথিবীতে যতগুলো পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণুর তো কেন্দ্র আছে। সেই কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন। প্রোটন নামক একটা কণা পরমাণুর কেন্দ্রে থাকে। তো একটা পরমাণুতে যে প্রোটন থাকে, সেই প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এবং এটা নিয়ে যিনি গবেষণা করেছিলেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী মোজলে, হেনরি জি.জে. মোজলে। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। এবং পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে জেড। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন আমরা এখানে অনেকগুলো মৌল দেখতে পাচ্ছি, যাদের প্রতীক দেখতে পাচ্ছি, এবং সেখানে তাদের পারমাণবিক সংখ্যাও আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আসি প্রথম 20টি মৌল। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 1, সেটা হচ্ছে হাইড্রোজেন, এটা সবচেয়ে হালকা মৌল। এরপরে হচ্ছে পারমাণবিক সংখ্যা 2, সেটা হচ্ছে হিলিয়াম। পারমাণবিক সংখ্যা 3 লিথিয়াম। পারমাণবিক সংখ্যা 4, এটা হচ্ছে বিই বেরিলিয়াম। পারমাণবিক সংখ্যা 5, এটা হচ্ছে বি মানে বোরন। পারমাণবিক সংখ্যা 6, এটা হচ্ছে কার্বন। 7, এটা হচ্ছে নাইট্রোজেন। 8, এটা হচ্ছে অক্সিজেন। 9, এটা হচ্ছে ফ্লোরিন। 10, এটা হচ্ছে নিয়ন। 11 সোডিয়াম। 12 ম্যাগনেসিয়াম। 13 অ্যালুমিনিয়াম। 14 সিলিকন। 15 ফসফরাস। তারপর হচ্ছে 16, এটা হলো এস, 16 মানে সালফার। 17 এটা হচ্ছে ক্লোরিন। 18 এটা হচ্ছে আর্গন। 19 এটা হচ্ছে পটাশিয়াম। আর 20 এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। এই হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত এখানে 20টা মৌল, যাদের পারমাণবিক সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে। তোমাদেরকে এই 20টা মৌল পারমাণবিক সংখ্যা সহ নাম মনে রাখতে হবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি আরও আছে, যেমন পারমাণবিক সংখ্যা 21, এটাকে বলা হয় এসসি। এসসি মানে স্ক্যান্ডিয়াম। 22 এটা হচ্ছে টিআই, টাইটেনিয়াম। 23 ভি, ভ্যানাডিয়াম। 24 সিআর, ক্রোমিয়াম। 25 এমএন, ম্যাঙ্গানিজ। 26 এফি, আয়রন, আয়রন মানে লোহা। 27 সিও, কোবাল্ট। 28 এনআই, নিকেল। 29 সিইউ, কপার। আর 30 সেটি হচ্ছে জেডেন, মানে হলো জিঙ্ক। এই হচ্ছে পর্যায় সারণীতে প্রথম 30টি মৌল, এবং এসএসসি লেভেলে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের নাম, তাদের ল্যাটিন নাম, তাদের পারমাণবিক সংখ্যা তোমাদের সবাইকে মনে রাখতে হবে। তোমরা বারবার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে। এরপরে আসি, যেহেতু মৌলের সংখ্যা বর্তমানে 118টি, তো মৌল তো এত বেশি ছিল না, অনেক মৌল নতুন আবিষ্কার হয়েছে। তো যে মৌলগুলো নতুন আবিষ্কার হয়েছে, এখানে কিন্তু তাদের আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা লেটেস্ট মৌল, তাদের নাম, তাদের প্রতীক আমরা দেখে নিই। এটা হচ্ছে 108, এটা 109, এটা হচ্ছে 110, তারপর হচ্ছে 111, 112, তারপরে 13 থেকে মৌলগুলো আছে। তো এটা হচ্ছে 108 নম্বর যে মৌল, এইচএস, এটাকে বলা হয় হাসিয়াম। এরপরে হচ্ছে এমটি, পারমাণবিক সংখ্যা 109, মিটনেরিয়াম, মিটনেরিয়াম। তারপর হচ্ছে ডিএস, এটা হচ্ছে ডামস্টাটিয়াম। তারপর হচ্ছে 111 আরজি, রঞ্জেনিয়াম। তোমরা জানো ফিজিক্সে প্রথম নোবেল প্রাইজ যে বিজ্ঞানী পেয়েছিলেন, তিনি কিন্তু এক্সরে আবিষ্কার করার জন্য এটা পেয়েছিলেন, এবং তার নাম ছিল রঞ্জেন। আর তাকে এখানে সম্মানিত করা হয়েছে তার নামে একটা মৌলের প্রতীক ব্যবহার করে। রঞ্জেনের নাম অনুসারে নাম হয়েছে রঞ্জেনিয়াম। এরপরে 112, সেটা হলো সিএন। সিএন হচ্ছে একজন বিখ্যাত জ্যোতির্বিদ যার নাম কোপারনিকাস, তার নামে এটি হচ্ছে কোপারনিসিয়াম। এরপরে হচ্ছে এনএইচ, নিহোনিয়াম। এরপরে 114 নম্বর মৌলটা এফএল, ফ্লোরোভিয়াম। জর্জ ফ্লেরব, তার নামে এটার নাম ফ্লোরোভিয়াম। এরপর হচ্ছে এমসি, হ্যাঁ, মস্কো থেকে, মস্কোভিয়াম। আর তারপরে একটা বিখ্যাত ল্যাব ওয়ার্ল্ডের যার নাম লিভারমোর, সেখান থেকে নাম হয়েছে লিভারমোরিয়াম, যেখানে আর্টিফিশিয়াল বা কৃত্রিম মৌলগুলো তৈরি করা হয়। আর তারপরে হচ্ছে টিএস, 117 পারমাণবিক সংখ্যা, নাম হচ্ছে টেনিসাইন। আর সবশেষ যেটা 118 নম্বর মৌল, সেটা হচ্ছে ওজি, এটি হচ্ছে অর্গানিসন। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো মৌল, তাদের পারমাণবিক সংখ্যা, তাদের প্রতীক এবং তাদের নাম। এরপরে আমরা দেখি, এটি হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে হচ্ছে একটা পরমাণু, তার যে কেন্দ্র, সেখানে তো আমরা জানি নিউটন থাকে, আবার সেখানে প্রোটনও থাকে। এই প্রোটন আর নিউটনকে যখন একসাথে করা হবে, তখন যে সংখ্যাটা আমরা পাবো সেটাই হচ্ছে ভর সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সমান সমান নতুন একটি সংখ্যা, এই সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। এবং এটি সবসময় হবে পূর্ণ সংখ্যা। কেন? কারণ প্রোটন তো পূর্ণ সংখ্যা, নিউটনও পূর্ণ সংখ্যা, তাহলে ভর সংখ্যা সেটিও হবে একটি পূর্ণ সংখ্যা। তা আমরা কিভাবে এটাকে লিখে প্রকাশ করতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে একটা মৌল যার নাম কোবাল্ট। তো কোবাল্টের উপরে এই যে এখানে অনুসাইড লেখা হয়েছে বাম পাশে উপরের দিকে, এটা খেয়াল রাখবা, বাম পাশে উপরের দিকে লেখা হয়েছে 59। এই 59 এটাই হচ্ছে ম্যাস নাম্বার, অর্থাৎ ভর সংখ্যা। আর বাম পাশে নিচের দিকে এই যে 27 লেখা হয়েছে, এটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার, তার মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর সিও এটা কি? এটা হচ্ছে মৌলটার সিম্বল, অর্থাৎ মৌলটার প্রতীক। তাহলে যে কোনো মৌল লেখার পরে উপরে থাকবে ভর সংখ্যা, নিচে থাকবে তার পারমাণবিক সংখ্যা, আর তারপরে থাকবে মৌলটার প্রতীক। এভাবে আমরা এটাকে লিখে প্রকাশ করতে পারি। এখন আলাদা আলাদা মৌল, যদি এখানে আমাকে সোডিয়াম দেওয়া হয়, তাহলে এখানে লেখা হলো সোডিয়ামের মধ্যে প্রোটন আছে 11টা, নিউটন আছে 12টা, তাহলে ভর সংখ্যা কত? তাহলে 11 আর 12 যোগ করতে হবে, তাহলে পাওয়া যাবে কত? এখানে আমরা পাবো 23। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা হলো 23। তাহলে সোডিয়াম লেখার পরে এইখানে লিখবো আমরা 23 আর এইখানে লিখবো 11, তাহলে কিন্তু এটা সোডিয়াম হয়ে গেল। তো এখান থেকে কি কি তথ্য আমরা জানতে পারি সেটা যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রোটন আছে 11টা, নিউটন আছে 12টা। প্রোটন যদি হয় 11, তাহলে ইলেকট্রন হবে 11। কেন? কারণ পরমাণু তো নিরপেক্ষ, পরমাণুতে তো কোনো চার্জ থাকে না। কেন? কারণ পরমাণুতে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সর্বদা সমান থাকে, সেজন্যই কিন্তু পরমাণুকে নিরপেক্ষ ধরা হয়। তাহলে একটা মৌল যদি এভাবে লেখা হয়, এখান থেকে ভর সংখ্যা জানা যায়, এখান থেকে প্রোটন সংখ্যা জানা যায়, এখান থেকে ইলেকট্রন সংখ্যা জানা যায়, আবার এখান থেকে জানা যায় নিউটন সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি তোমরা আজকের আলোচনাটা বুঝতে পেরেছো। তোমাদের জন্য এখন ছোট একটি বাড়ির কাজ। তোমরা বাসায় যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে, এখানে সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা মৌলের প্রতীক ব্যবহার করা হয়েছে। বাম পাশে লেখা হয়েছে 31 আর নিচে লেখা হয়েছে 15। তোমরা বের করবে এখানে কতটি প্রোটন আছে, কতটি নিউটন আছে আর কতটি ইলেকট্রন আছে। তোমরা সবাই ভালো থাকবে। আমাদের এই ভিডিও কন্টেন্টগুলো কিশোর বাতায়নে আপলোড করা হবে। সেখানে বিভিন্ন কুইজ দেয়া থাকবে। তোমরা তোমাদের মতামত থাকলে সেটা সেখানে প্রকাশ করবে, আর তোমাদের সমস্যা থাকলে সেটাও সেখানে লিখবে। আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবার জন্য অনেক শুভকামনা। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের বিদ্যালয় বন্ধ। সারা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে আমরা এখন ঘরে বসে আছি। তোমাদের বিদ্যালয় বন্ধ থাকার কারণে পড়াশোনায় কিছুটা ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য টেলিভিশনের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তোমরা খাতা কলম নিয়ে টিভি সেটের সামনে বসো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি শোনার চেষ্টা করো। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দেহে প্রতি কোষে হাজারো রকম ক্রিয়া বিক্রিয়া ঘটে। তার জন্য শক্তির প্রয়োজন হয়। এই শক্তি আমরা কোথা থেকে পাই? তোমরা নিশ্চয়ই জানো যে এই শক্তি আমরা খাদ্য থেকে পাই। তা খাদ্যের মধ্যে কিভাবে এই শক্তি অন্তর্নিহিত থাকে? তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছো যে সূর্য শক্তিকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। সেই প্রক্রিয়াটির নাম সালোক সংশ্লেষণ। এবং সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয়, সেই খাদ্যের মধ্যেই সূর্য শক্তিটি রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। তাহলে যেহেতু প্রতিটি কোষের শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা মূলত এটিপি শক্তি। তো এটিপি শক্তি, এই এটিপি শক্তিটিকে আমরা বলি জীবনী শক্তি। তাহলে সেই জীবনী শক্তি সম্পর্কে আলোচনাই আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। নবম শ্রেণীর জীববিজ্ঞান পাঠ্য বইয়ে 4র্থ অধ্যায়ে সেই জীবনী শক্তি সম্পর্কে আমরা আজকে জানব। সাথে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে খাদ্য প্রস্তুত হয় সেটিও জেনে নেব। এই পাঠ শেষে শিখন ফল যা তোমরা অর্জন করবে সেটি হচ্ছে যে কোষের শক্তির উৎস এটিপি এর ভূমিকা, সালোক সংশ্লেষণ কাকে বলে, আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া
ব্যাখ্যাও করতে পারবে এবং খাদ্য তৈরি কিভাবে হয় তা বলতে পারবে। তাহলে আমরা জানি যে জীবনী শক্তিটা যদি এটিপি হয় তাহলে এই এটিপি আমাদের কিভাবে তৈরি হয় সেই সম্পর্কিত একটু ধারণা আমাদের দরকার। তো প্রথমেই আসি এটিপি এর ফুল ফর্ম বা পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তোমরা পূর্ববর্তী ক্লাসে এটিপি সম্পর্কে খুব একটা ধারণা পাওনি, কিন্তু পূর্ববর্তী ক্লাসে ডিএনএ এবং আরএনএ এর মূল গঠনের 4টি উপাদান, 4টি নাইট্রোজেন ক্ষার বিদ্যমান ছিল এবং তার একটি হচ্ছে অ্যাডেনিন। এর সাথে যদি একটি 5 কার্বনযুক্ত শর্করা যুক্ত হয় তাহলে যৌগটি হয়ে যাবে অ্যাডিনোসিন। তোমরা বোর্ডে এই যৌগটির ফর্ম দেখতে পাবে। 5 কার্বনযুক্ত শর্করা এবং অ্যাডিনোসিন যুক্ত যৌগকে বলছি অ্যাডিনোসিন। তার সাথে যদি একটি ফসফেট এসে যুক্ত হয় তাহলে তার একটি নতুন নাম হয়ে যাবে, তাকে আমরা বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। এই অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে যদি আরও একটি ফসফেট যুক্ত হয় তাহলে আমরা সেটিকে বলবো অ্যাডিনোসিন ডাইফসফেট। এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যদি আরও একটি মৌল অজৈব ফসফেট যুক্ত হয় তখন তাকে আমরা বলবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি। তা এটিপি কিভাবে তৈরি হচ্ছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, 3টি ফসফেট প্রান্তে আছে। এর 3 নম্বর ফসফেট বন্ধনীতে 7.3 কিলো ক্যালোরি শক্তি নিহিত থাকে। তাহলে এই বন্ধনীগুলোতে শক্তি নিহিত থাকার কারণে এই শক্তি আমাদের দেহে নানাবিধ কাজে ব্যয় হয়। এই আগেই বলেছি যে জীবন পরিচালনার জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটি এই এটিপি থেকেই আমরা পেয়ে থাকি। এখন নানাবিধ কারণে এটিপি আবার আমাদের দেহে ক্ষয় হয়, ব্যয় হয়ে যায়। এখন এই ফসফেট বন্ধনীগুলো নানাবিধ কাজের ক্ষেত্রে আমরা লাফ ঝাঁপ দৌড় ইত্যাদি ক্রিয়া করে থাকি, প্লাস আমাদের দেহের মধ্যে শ্বসন, আমাদের দেহের মধ্যে প্রাণীর দেহের মধ্যে শ্বসন হচ্ছে, পরিপাক হচ্ছে, অন্যান্য কার্যাবলী হচ্ছে, উদ্ভিদের দেহে যে ক্রিয়াকলাপ হচ্ছে, তার ফলে এই শক্তি খরচ হয়। অর্থাৎ ফসফেট যখন আলাদা হয়ে যায়, একটি ফসফেট আলাদা হয়ে গেলে তখন ট্রাইফসফেট থেকে সেটি হয়ে যাবে ডাইফসফেট। এখন এই ডাইফসফেট হয়ে যাওয়ার ফলে শক্তির ক্ষয় হলো। আবার আমরা যখন সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্য, শর্করা খাদ্য খেয়ে থাকি, তখন কিন্তু আবার আমাদের সেই এটিপি পুনর্গঠন ফিরে আসে। যার ফলে হয় কি, এই এটিপির এই ক্ষয় হওয়া আবার পুনরায় তৈরি হওয়া, এটি আমাদের একটি রিচার্জেবল ব্যাটারির মতো। যেমন আমরা আমাদের মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, আবার নির্দিষ্ট সময় পর আমরা সেটাকে চার্জ দিয়ে নিই। ঠিক একইভাবে আমরা যখন ক্ষুধার্ত হই তখন আমরা আবার কি করি, খাবার খেয়ে নিই। তাই খাবার খেলে আবার আমাদের দেহে শক্তি ফিরে আসে। আবার ক্রিয়াকলাপের পরে শক্তি যখন ব্যয় হয়ে যায় আবার আমরা ক্ষুধার্ত হই, আবার খাই। এইভাবেই আমাদের দেহে শক্তি উৎপাদিত হচ্ছে, নানাবিধ ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং শক্তি ব্যয় হচ্ছে, আবার উৎপাদিত হচ্ছে। ফলে এই ক্রিয়াটি মূলত এটিপি শক্তি দ্বারাই পরিচালিত হচ্ছে বলেই আমরা এটিপিকে জৈব মুদ্রা বা জীবনী শক্তি বলে থাকি। এখন তোমরা একটা বিক্রিয়া দেখতে পারো এখানে, যে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট সূর্যের আলোক শক্তি গ্রহণ করে একটা অজৈব ফসফেট, যাকে ইনঅর্গানিক ফসফেট বলা হয়, সেটি যদি যুক্ত হয় তাহলে এটিপি তৈরি হয়। এটিপি তৈরির এই প্রক্রিয়াটির নামই হলো ফটোফসফোরাইলেশন। তাহলে তোমরা একটা সংজ্ঞাও শিখে ফেললা, তোমরা এটিপি ফুল নেম জানলা
এটিপি তৈরির প্রক্রিয়াকে, ফটোফসফোরাইলেশন জানলা, এটিপি আমাদের জীবনী শক্তি এটি জানলা। তাহলে আসো আমরা এটিপি ফরমেশন সম্পর্কে তো এতক্ষণ জেনেছি, এখন আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে জানি। একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল, পাতাটি সবুজ এবং ক্লোরোফিল ইত্যাদির সমন্বয়ে তোমরা দেখো একটা বিক্রিয়া হচ্ছে। এই বিক্রিয়াটি কি তোমরা কি বলতে পারো? আসলে এই বিক্রিয়াটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমরা দেখো যে এখানে 4টি প্রধান উপাদান আছে। একটি কি? লাইট, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সবুজ পাতা, অর্থাৎ পাতার মধ্যে আছে ক্লোরোফিল। এই নিয়ে আসলে বিক্রিয়াটি হবে। তাহলে এই বিক্রিয়াটি হলে এই বিক্রিয়াটির নাম কি? সালোক সংশ্লেষণ। তাহলে তোমাদের প্রথমেই জানা দরকার সালোক সংশ্লেষণ কাকে বলে। আমরা সালোক সংশ্লেষণের একটি সমীকরণও নিচে আছে, তোমরা দেখো। তাহলে আমি সংজ্ঞাটি বলি যে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পানি, কার্বন ডাইঅক্সাইড এর সাহায্যে আলো, ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলি সালোক সংশ্লেষণ। তা এখন এই সালোক সংশ্লেষণ উদ্ভিদের মূলত সবুজ অংশেই হয়ে থাকে। সে সবুজ অংশ হলে তোমাদের পাতা, উদ্ভিদের যে পাতার কথা তোমরা ভাবো, সবুজ পাতা, সেখানে সালোক সংশ্লেষণ হবে। এখন সালোক সংশ্লেষণ সবুজ অংশে হবে, কিন্তু আবার সালোক সংশ্লেষণ হওয়ার জন্য দুটি পরিবেশ আছে। একটা হচ্ছে জলজ পরিবেশ, একটি হচ্ছে স্থলজ পরিবেশ। এখন তোমরা জানো যে জলজ পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3 ভাগ, তাহলে বায়ুতে আছে 0.03 ভাগ। তাহলে যেহেতু পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, সুতরাং জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। স্থলজ উদ্ভিদে জলজ উদ্ভিদের চেয়ে সালোক সংশ্লেষণ কম। এই ব্ল্যাকম্যান নামক একজন বিজ্ঞানী এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন। একটা হচ্ছে আলোক পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এখন আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে এই স্লাইডটি তোমরা বোর্ডে দেখো। বোর্ডে আমরা এটি একটি ক্লোরোপ্লাস্টের ছবি, যার ভিতরে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এখন এর বাম পাশে তোমরা, ছবির বাম পাশে তোমরা দেখতেছো লাইট রিয়াকশন, আর ডান পাশে দেখতেছো কি, এখানে যদিও ক্যালভিন সাইকেল লেখা, এটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, লাইট রিয়াকশন অর্থাৎ তাহলে আমরা বুঝে গেলাম আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়, দুটি পর্যায়ের মাধ্যমে আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হবে। লাইট রিয়াকশন বা আলোক পর্যায় বাম পাশে তোমরা দেখো। আলোক পর্যায়ে যে জায়গাটিতে লাইট রিয়াকশন লেখা আছে সেখানে অনেকগুলি স্তূপ আছে, স্তূপ। দেখো এই স্তূপগুলোকে আসলে কি বলে? প্রত্যেকটাকে আমরা বলি গ্রানাম চাকতি, আর পুরোটাকে তুমি বলবা গ্রানাম চক্র। তাহলে এই গ্রানাম চক্রের মধ্যে এখানে আসলে বিক্রিয়াটি সম্পন্ন হবে, আলোক বিক্রিয়াটি। এই আলোক বিক্রিয়ায় কি কি লাগতেছে দেখো, উপর থেকে পানি, তারপরে পাশে আছে সূর্যের আলো, এই দুটো আসতেছে, এবং এই গ্রানাম চাকতিতে আছে ক্লোরোফিল, এবং তাদের মধ্যে বিক্রিয়া হবে। তা বিক্রিয়া হওয়ার পরে দেখো নিচের দিকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আসলে এই অক্সিজেন কোথা থেকে তৈরি হয়? এই অক্সিজেন মূলত তৈরি হয় এই পাতার অভ্যন্তরে যে পানিটি প্রবেশ করলো, এই পানি ভেঙে সূর্যের আলোর উপস্থিতিতে পানিটি ভেঙে 3টি উপাদানে পরিণত হয়: ইলেকট্রন, হাইড্রোজেন এবং প্রোটন। হাইড্রোজেনকেই প্রোটন বলে এবং অক্সিজেন। তাহলে আমরা কি পেলাম? ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন। অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়।
তোমরা এখানে দেখো এই এডিপি এবং এনএডিপি আলোক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেটি পাতাতেই বিদ্যমান। আলোক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এটিপি এবং NADPH2 তে পরিণত হয়। এই NADPH2 ATP এই দুটিকে আত্তীকরণ শক্তি বলা হয়, কারণ এই দুটার মধ্যেই সূর্যের শক্তিটি অন্তর্নিহিত। এই শক্তি দ্বারাই দেখা যায় যে পরবর্তী যে বিক্রিয়াটি হবে সেই বিক্রিয়ায় আলোক পর্যায়ে সৃষ্ট ATP এবং NADPH2 এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, এখন এই লাইট রিঅ্যাকশনে যে পানি ভেঙে যায়, পানি যে ভেঙে ইলেকট্রন, প্রোটন, অক্সিজেন উৎপন্ন হয়, পানির এই বিভাজনকে আমরা বলি ফটোলাইসিস। তোমরা এই সংজ্ঞাটিও মনে রাখবা, তাহলে আমরা যখন ফটোলাইসিস সংজ্ঞাটি দেব পরীক্ষার খাতায়, যদি আসে, পরীক্ষায় আসে, তাহলে আমরা খাতায় কিভাবে লিখব? যে আমরা লিখব যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে পানি ভেঙে ইলেকট্রন, প্রোটন, অক্সিজেন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটিকে আমরা বলছি ফটোলাইসিস। এদিকে দেখো যে এটিপি NADPH2 যে উৎপন্ন হলো, এই এটিপি এবং NADPH2 আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। তোমরা তোমাদের এই পাঠ্যপুস্তক থেকে ভালো করে এটি দেখে বুঝে পড়ে নেবা। এরপরে আমরা এতক্ষণে যা শিখলাম সেটি হচ্ছে আলোক পর্যায়। এরপরে আমরা যাব আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তোমরা বোর্ডে ডান দিকে দেখো কেলভিন সাইকেল লেখা আছে, অর্থাৎ কেলভিন চক্র। এই কেলভিন চক্রে যে আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি এবং NADPH2 এই কেলভিন চক্রে শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। এখানে দেখো বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্র দিয়ে পাতায় প্রবেশ করছে এবং আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি NADPH2 এই কেলভিন চক্রে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে এখানে মূলত শর্করা তৈরি হয়। এই আলোক নিরপেক্ষ পর্যায় অথবা কেলভিন চক্রটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যালভিন, ব্যাসাম ও বেনসন আবিষ্কার করেন বলে তাদের প্রথম বিজ্ঞানী ক্যালভিনের নাম অনুসারে এই চক্রটিকে নাম দেওয়া হয়েছে ক্যালভিন চক্র। এই ক্যালভিন চক্রকে C3 চক্রও বলা হয়। ক্যালভিন চক্রকে C3ও বলা হয় কারণ এই চক্রের একটা স্থায়ী পদার্থ আছে, তার নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মূলত 3 কার্বন বিশিষ্ট যৌগ, সেই জন্য কিন্তু আসলে এই বিক্রিয়াটিকে C3 চক্র বলা হয়। আর যে সকল উদ্ভিদে এই চক্রটি সম্পন্ন হবে তাকে আমরা বলি C3 উদ্ভিদ। আসলে এই ক্যালভিন চক্র ছাড়াও এই খাদ্য তৈরির বা আলোক নিরপেক্ষ পর্যায়ের আরও দুটি পর্যায় আছে। একটা হচ্ছে হ্যাস ও স্ল্যাক্স চক্র, আরেকটি হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র। তা হ্যাস অ্যান্ড স্ল্যাক্স চক্র সম্পর্কেও আমরা একটু ধারণা নিতে পারি। তোমাদের বইয়ের 70 পৃষ্ঠায় এখান থেকে একটু দেখে নেবা যে অস্ট্রেলীয় বিজ্ঞানী হ্যাস ও স্ল্যাক নামক দুইজন বিজ্ঞানী তারা সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের আরও একটি চক্র আবিষ্কার করেন। তাদের চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যেহেতু ওই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেই জন্য হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হয়। যে সকল উদ্ভিদে এই চক্রটি সম্পন্ন হবে তাদেরকে আমরা বলি C4 উদ্ভিদ। তাহলে কয়েকটি উদ্ভিদের নাম আমরা জেনে নেই, যেমন ধরো আখ, ভুট্টা, মুথা ঘাস, অ্যামারেন্থাস, এই সকল উদ্ভিদগুলো C4 উদ্ভিদ নামে পরিচিত। এখন আসো যে সকল উদ্ভিদে
C4 চক্র সম্পন্ন হয় সেই সকল উদ্ভিদগুলোতে আবার C3 চক্র সম্পন্ন হয়। তাই যেহেতু দুটি চক্রই একই উদ্ভিদে সম্পন্ন হয়, সুতরাং এই সকল উদ্ভিদগুলোতে খাদ্য শক্তি সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয়। তাহলে আমরা জেনে গেলাম যে C4 উদ্ভিদে মূলত দুটি C3 চক্রটাও হতে পারে, সেই জন্য ওদের কিন্তু খাদ্য উৎপাদনের পরিমাণ, শর্করা উৎপাদনের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি। তো শিক্ষার্থীরা, এই পাঠের ভিত্তিতে তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া হলো, বোর্ডে বাড়ির কাজটি লেখা আছে, তোমরা এর ভিত্তিতে কাজটি তৈরি করবে এবং সেই কাজটি হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতির প্রক্রিয়া ব্যাখ্যা করো। আর তোমাদেরকে এই চিত্রটি, এই আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক পর্যায়, এই দুটি ধাপ ভালো করে এগুলো তুলবে, লিখবে এবং বিদ্যালয় খোলার পরে তোমার শ্রেণীকক্ষে শিক্ষকের নিকট জমা দিবে, শিক্ষক মূল্যায়ন করবে, তোমার পরীক্ষাতে এই নম্বরটি যোগ হবে। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর গণিত বিষয়ের 12তম অধ্যায়, যে অধ্যায়টি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। আজকে আমরা এই অধ্যায়ের 12.2 সরল সহ সমীকরণের যে সমাধান, সেই সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকের এই পাঠ শেষে তোমরা সমীকরণের আর গুণন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, সমীকরণকে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন পদ্ধতিতে সমাধান করতে পারবে। তো আমরা আজকে অধ্যায় 12-2 এই অধ্যায়টি আমরা সরাসরি চলে যাই। তোমরা আশা করি বই নিয়ে বসছো, বই এবং খাতা খুলে অধ্যায়টি বের করো। তোমাদের এই অধ্যায়টি 236 পৃষ্ঠা হলো 12.2। তো আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের যে আদর্শ রূপ সেটা পেয়েছিলাম a1x প্লাস b1y প্লাস c1 = 0, আর হলো a2x প্লাস
B2y প্লাস C2 ইকুয়ালস টু 0। তো এই যে আমরা দুইটা সমীকরণ, এই সমীকরণে দুইটা চলক আছে এবং চলকের ঘাত 1, এই জন্য আমরা বলছিলাম সরল সহ সমীকরণ জোট। এই সমীকরণকে একাধিক পদ্ধতিতে সমাধান করা যায়। এরকম সমাধান করার তোমরা দুইটা প্রক্রিয়া ক্লাস 8এই শিখে আসছো, যেখানে একটা প্রক্রিয়া ছিল প্রতিস্থাপন, আর একটা প্রক্রিয়া হলো অপনয়ন, আর একটা প্রক্রিয়া হলো, এই দুইটা প্রক্রিয়া তোমরা অলরেডি শিখে আসছো। এখন আমরা দশম শ্রেণীতে এই দুইটা প্রক্রিয়ার সাথে আরো নতুন দুইটা প্রক্রিয়া যুক্ত করে আর গুণন, বা এটাকে বজ্র গুণনও বলা হয়, আর আরেকটা প্রক্রিয়া হলো লৈখিক চিত্র, অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে আমরা করব। তাইলে এখন এই প্রতিস্থাপন এবং অপনয়ন এই দুইটা প্রক্রিয়ার সাথে তোমরা পরিচিত। এখন আমাদের একটা সম্পূর্ণ নতুন প্রক্রিয়া হলো আর গুণন, আর লেখচিত্রের সাথেও কিছুটা পরিচিত, এটাও আমরা আবার করব। তাহলে আমাদের এই 4টা পদ্ধতি আমাদের এই চ্যাপ্টার অধ্যায় 12তে আছে, কিন্তু আমরা এই আজকের আমরা বিশেষ করে যেহেতু এই দুইটা প্রক্রিয়ার সাথে তোমরা পরিচিত, তো আমরা সময় পেলে এই দুইটা প্রক্রিয়া দেখব, কিন্তু শুরুতে আমরা এই আর গুণন বা বজ্র গুণন প্রক্রিয়াটা যেহেতু নতুন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এই প্রক্রিয়ায় আমরা এখন তোমাদের একটা কথা বলে রাখি, যে তুমি যেই প্রক্রিয়ায় সমাধান করো, সেটা প্রতিস্থাপন করো, অপনয়ন করো, আর গুণন বা বজ্র গুণন করো, লৈখিক চিত্রের মাধ্যমে করো, যে প্রক্রিয়ায় করো, আমাদের চলকের যে মান, সে মান কিন্তু একই আসে। আমরা এর বাইরেও আরও কিছু প্রক্রিয়া আছে যেটা তোমরা উচ্চতর ক্লাসে পাবে, যেহেতু তোমাদের বই পাঠ্যসূচিতে সেগুলো নাই, আমি ওগুলো গেলাম না, কিন্তু আমরা সমাধান করার যে প্রক্রিয়াগুলো আছে, যেই প্রক্রিয়ায় আমরা সমাধান করি না কেন একই মান চলে আসবে। তো আমরা এখন এই আর গুণন প্রক্রিয়াটা নিয়ে ডিটেলস আলোচনা করি, কিভাবে এই প্রক্রিয়াটা আসলো বা আমরা কিভাবে এই প্রক্রিয়ায় সমাধান করতে পারি। দেখো যে আমাদের দুই চলক বিশিষ্ট যে সরল সমীকরণ, সরল সহ সমীকরণ, সেটার আদর্শ রূপে আমরা এটা পেয়েছি। তো এক নংকে গুণ দিব আমরা B2 এবং 2 নংকে A1 দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে কি হয় দেখো, এটা হলো A1 B2 x প্লাস এখানে আছে B1, তাইলে আমরা এটাকে B2 দিয়ে গুণ দিছি, তাহলে কি হবে B1 B2 y প্লাস B1, এটা আমরা গুণ দিচ্ছি B2 দ্বারা, তাইলে হবে এটা হবে B2 C1 ইকুয়ালস টু 0। আর 2 নংকে গুণ দিব আমরা B1 দ্বারা, A1 না, 2 নংকে আমরা B1 দ্বারা যদি গুণ দেই, তাহলে কি হবে A2 B1x প্লাস B1 B2y প্লাস B1 C2 ইকুয়ালস টু 0। তাইলে এই দুইটা সমীকরণে আমরা যে প্রতিস্থাপন পদ্ধতি শিখে আসছি, প্রতিস্থাপন পদ্ধতি অনুযায়ী যদি আমরা বিয়োগ করে দেই, তাইলে দেখো আমাদের এই পদটা যে প্রত্যেক সমীকরণের যে দ্বিতীয় পদ B1 B2y, এখানেও B1 B2y, তাহলে এই পদ দুইটা চলে যাবে। তাইলে আমরা এখানে যদি এটাকে বিয়োগ করে দেই, তাহলে এটা বিয়োগ করলে কি হয় A1 B2x মাইনাস A2 B1x, আর এই অংশটা এটা কেটে যায়, তাহলে এখানে থাকে প্লাস B2 C1 মাইনাস B1 C2 ইকুয়ালস টু 0। তো যেহেতু এখানে এক্সটাকে কমন নেওয়া যায়, তাহলে আমরা এটাকে এক্সটাকে কমন নিয়ে লিখতে পারি A1 B2 মাইনাস A2 B1, এই প্রথম এই দুইটার ভিতরে
আমরা এক্সটাকে কমন নিয়েছি, আর এই অংশটাকে আমরা ধ্রুবকটাকে ডানে নিয়ে যাই, তাইলে কি হবে B1C2 মাইনাস B2C1। তো এইখান থেকে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই B1C2 মাইনাস B2C1 ইকুয়ালস টু, তো এইটার সাথে আমরা যদি মনে মনে একটা 1 ধরে নেই, তাহলে 1টা কিন্তু এখানে থেকে যাবে। তো সেই 1-এর উপরে রয়ে গেল 1, আর x এর সাথে যে সহগটা গুণ আকারে ছিল সেটার নিচে ভাগ আকারে চলে যাবে। তাইলে A1 B2 মাইনাস A2 B1, তাইলে আমরা এইটা পেয়েছি। এটাকে ধরি ইকুয়েশন 3, যেহেতু এখানে 1 আর 2 আগেই ধরে নিয়েছিলাম, তাহলে এটা হলো ইকুয়েশন 3। এইটা আমরা কিসের কোন প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছি, যে 1 নংকে B2 এবং 2 নংকে B1 দ্বারা গুণ করে, অর্থাৎ y কে অপসরণ করেছিলাম আমরা। এবার যদি আমরা x কে অপসরণ করি, তাইলে আমরা কি পাবো, যে এইবার আমরা লিখব 1 নংকে গুণ দেব হলো A2 দ্বারা, আর 2 নংকে গুণ দিব হলো A1 দ্বারা। গুণ দিয়ে আমরা এই সমীকরণ দুইটাকে কি পাই সেটা লিখব। তো আশা করি তোমরা এই আগের অংশটা বুঝতে পেরেছো। তো এই অংশটা সবাই তুলে ফেলো, আমি বোর্ড থেকে যেহেতু মুছে দেব, তো তোমাদের এটা মনে রাখতে হবে। এবং আমরা যে 3 নংয়ে যেটা পেয়েছি সেই জিনিসটা আমি একটু ডান দিকে তুলে রাখি, যেখানে পেয়েছি x ডিভাইডেড বাই B1C2 মাইনাস B2C1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। তাইলে এই অংশটা আমরা এখানে রেখে দিলাম, এটা হলো আমাদের ইকুয়েশন 3। আর এরপরে আমরা একই প্রক্রিয়ায় যেটা বলেছি তোমাদের A2 দ্বারা গুণ দেব হলো 1 নংকে, আর A1 দ্বারা গুণ দেব হলো 2 নংকে। তাইলে সেক্ষেত্রে আমাদের এই কি আনা যায় দেখি। তাহলে দেখো গুণফলগুলো কি আসে। A1 এইটাকে গুণ দিচ্ছি আমরা A2 দ্বারা, তাহলে A1 A2x প্লাস A2 B1 প্লাস C1 A2 ইকুয়ালস টু 0। আর এখানে গুণ দেবো আমরা এটাকে A1 দ্বারা, তাইলে A1 A2x প্লাস A1 B2y, এখানে একটা y আছে, প্লাস A1 দ্বারা গুণ দিচ্ছি আমরা, তাইলে কি হবে A1, আচ্ছা C2টাকে আগে লিখবো, তাইলে C2 A1 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা এটাকে যদি এইভাবে রাখি A B C, তাহলে আমাদের হিসেব করে বের করতে সুবিধা হবে, অর্থাৎ A B C। তাহলে এই জন্য আমি C1 A2 লিখলাম, আর এখানে C2 A1। দেখো এইবারও আমরা আগের মতো যেভাবে বিয়োগ করে দিয়েছিলাম এইবারও বিয়োগ করে দিব, সেক্ষেত্রে এক্সটা অপসারিত হবে। আগেরবার আমাদের ওয়াই অংশটা চলে গেছিল, এইবার যেই পদের সাথে এক্স যুক্ত আছে সেই পদটা অপসারিত হয়ে যায়। তো এইখান থেকে আমরা লিখতে পারি কি, যে A2 B1y মাইনাস A1 B2y প্লাস C1 A2 মাইনাস C2 A1 ইকুয়ালস টু 0। তো আমরা এই প্রথম অংশের ভিতরে দেখতেছি ওয়াই আছে, তাহলে যে চলকটা আছে, যেহেতু আমরা চলকের মান সাধারণত বের করতে চাই, চলকটাকে আমরা কমন নিয়ে নেই, তাহলে কি থাকবে ওয়াই, এটা হলো A2 B1 মাইনাস A1 B2। আর এই যে ধ্রুবক অংশটা সেটাকে ডানে নিয়ে যাব, তাহলে মাইনাস যেটা আছে সেটা প্লাস হয়ে গেল C2 A1, আর প্লাসটা গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস C1 A2। তো একইভাবে আমরা যদি লিখি y বাই A2, আচ্ছা তাহলে y বাই কি হবে, যে এই ডান পাশে যেটা আছে, ডান পাশে আছে C2 A1 মাইনাস C1 A2,
তাহলে এইটার সাথে যদি আমরা মনে মনে এখানে 1 ধরে নিই, যে 1 আছে একটা, তাহলে 1টাকে ওইখানে রেখে দিব, আর যে অংশটা আছে এই অংশটাকে এখানে নিয়ে আসলাম। অর্থাৎ আমাদের একটা বিশেষ কৌশল অবলম্বন করতে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে নিয়ে আসছি C2A1 মাইনাস C1 A2 ইকুয়াল, এখানে আমাদের 1 ছিল, তাইলে 1 রয়ে গেল, আর এখানে যেটা ছিল y এর সাথে সহগ সেটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি হলো A2 B1 মাইনাস A1 B2। এইটাকে আমরা সমীকরণ 4 ধরি, আগে 3 পর্যন্ত ধরা হয়েছে। দেখো এখন আমরা যে 3 নং ইকুয়েশনটা তুলে রাখছিলাম এখানে, x বাই B1 C2 মাইনাস B2 C1 আর 1 বাই A1 B2 আর হলো আছে কি A2 B1। তাইলে এখানে আমাদের দেখো যে A2 আমাদের এই যে দুইটা ইকুয়েশন যদি মিলাতে চাই, তাইলে ওইখানে আমাদের মাইনাস A2 B1 আছে, আর এখানে হলো A2 B1 হলো প্লাস। তাইলে আমরা যদি দুই দিকেই মাইনাস কমন নিয়ে নেই, তাইলে কি হয় দেখো যে y ডিভাইডেড বাই C1 A2 আর হলো মাইনাস C2 A1 ইকুয়ালস টু, এপাশেও আমরা মাইনাস কমন নিয়ে দুই পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দেই, তাহলে কি হবে এটা A1 B2 মাইনাস A2 B1। এইটাকে যদি আমরা 4 ধরি, তাইলে এখানে কি করব, মাইনাস 1 দ্বারা গুণ করেছি, মাইনাস 1 দ্বারা গুণ করলে আমাদের এই রাশির যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। এখন দেখো যে এখানে আছে 1 বাই A1 B2 মাইনাস A2 B1, এখানেও 1 বাই A1 B2 মাইনাস A2 B1। তাহলে আমরা যদি এভাবে হয় যে A ইকুয়ালস টু C, B ইকুয়ালস টু C, তাহলে এই দুইটা থেকে লেখা যায় কি A ইকুয়ালস টু B ইকুয়ালস টু C। তাহলে এই শর্ত অনুযায়ী আমি উপর থেকে একটু মুছে ফেললাম। দেখো এইটা হলো আমাদের ইকুয়েশন 4 যেটা ছিল। 3 ও 4 হতে কি পাই, 3 ও 4 হতে পাই x বাই B1 C2 মাইনাস B2 C1 ইকুয়ালস টু y বাই C1 A2 মাইনাস C2 A1 ইকুয়ালস টু 1 বাই A1 B2 মাইনাস A2 B1। অর্থাৎ আমাদের এইটা যদি হয় একটা দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ জোট, সেই সমীকরণটায় আমরা সরাসরি এইটার মাধ্যমে x এবং y এর যে মান অর্থাৎ চলকের মান বের করতে পারি। আর এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হলো আর গুণন পদ্ধতি বা বজ্র গুণন পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে আমরা যেমন প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, ঠিক একই প্রক্রিয়ায় আমরা এই পদ্ধতি ব্যবহার করেও সমাধান করতে পারি। মূলত এই পদ্ধতিটাই আরও হলো ওই পদ্ধতিগুলো থেকে সহজতর। তো এই সমীকরণ জোটকে আমরা এইভাবে সাজাতে পারি, অর্থাৎ এর যে x এবং y এর সহগগুলো এবং ধ্রুবক পদটাকে এরকম সাজিয়ে খুব সহজেই আমরা চলকের মান বের করতে পারি। তো এই পদ্ধতি অবলম্বন করে আমরা যে সমাধানগুলো করব সেটাকেই বলা হয় আর গুণন পদ্ধতিতে সমাধান। তো আমি যদি এটা মুছে একটা তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা করি, দেখো এখানে একটা মজার বিষয় যে মনে রাখার কিছু পদ্ধতি আছে তোমার, যে এইটাকে কিভাবে সাজাবা। সরাসরি আমরা তো এতক্ষণ এটা কিভাবে আসলো সেই বিষয়টা করে দেখলাম, তো এখন আমরা তো সরাসরি এগুলো এইভাবে কাজে লাগাবো। তো দেখো এইখানে আছে হলো x এর সহগ হলো A1 A2, সেগুলো কিন্তু এখানে নাই, A এবং A2 নাই। তাহলে কি আছে, পরবর্তী আছে B আর C, তাহলে এই B এবং C দিয়ে হবে। তো B1 C2, এই যে দেখো B1 C2 মাইনাস হবে কি B2 C1, এই যে B2 C1। এরপরে আমরা যখন y নিচ্ছি, y এর সহগ হলো B1 B2, এটার কিন্তু এখানে অস্তিত্ব নাই। তাইলে কি হবে যে C1 A2 আর A1 C2 A1। এরপরে আমরা যখন ধ্রুবক নিব, ধ্রুবকের সময় কি হবে যে এই ধ্রুবকের এখানে কিছু আর থাকবে না, তখন কি আসছে A1 B2 B2 A2 B1। তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে A1
B1 C1 আবার লিখলাম আমি A1 A2 B2 C2 আবার লিখলাম A2। তাহলে দেখো এইটা হলো অনের ক্ষেত্রে অর্থাৎ ধ্রুবকের ক্ষেত্রে, এইটা হবে এক্স এর ক্ষেত্রে, এইটা হবে ওয়াই এর ক্ষেত্রে। এখন আমরা এটাকে কিভাবে সাজাতে পারি? তাহলে 1 নিলাম, তাহলে 1 নিলে A1 B2 মাইনাস, অলওয়েজ কিন্তু এখানে আমাদের মাইনাস চিহ্ন চলে আসবে, উল্টাটা A2 B1। যখন আমরা এক্স নিলাম, এক্স এর ক্ষেত্রে আসো, এক্স এটা হলো কি B1 C2, উল্টাটা কি আছে B2 C1, এই যে মাইনাস B2 C1। যখন ওয়াই নিব, ওয়াই এর ক্ষেত্রে কি আসতেছে C1 A2, এই যে C1 A2 মাইনাস কি হবে দেখো অপরটা C2 A1। তাইলে আমাদের এই প্রক্রিয়াটা অবলম্বন করে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। দেখো আমরা একটা তোমার 12.2-এর যে কোনো একটা ম্যাথ করতে পারো। তো যেহেতু আর গণন পদ্ধতি করছি আমরা, আর গুণনের মধ্যে যেগুলো দেওয়া আছে সেখান থেকে একটা ম্যাথকে যদি আমরা সলভ করতে চাই, তো এই পদ্ধতিতে সহজেই সমাধানটা করা যাবে। তো এই পদ্ধতিতে আমরা সমাধান করার জন্য একটা ম্যাথ তুলে ফেলি। দেখো সেক্ষেত্রে আমরা 12.2-এর 7 নাম্বার অঙ্কটা, এটা আমরা আর গুণন বা বজ্রগুণন প্রক্রিয়ায় সলভ করব। তো দেয়া আছে 2x 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, 4x 7y প্লাস 6 ইকুয়ালস টু 0। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা এরকম একটা কৌশল অবলম্বন করেছিলাম। সেই অনুযায়ী আমরা যদি এটাকে একটু সাজিয়ে নেই, দেখো তাহলে কি আসে, এ হলো 2 3 5 আবার 2, আর হলো 4 7 6 4। তো এইটাকে আমরা যদি এই অংশটা হলো 1 এর জন্য, এই অংশটা হলো x এর জন্য, এবং এই অংশটা হলো y এর জন্য। তো আমরা x এর জন্য কি লিখতে পারি, এখানে 1 ও 2 হতে আর গুণন প্রক্রিয়ায় পাই। তো x ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই, এটা আমরা আগেই সাজিয়ে নিলাম। যেহেতু আমাদের আর গুণন প্রক্রিয়ার প্যাটার্নটা এইভাবে থাকে, তাই আমরা x y ধ্রুবপদের জন্য 1 ধরব। এখানে কিন্তু আমরা সবসময় ধ্রুবপদের জন্য 1 ধরব। 5 into 7, y এর জন্য যখন আমরা যাব, তাইলে y এর জন্য 5 4 মাইনাস 6 2, তাহলে এখানে হলো 6 into 2। ধ্রুবকের জন্য 2 7 মাইনাস 4 3। তো এখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে সামনে আগিয়ে নেই, তাহলে কি আসে যে x ডিভাইডেড বাই 18 মাইনাস 35 y 20 মাইনাস 12 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 14 মাইনাস 12। তাহলে কি আসে দেখো, মাইনাস 17 y বাই 8 1 বাই কত আসবে, এটা 2। তাইলে দেখো এখন সুতরাং এই তিনটেই পরস্পর সমান, তাইলে আমরা যে কোনো দুইটাকে সমান লিখতে পারি, এক্স ওয়াই এবং ধ্রুবক, এই তিনটা টার্মই পরস্পর সমান। তাইলে আমরা এক্স বাই মাইনাস 17 ইকুয়ালস টু হাফ লিখতে পারি, এবং ওয়াই বাই 8 ইকুয়ালস টু 1/2 লিখতে পারি। তো এইখান থেকে আসে কি
x ইকুয়ালস টু -17/2, আর এখান থেকে y ইকুয়ালস টু আসবে 8, এখানে চলে যাবে 8/2 ইকুয়ালস টু 4। সুতরাং নির্ণয় সমাধান xy ইকুয়ালস টু কি আসে -17/2 আর এখানে আসে হলো 4। তো আমরা যে এই আর গুণন প্রক্রিয়ায় দেখো এই সমাধানটা কিন্তু আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতেও করতে পারতাম। তো আমরা আর গুণন প্রক্রিয়ায় খুব সহজেই এভাবে সমাধান করতে পারি। তিন প্রক্রিয়ায় কিন্তু মান আসবে একই। তো তোমাদের জন্য আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি। 12.2 থাকবে 3, 6, 9, 12 এই ম্যাথ তোমরা প্রতিস্থাপন অপনয়ন ও আর গুণন প্রত্যেকটা ম্যাথকে এই তিনটা প্রক্রিয়ায় সমাধান করবে। আর এই ম্যাথগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আমার ক্লাসটা যদি মনে করো যে আরেকবার রিভিউ করার দরকার আছে, তোমাদের জন্য সুন্দর পদ্ধতি রয়েছে। কিশোর বাতায়নে লগ ইন করে দেখতে পারো। এছাড়া তোমাদের জনপ্রিয় মাধ্যম ফেসবুক পেজে দেখতে পারো। আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক পেজ আছে, সেখানে দেখতে পারো। ইউটিউব চ্যানেল আমার ঘরে আমার স্কুল, সেই ইউটিউব চ্যানেলে গিয়েও তোমরা এই ক্লাসটা পুনরায় রিভিউ করে নিতে পারো। তো তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারো। আর আশা করি তোমরা এই বন্ধটাকে কাজে লাগাবে, বাসায় বসে প্রচুর স্টাডি করবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। Hello, good morning my dear students. How are you all? Hope you are keeping well by the grace of Almighty Allah. I am also well. Dear students, you know the whole world is infected with a deadly virus called Corona or COVID-19 today. Due to this, all schools in our country are closed in order to prevent the transmission of virus. That is why our government has taken a decision to continue your classes through Songsod Bangladesh television. Dear students, I welcome you all to Amar Gore Amar School program. Today I am going to teach you a lesson from class 9 and 10 English for today, English first paper. So take your book out of the bag and sit in front of the TV set with, I hope you will enjoy the class with full attention. Dear students, what was the topic of our previous class? Right, the topic of our previous class was renewable energy sources 1. Today we will have further discussions on the same topic. So according to sequence, our today's topic is renewable energy sources 2, right? Our today's topic is renewable energy sources 2. Dear student, open your book, page number 143, unit 11, lesson 2. Renewable energy sources 2. Learning outcomes. After we have studied this lesson, we will be able to give meanings of new words, read and understand the text, answer the questions related to it, and extract more information, make sentences using the substitution table. Complete the passage
with suitable words. Section A. Dear students, Section A, pair work. It is impossible here. Read the words in the box. Which of the words are related to energy? Fuel, oil, gas, soil, desert, forest, valley, waterfall. Fossil, relic, remnant, sign. Column number 4, sun, wind, water, coal. In the first column, we see fuel, oil and gas are related to fuel, but soil is not related to fuel. In the second column, forest and valley. These two words are connected with desert, but waterfall is not connected with desert. In the third column, relic and remnant are connected with fossil, but sign is not connected with fossil. In the column 4, wind and water are connected with sun, but coil is not connected with sun. Now underline the odd word in each column that does not belong to the group. Then compare with your partner. Comparing partner is also difficult here. Check the meaning of the new words in a dictionary. Dear students, before going through the lesson, I would like to mention some difficult words. So please give attention and write down the words in your exercise book. Acknowledged. The word acknowledged means right, recognized or approved. Aspect. Aspect means appearance, viewpoint, exposure. Atmosphere. The word atmosphere means surrounding, environment. Concern. Concern means an anxiety or worry. Disaster. The word disaster means calamity, catastrophe or adversity. Emit. Emit means discharge, give out. Expose. The word expose means representation, depiction. Massive. The word massive means huge, large, enormous, immense, gigantic. Potential. The word potential means probable or possible. Right. Renewable. The word renewable means replaceable, reusable or capable of being renewed. Dear students, write down the words in your exercise book. Dear students, now read the passage very carefully. At first, I am going through the whole passage. So please try to understand the meaning of the passage. In a speech at the 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. Dear student, do you know what is Congress? Congress means assembly. 19th Science Congress. Science Congress means
an assembly of scientists where scientific development are discussed. Mr. APJ Abdul Kalam, have you heard the name of APJ Abdul Kalam? Oh yes, right, he was the President of India. He mentioned a very important aspect of mankind's future energy crisis. Aspect means appearance. Aspect means viewpoint. He pointed out. Mentioned means pointed out. Pointed out means mentioned or cited. He mentioned or he pointed out that the era of wood and biomass has almost come to an end. Here, era means an age. Mr. APJ Abdul Kalam pointed out that the age of wood and biomass has almost come to an end. The age of oil and natural gas would soon be over within the next few decades. Dear students, do you know what is decades? Right, decades means a period of 10 years. A period of 10 years. The age of oil and natural gas would soon be over within the next few decades. That means within the next few years, the age of oil and natural gas would soon be over. Massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. Massive burning. Massive means huge, large, enormous or gigantic. Massive burning of world's coal reserves may lead to worldwide ecological disaster. Disaster means catastrophe, calamity or adversity. Because coal burning emits. Emit means give out or discharge the highest amount of carbon in the atmosphere. Atmosphere means surrounding or environment. Ukraine's former Soviet Union. The former name of Ukraine was Soviet Union. Ukraine's Chernobyl disaster in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. Potentially means possibly or probably. So according to Kalam, the only solution that mankind can look to is the massive use of solar energy in future because it has some advantages over other forms of renewable energies. Now, why has Kalam put so much importance to the issue of energy? The energy sources have always been a major factor of change throughout history. The world's petroleum consumption. The word consumption means use. Consumption comes from consume. Consume is verb. Consumption is noun. Consumer is also noun. The world's petroleum consumption has increased from annually 3 billion barrels in 1930 to annually 50 billion barrels today. In the next quarter century. That means in 2025. In the next quarter century, that means in 2025. Dear students, we are living in 2020. Now it is 2020. After 5 years, that means in 2025, the world's population is expected to be about 8 billion. It is expected that the world's population would be 8 billion, which is 30% higher than today. Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. So, global economic growth is expected to continue at 3% per year. Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. Consequently means finally, ultimately, it indicates
a 50% rise of energy consumption. It indicates a 50% rise of energy consumption by 2030. If the world's daily petroleum consumption is 220 million barrels now, it will rise to 35 million barrels by that time. The present preserve of hydrocarbon energy resources is limited, and it will not be sufficient to meet the future energy challenges of the world. And hence means so, thus, and hence leading industrial countries have taken initiatives. Initiatives means steps or measures, right? To tap, here tap means collect. To tap alternative energy sources, mainly known as green or renewable energy sources. I am reading this line again. And hence, leading industrial countries have taken initiatives. Leading industrial countries have taken steps or have taken measures to collect alternative energy. Tap means collect. To collect alternative energy sources, mainly known as green or renewable energy sources. The bottom line of Kalam's speech indicates that. Bottom lines means essential point or main point. The bottom line of Kalam's speech indicates the concern of mankind in the 21st century. So, dear students, please read the text again. Okay, dear students, what do we mean from this passage? Mr. APJ Abdul Kalam, who was the President of India, gave a speech on the aspect of mankind's future energy crisis. He put pressure on the use of solar energy. According to the history, the energy sources have always been a major factor of change. According to scientists, owing to huge consumption of oil and natural gas, the total world is faced with serious problems. On one hand, these natural energies are rapidly going to be on the state of being finished. On the other hand, this huge emission or this massive emission of carbon dioxide from consumption of these energies is posing a great threat to our environment. So, we have no other alternative but to concentrate on the idea of making use of solar energy. Now, section C. Make sentences using the substitution table. Dear students, here you see a substitution table. You have to make sentences from this substitution table. Chernobyl disaster, the energy industries, the global petroleum consumption, major industrial economies, scientists has taken, been, emphasized, increased, exposed. The use of renewable energy sources, the potential danger of nuclear energy, a major factor for change throughout history, to 3 billion barrels per year initiative to tap alternative energy sources. Now we will make 5 sentences from this substitution table. Okay, dear students, the first sentence is Chernobyl disaster has exposed the potential danger of nuclear energy. The energy industries have been a major factor for change throughout history. The global petroleum consumption has increased to 3 billion barrels per year. Sentence number 4. Major industrial economies have taken initiatives
to tap alternative energy sources. Finally, scientists have emphasized the use of renewable energy sources. Okay, dear students, now section D. Complete the following passage with words from the box. There are more words than necessary. Dear students, look at the board and you can see about 11 words in the box. You have to fill the gap using the word from the box. I am reading the word. Suggested, radiates, would, effective, conducted, either or either, energy, affected, crisis, deaf, where. Now try to fill the gaps using these words. To answer the energy crisis, the first word will be crisis. To answer the energy crisis in the world, scientist, professor and former Indian President Mr. APJ Abdul Kalam has suggested, that solar energy can be harnessed by establishing space stations in outer space in order to tap solar power round the clock. Mr. Kalam said that the sun radiates about 10 trillion times the energy which humans consume across the world today. If we were able to extract even a small portion of this energy from the sun, it would be sufficient to secure the energy demand of our future. Pointing out that space-based solar power plants do not get energy by weather, the scientists said that thus it would be far more effective in efficiency and power generation than the surface-based system. Professor Kalam suggested that the energy should be transmitted from space back to Earth, either through microwave or any other technology like laser. Careful research of the impact and safety concerns would have to be conducted in this regard. So, now my dear students, I am giving you homework. As your school is closed and you are staying at home, you have to complete it, and after opening your school, submit it to your English teacher. The assessed number will be added to your examination number as continuous assessment. Please write down homework in your exercise book. What is the scientist Kalam concerned about? Why do you think the massive burning of coal may lead to an ecological disaster? What do you mean by the potential danger of nuclear energy? What, according to Mr. Kalam, is the solution of future energy crisis? Why does Mr. Kalam put so much importance on the issue of energy? Why does Mr. Kalam put much importance on solar energy? Dear students, finally we beseech the mercy of Almighty Allah so that we can get relief from this fatal disease quickly. Stay home, save lives,
follow the instructions given by the government, and enjoy classes on Songsod Bangladesh television. Bye.
প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ঘরে বসে কারিগরি শিক্ষা পাঠদান কার্যক্রম তোমাদের নবম শ্রেণীর পাঠ্য বইয়ের অটোমোটিভ 1 প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে নির্বাচন করা হয়েছে। আশা রাখছি তোমরা মনোযোগ সহকারে পাঠদান কার্যক্রমটি শুনবে এবং টিভির পর্দায় যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো দেখাচ্ছি সেগুলো ভালো করে লক্ষ্য করবে। আজকের পাঠদানের মূল বিষয়বস্তু অটোমোটিভ ওয়ার্কশপে নিরাপত্তা, সেফটি ইন অটোমোটিভ ওয়ার্কশপ। এই পাঠদান শেষে তোমরা অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা ব্যক্ত করতে পারবে, অটোমোটিভ ওয়ার্কশপে সাধারণ সতর্কতা বর্ণনা করতে পারবে, অটোমোটিভ ওয়ার্কশপে মেশিনের নিরাপত্তা বর্ণনা করতে পারবে, অটোমোটিভ ওয়ার্কশপের কর্মশালা ও কর্মজনিত নিরাপত্তা ব্যক্ত করতে পারবে। সর্বোপরি অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্ত করতে পারবে। প্রথমেই জেনে নেই অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা কি। খুবই সহজ উত্তর, অটোমোটিভ ওয়ার্কশপের সাথে সংশ্লিষ্ট যে সকল জিনিস আছে তাদের নিরাপত্তাই অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা। যেমন অটোমোটিভ ওয়ার্কশপে জনবল অর্থাৎ শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা যারা কাজ করেন তারা যেন নিরাপদে কাজ করতে পারেন। তৃতীয় আসি, অটোমোটিভ ওয়ার্কশপের যে সকল যন্ত্রপাতি, মেশিনারি, ইঞ্জিন, ইকুইপমেন্ট ব্যবহৃত হয় সেগুলোর সঠিক ব্যবহার এবং নিরাপত্তা। তারপর অটোমোটিভ ওয়ার্কশপে যে সকল র মেটেরিয়াল, স্পেয়ার পার্টস এবং লজিস্টিক সাপোর্ট ব্যবহার করা হয় তাদের নিরাপত্তা। তারপর আসি অটোমোটিভ ওয়ার্কশপ কাকে বলে। শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা মিলে 10 জনের একটি টিম যারা অটোমোবাইলের বিভিন্ন সমস্যাবলীর পরীক্ষা নিরীক্ষা, মেরামত, রক্ষণাবেক্ষণ করে থাকে তখন তাকে অটোমোটিভ ওয়ার্কশপ বলে। অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা বিধি বলতে আমরা কি বুঝি? অটোমোটিভ ওয়ার্কশপে কাজের উদ্দেশ্যে প্রবেশ থেকে শুরু করে কাজ শেষ পর্যন্ত আমরা যে সকল বিধিবিধান, নিয়মকানুন মেনে চলি এগুলার সমষ্টিকে বলা হয় অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা বিধি। আর এই নিরাপত্তা বিধি না মানলে কি হবে? সহজ কথা, দুর্ঘটনা ঘটবে, প্রাণহানি ঘটবে, অঙ্গহানি ঘটবে, সম্পদের ক্ষতি হবে। এই জন্যে আমাদেরকে অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। সতর্কতা কি? সতর্কতামূলক স্লাইডটি তোমরা একটু লক্ষ্য করো, এখানে সতর্কতা বিষয়ে লেখা আছে। আমি সতর্কতা সম্পর্কে বলছি যে নিরাপদ থেকে, সুস্থ থেকে কাজটা করাই হলো সতর্কতা। সতর্কতা যত বেশি, নিরাপত্তা তত বেশি। সতর্কতা আর নিরাপত্তা একটা আরেকটার সাথে জড়িত। যত নিরাপত্তা বেশি পাবো তত দুর্ঘটনা কম হবে, এটাই মূল কথা। আমরা দৈনন্দিন জীবনে যত দুর্ঘটনা দেখছি তার মূল কারণ হচ্ছে অসতর্কতা। আর সতর্কতা যত বাড়ানো যাবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মে আমরা নিরাপদ থাকব, সুস্থ থাকব। আর এই সতর্কতা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কাজে ওভার কনফিডেন্সের
জন্য। দুর্ঘটনা বেশি হয়ে থাকে ওভার কনফিডেন্সের জন্য। আমরা সকল ক্ষেত্রে সতর্ক থাকব এবং নিরাপদ থাকব। আমরা দেখতে পাচ্ছি অটোমোটিভ ওয়ার্কশপে সাধারণত 4 ধরনের সতর্কতা অবলম্বন করা হয়, যা স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। সতর্কতাগুলো আমি উল্লেখ করছি। সাধারণ সতর্কতা, পোশাকজনিত সতর্কতা, যন্ত্রপাতি সতর্কতা এবং কর্মশালায় কর্মজনিত সতর্কতা। এবার আসি সাধারণ সতর্কতাগুলো কি কি। যেমন ওয়ার্কশপে বিনা অনুমতিতে প্রবেশ না করা, নতুন কোনো আগন্তুক কোনো যন্ত্রপাতিতে কৌতূহলবশত হাত না দেওয়া, কোনো যন্ত্রপাতি অপ্রয়োজনে চালিয়ে না রাখা, মদ্যপ বা অসুস্থ অবস্থায় ওয়ার্কশপে প্রবেশ না করা, সর্বোপরি ইনস্ট্রাক্টরের নির্দেশনা মোতাবেক কাজ করা। এবার পোশাক ও শারীরিক সতর্কতা সম্পর্কে আমরা স্লাইডটি দেখতে পাচ্ছি। পোশাক ও শারীরিক সতর্কতা একটা আরেকটার সাথে জড়িত, অর্থাৎ পিপি। পি বলতে তোমরা কি বুঝছো? পিপি বলতে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ যা পরিধান করে কাজ করলে যে কোনো দুর্ঘটনার হাত থেকে তোমার শরীর অঙ্গকে সেভ করা যায়। পিপিগুলো কি কি? সাধারণত আমরা অ্যাপ্রন, সেফটি শু, হেলমেট, গগলস, এয়ার মাপ, মাস্ক, বেল্ট, এগুলাই পিপির অন্তর্ভুক্ত। আর ওয়ার্কশপে কাজ করার সময় তোমরা অবশ্যই বেশি ঢিলেঢালা, যেমন পাঞ্জাবি, মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরিধান করে কাজ করবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে 8-শার্ট পোশাক পরে, হাফ হাতা শার্ট গায়ে দেয়, ছেঁড়া, অপরিষ্কার, বোতাম ছেঁড়া কোনো জামা পরিধান করবে না। আর শারীরিক কিছু সতর্কতা তোমরা অবলম্বন করবে, সেটা নখ ছোট রাখা, মাথার চুল ছোট রাখা, পায়ের নখ ছোট রাখা। এই বিষয়গুলোর প্রতি তোমরা খেয়াল রাখবে। আলোচনা করব যন্ত্রপাতির সতর্কতা নিয়ে। স্লাইডে তোমরা যন্ত্রপাতির সতর্কতামূলক বিষয়াদি দেখতে পাচ্ছ। যন্ত্রপাতির সতর্কতা বলতে আমরা কি বুঝি? যন্ত্রপাতির সতর্কতা বলতে যন্ত্রপাতি দিয়ে যখন আমরা কোনো কাজ করব সেইটা সঠিকভাবে পরিচালনা করা, কাজের জন্যে সঠিক যন্ত্রপাতি নির্বাচন করা, যন্ত্রপাতি কাজ শেষে পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া, বোতা যন্ত্রপাতি ব্যবহার না করা, এগুলাই যন্ত্রপাতির নিরাপত্তা। এরপর আমরা আসি কর্মশালায় কর্মজনিত নিরাপত্তাগুলো কি কি। স্লাইডে তোমরা এই বিষয়ে দেখতে পাচ্ছ। যেমন যিনি ওয়ার্কশপে কাজ করবেন তিনি অবশ্যই ওয়ার্কশপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন, ওয়ার্কশপের যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা করবেন, কাজের প্রতি মনোযোগ সহকারে কাজ করবেন। অমনোযোগী অবস্থায় কাজ করলে দুর্ঘটনা ঘটতে পারে। কাজ শেষে যন্ত্রপাতি বা মেশিনারি বন্ধ রেখে স্থান ত্যাগ করবেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ওয়ার্কশপে যে সকল নিরাপত্তা অনুসরণ করা হয় তার কিছু নমুনা এখানে রয়েছে। যেমন আলো বাতাসে কাজ করতে হবে, পিপি পরিধান করে কাজ করতে হবে, সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে, সঠিক যন্ত্রপাতি মাধ্যমে কাজ করতে হবে। এবার আমরা জানব ওয়ার্কশপের অনিরাপদ ক্ষেত্রগুলো কি কি। প্রথমে যন্ত্রপাতি সম্বন্ধে সঠিক ধারণা না থাকা, কাজে মনোযোগী না হওয়া, অমনোযোগী হয়ে কাজ করা, কাজের পরিবেশ নিজের সাথে
খাপ খাইয়ে না নিতে পারা, ত্রুটিপূর্ণ যন্ত্র ব্যবহার করে কাজ করা, কাজে মনোযোগী না হওয়া, কাজ সম্বন্ধে সঠিক ধারণা না থাকা, বোতা যন্ত্র ব্যবহার করে কাজ করা। এবার আসি ওয়ার্কশপের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই হিসাবে যদি নিজে পরিষ্কার থাকো তাহলে তোমার মন ভালো থাকবে, যে কোনো কাজে তুমি ভালো ফল লাভ করতে পারবে। ওয়ার্কশপের পরিষ্কার বলতে আমরা সাধারণত যন্ত্রপাতির পরিষ্কার, কাজ শেষে জায়গা পরিষ্কার, কাজে যে স্পেয়ার পার্টস র মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেগুলো পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় রাখা। এতে পরবর্তী কাজের সময় কোন যন্ত্র কোথায় আছে সেখান থেকে সহজে খুঁজে বের করা যাবে, র মেটেরিয়ালের অবস্থান বোঝা যাবে, তাতে সময় কম লাগবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের ডেইলি কিছু প্র্যাকটিস করতে হবে। সেটা নিজের জামা কাপড় পরিষ্কার করা, নিজের চুল নখ ছোট রাখা, আর যে সকল যন্ত্রপাতি দিয়ে আমরা কাজ করব সেই যন্ত্রপাতিগুলো দারলা করা, অমসৃণ যদি হয়ে থাকে সেগুলা পরিষ্কার করতে হবে। ওয়ার্কশপের মেঝে পরিষ্কার করে তোমরা স্থান ত্যাগ করবে। এতক্ষণ আমরা কি আলোচনা করলাম, এখানে তোমাদের অনেক প্রশ্ন জাগতে পারে, অনেক উত্তর তোমরা খুঁজে পাবে। আমরা একটু রিভিউ করে দেখি কি কি আলোচনা করলাম। আমরা ওয়ার্কশপে কি কি সতর্কতা অবলম্বন করা হয় সেগুলো জানলাম। সাধারণ সতর্কতা কি তা জানলাম, যন্ত্রপাতির সতর্কতা কি এটা শিখেছি, কর্মশালা কর্মজনিত সতর্কতা কি এটা জেনেছি, পোশাক ও শারীরিক সতর্কতা কি এটা জেনেছি, ওয়ার্কশপে সতর্কতার জন্য কি কি পিপি অনুসরণ করা হয় সেটা জেনেছি, ওয়ার্কশপের কোন কোন জায়গায় অনিরাপদ থাকে, অ্যাক্সিডেন্ট বেশি ঘটে সেই জায়গাগুলো জেনেছি, আর ওয়ার্কশপে কি কি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয় সেগুলো জেনেছি। সর্বশেষ আমরা জানলাম পরিষ্কার পরিচ্ছন্নতার উপকারিতা বা গুরুত্ব এটা। এবার স্লাইডে আমি কিছু প্রশ্ন রাখছি, তোমরা দেখো এতক্ষণে যে আলোচনা করছি তার মাধ্যমে এগুলার আনসার তোমরা দিতে পারো কিনা। যদি না পারো তোমরা বই পড়ে দেখবে, তারপরেও যদি এগুলার উত্তর খুঁজে না পাও তবে ওয়েবসাইটে এই বিষয়ে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিব। এবার পরবর্তীতে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো তোমরা একটু লিখে রাখো। ওয়ার্কশপে কাজের সময় তুমি কি কি সতর্কতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করবে। 2 নম্বর প্রশ্ন দিচ্ছি, ওয়ার্কশপে কাজের সময় যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতিগুলোর একটা তালিকা প্রস্তুত করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।
করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি যে বিষয়টা তোমাদেরকে পড়াতে চাই সেটা দুইটা ছবির মাধ্যমে তোমরা এখানে দেখো, বুঝতে পারো কিনা। সবাই প্রস্তুত? এখানে দুইটা ছবি আসবে, সবাই লক্ষ্য করো। প্রথমে এখানে ছবিটা আমরা কি ছবি দেখলাম? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এটা হলো ব্রয়লারের ছবি। দ্বিতীয় ছবিটা আমরা দেখি, এটা একটা কিসের ছবি? এখানে একজন ব্রয়লারকে খাবার দিচ্ছে এবং সে লালন পালন করছে। তাহলে আমাদের বিষয়ের নাম কি? আমাদের বিষয়ের নাম ব্রয়লার লালন পালন পদ্ধতি। এই বিষয়টার থেকে আমরা কি শিক্ষা লাভ করব? যদি আমরা এই বিষয়টা পড়ি তাহলে এখান থেকে আমরা ব্রয়লার লালন পালন বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা এই বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বর্ণনা আমরা জানতে পারবো এবং বিভিন্ন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা কি সেই সম্পর্কে আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগের অধ্যায়ে পড়েছো মুরগি পালন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়। তোমরা জানো অবশ্যই যে মুরগি পালন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 ছাড়া পদ্ধতি, 2 আধা ছাড়া পদ্ধতি, 3 আবদ্ধ পদ্ধতি। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ আমরা স্লাইডটা দেখি আমাদের ব্রয়লার লালন পালন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রয়লার লালন পালন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 হলো লিটার পদ্ধতি, 2 মাচা পদ্ধতি, 3 খাঁচা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগের অধ্যায়ে পড়েছো ব্রয়লার কাকে বলে। আমরা তবু আর একবার তোমাদের কাছ থেকে রিভিশন চাচ্ছি, অথবা তোমাদেরকে আমি একটু আবার বলছি ব্রয়লার কাকে বলে সেই সম্পর্কে তোমরা একটু অবগত হও। প্রথমে আসি আমরা ব্রয়লার কাকে বলে। মুরগি পালন পদ্ধতি সাধারণত আমরা 2টা উদ্দেশ্যে পালন করি। 1 ডিম পাড়ার উদ্দেশ্যে, 2 মাংসের উদ্দেশ্যে। মাংসের উদ্দেশ্যে যে সমস্ত মুরগিগুলো পালন করা হয় সেটাকে বলছি আমরা ব্রয়লার। সংজ্ঞা হিসাবে আমরা এইভাবে বলতে পারি যে যে সমস্ত মাংস উৎপাদনকারী মুরগি যাদের বয়স 30 থেকে 40 দিন, যারা 4 কেজি খাবার খেয়ে 2 কেজি ওজন দেয় এবং যাদের মাংস নরম এবং সুস্বাদু তাদেরকে ব্রয়লার বলে। এখন আসি আমরা ব্রয়লার লালন পালন পদ্ধতির যে 3টা পদ্ধতি আমরা বলছি তোমাদেরকে, সেই 3টা পদ্ধতির প্রথম পদ্ধতি আমাদের লিটার পদ্ধতিতে ব্রয়লার পালন। লিটার বলতে আমরা বুঝি সাধারণত ঘরের মধ্যে আমরা মুরগিকে আরামে রাখার জন্য যে দ্রব্য দিই সেটাকে আমরা লিটার বলি। লিটার হিসাবে আমরা সাধারণত কাঠের গুঁড়া, ধানের তুষ, আখের ছুপড়া ইত্যাদি ব্যবহার করতে পারি। তবে যেটাই ব্যবহার করি না কেন সেটার জন্য পোলট্রির জন্য আরামদায়ক হয় এবং বাজারে সস্তা হয়। লিটার পদ্ধতিতে মুরগি পালন সাধারণত আমরা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ লিটার দিয়ে মুরগির ঘরে লিটার দেওয়া হয় এবং লিটারটা মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে যাতে লিটারটা দলা বেঁধে না যায় এবং কেক হয়ে না যায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেক বলতে আমরা কি বুঝি। সাধারণত লিটার দলা হয়ে যখন যায় তখন সেটাকে বলছি আমরা কেক। লিটার পদ্ধতিতে মুরগি পালন করতে গেলে পারে এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার আমরা লিটার পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আসব। তোমরা স্ক্রিনে এখানে দেখছো লিটার পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো কি।
তবু আমি দু একটা পয়েন্ট তোমাদেরকে বলছি। লিটার পদ্ধতির সুবিধা হলো এটার তৈরি খরচ কম, এখানে মুরগি খুব আরামে থাকে এবং এখানে লিটার যেটা আমরা ব্যবহার করব সেটা জমির উৎকৃষ্ট সার হিসাবে ব্যবহার করা হয় এবং মুরগি সাধারণত লিটার থেকে তাপ পায়। লিটারে যেমন সুবিধা আছে প্রত্যেকটা জিনিসের তেমনি একটু অসুবিধা আছে। এই পদ্ধতির অসুবিধা কি এখানে আমরা দেখছি। এই পদ্ধতিতে সেটা হলো বেশি খাবার লাগে। এই পদ্ধতি অন্যান্য পদ্ধতির তুলনায় অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। যদি এই পদ্ধতিতে লিটারে কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে পরে দেখা যাবে যে সমস্ত মুরগি একসাথে মারা যাবে। এবারে আমরা আসি মাচা পদ্ধতি। মাচা তৈরি করার সময় সাধারণত মাটি থেকে 2 থেকে 3 ফুট উঁচুতে মাচাটা তৈরি করতে হবে এবং মাচার নিচে সাধারণত 1/2 ইঞ্চি ফাঁকা রাখা হয় যাতে মুরগির বিষটা মাচার নিচে পড়ে যায়। এই পদ্ধতিতে লিটার বা মুরগির বিষটা মাচার নিচে পড়ে দুর্গন্ধের সৃষ্টি হয়। এই জন্য যাতে দুর্গন্ধের সৃষ্টি না হয় সেজন্য আমরা মাঝে মাঝে চুন ছিটিয়ে দিই। সাধারণত 100 ব্রয়লারের জন্য 5 থেকে 6 কেজি চুন ছিটালে পারে এই বিষটার গন্ধ থেকে আমরা রক্ষা পাবো। এবার আসি আমরা এই পদ্ধতির মাচা যে পদ্ধতি এতক্ষণ তোমাদের সম্পর্কে আলাপ আলোচনা করা হলো, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধা কি। এই পদ্ধতির সুবিধা যেটা আছে সেটা হলো রোগ ব্যাধি অনেক কম হয়। এই পদ্ধতি মুরগিগুলো অনেক আলো বাতাস পায় এবং এই পদ্ধতির বিষটা সেটা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। এই পদ্ধতির অসুবিধা হলো লিটার পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। লিটার মাচার নিচে পড়ে সেখানে দুর্গন্ধের সৃষ্টি হয়, মাচার উপর হাঁটাচলা করতে খুব অসুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরে আমরা মাচা পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। এবার আসি আমরা খাঁচা পদ্ধতি। খাঁচা পদ্ধতির এখানে একটা ছবি তোমরা দেখছো। খাঁচা পদ্ধতি সাধারণত লোহার তার দিয়ে তৈরি করা হয়। এখানে ব্রয়লার খাঁচার একটা খোপের মধ্যে পালন করা হয়। আমরা খাঁচা পদ্ধতির আরেকটা ছবি দেখব, তোমরা টিভিতে দেখছো, সেটা হলো স্ক্রিনের মধ্যে যে খাঁচা বিভিন্নভাবে ভাগ করে আমরা এখানে মুরগিগুলো রাখা হয়েছে। এটা হলো খাঁচা পদ্ধতি। খাঁচা পদ্ধতির বর্ণনার মধ্যে এখানে যেটুকু আমরা আসি যে এই পদ্ধতিতে ব্রয়লার একটা লালন পালন করা খুব বেশি সুবিধা না। এই পদ্ধতির একটু অসুবিধা হলো সেটা ব্রয়লারের বুকের মাংসে বিভিন্ন ধরনের দাগ আসতে পারে অথবা পায়ে বিভিন্ন ধরনের ক্ষত আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আমরা ব্রয়লার কিনতে গেলে আগে দেখি দর্শনধারী। কথায় আছে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তোমরা যদি ব্রয়লার কিনতে চাও, যদি ব্রয়লার কোনো অসুবিধা থাকে অথবা তার যদি কোনো পালক এলোমেলো থাকে তাহলে হয়তো তোমরা ব্রয়লার কিনবে না। এই জন্য ব্রয়লারের গুণগত মান এই পদ্ধতিতে কমে যায়। তবে সবচেয়ে একটু বড় সুবিধা যে এই পদ্ধতির রোগ খুব কম হয়। সুতরাং এই পদ্ধতির মোটামুটি আমাদের দেশের জন্য লাভজনক। এবার আমরা যাব খাঁচা পদ্ধতির সুবিধা এবং অসুবিধা। প্রথমে আমরা আসি খাঁচা পদ্ধতির সুবিধা কি। এই পদ্ধতির সুবিধা হলো এখানে রোগ ব্যাধি অনেক কম হয়। যদি কোনো অসুস্থ মুরগি দেখা দেয় তাহলে পরে এখানে সহজেই ছাঁটাই করা যায়। মুরগির খাদ্য খরচ কম এবং শ্রমিকের ব্যবহার খুব কম লাগে। এবারে আমরা আসি এই পদ্ধতির অসুবিধাগুলো কি। এখানে অসুবিধা যেটা আছে, প্রথম অসুবিধা আমাদের এটা খাঁচাটা তৈরি করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। দ্বিতীয় অসুবিধা এখানে যেটা আছে সেটা হলো দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় এবং এটার মেন অসুবিধা তোমাদেরকে আগেই বলেছি আমি, সেটা হলো বুকের মাংসে বিভিন্ন প্রকার দাগ আসতে পারে। এই হলো আমাদের 3টা পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা শিখেছি সেখানে তোমাদের 4টা প্রশ্ন দেয়া হলো। আশা করি তোমরা এই প্রশ্নটার সমাধান করতে পারবা। প্রথম প্রশ্ন আমরা দেখি। প্রথম প্রশ্ন, লিটার পদ্ধতি কি? 2 নাম্বার, লিটার দ্রব্য হিসাবে কি কি ব্যবহার করা যায়? 3 নাম্বার প্রশ্ন, খাঁচা পদ্ধতি ব্রয়লার পালনের জন্য সুবিধা নয় কেন? 4 নাম্বার প্রশ্ন, মাটি থেকে কত ফুট উঁচুতে মাচা তৈরি করতে হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের একটা বাড়ির কাজ দেব। ক্লাস খোলার সাথে সাথে তোমরা এই বাড়ির কাজটি
তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত? এবার তোমরা প্রশ্নটা লেখো। প্রশ্নটা হচ্ছে, একজন খামারি হিসাবে তোমার কাছে কোন পদ্ধতিতে ব্রয়লার পালন সুবিধাজনক তাহা যুক্তিসহ ব্যাখ্যা করো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভালো থাকাই আমার কামনা। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ফিশ কালচার অ্যান্ড ব্রিডিংয়ের অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো খাঁচায় মাছ চাষ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমার আলোচনার বিষয় খাঁচায় মাছ চাষ। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, এটা একটি খাঁচায় মাছ চাষের একটি চিত্র। আজকের পাঠের শিখন ফল। খাঁচায় মাছ চাষ কি তা জানতে পারবে, খাঁচায় মাছ চাষের সুবিধা ও অসুবিধা জানতে পারবে, মাছ চাষের খাঁচা তৈরি করতে পারবে, খাঁচায় কি কি মাছ চাষ করা যায় তা জানতে পারবে। খাঁচায় মাছ চাষ জানার আগে আমরা একটু পটভূমিটা জেনে আসি। আমাদের দেশে অসংখ্য নদ নদী ও মুক্ত জলাশয় রয়েছে, যেগুলো নিয়ন্ত্রণ করে মাছ চাষ করা সম্ভব নয়। বর্ষার মৌসুমে বিশাল এলাকা বন্যা কবলিত এবং 4 থেকে 6 মাস প্লাবিত থাকে। এসব জলাশয়ে প্রাকৃতিক উপায়ে খুব কম পরিমাণে মাছ উৎপন্ন হয়। একটু চেষ্টা করলে খাঁচায় মাছ চাষ করা যায়। একটু চেষ্টা করলে এই ধরনের জলাশয়ে খাঁচায় মাছ চাষ করা যায়। সাধারণত প্রবহমান পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। পানি প্রবাহের কারণে খাঁচার মধ্যে মাছের বর্জ্য পদার্থ জমতে পারে না বলে প্রবহমান পানিতে খাঁচায় মাছ চাষ সুবিধাজনক। তাছাড়া অনেকে মাছ চাষের ইচ্ছা এবং সামর্থ্য থাকা সত্ত্বেও পুকুর বা জলাশয় না থাকার কারণে মাছ চাষ করতে পারে না। অথচ তার বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে, তাহলে খুব সহজে ইচ্ছা করলে সে সেখানে খাঁচায় মাছ চাষ করতে পারে। আমাদের দেশে খাঁচায় মাছ চাষ নতুন আঙ্গিকে শুরু হয়েছে। খাঁচায় মাছ চাষ শুরু হয় চীনের ইয়াংজি নদীতে আনুমানিক 750 বছর আগে। আমাদের দেশে প্রথম খাঁচায় মাছ চাষ শুরু হয় কাপ্তাই লেকে। বর্তমানে আমাদের দেশে অনেক জায়গায়, বিশেষ করে চাঁদপুরের ডাকাতিয়া নদী এবং লক্ষ্মীপুরের মেঘনা নদীতে খাঁচায় মনোসেক্স তেলাপিয়া চাষ হচ্ছে, যা থেকে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় 700 মেট্রিক টন তেলাপিয়া। প্রযুক্তিগত উৎকর্ষের কারণে আধুনিককালে খাঁচায় মাছ চাষ তাই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খাঁচায় মাছ চাষের যে সুবিধা সেগুলো জানব। খাঁচায় মাছ চাষের সুবিধাসমূহ: অনিয়ন্ত্রিত জলাশয়কে ব্যবহার করে মাছ চাষ করা যায়, অল্প জায়গায় বেশি পরিমাণে উৎপাদন করা যায়, যে কোনো সময় খুব সহজে সম্পূর্ণ মাছ আহরণ করা যায়। খাঁচায় মাছ চাষ করলে পুকুরের ন্যায় জলাশয়ের দরকার হয় না। প্রবাহমান নদীর পানিকে যথাযথ ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানো যায়। মাছের বর্জ্য পানির সাথে অপসারিত হয় বিধায় পানিকে দূষিত করতে পারে না।
একবার মাছ চাষের জন্য তৈরিকৃত খাঁচা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার খাঁচায় মাছ চাষের কিছু অসুবিধা আমরা জেনে নিই। খাঁচা হতে সহজে মাছ চুরি যেতে পারে। সম্পূর্ণভাবে সম্পূরক খাদ্য নির্ভর, তাই দরিদ্র চাষির জন্য নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। দীর্ঘস্থায়ী খাঁচা তৈরির জন্য সহজলভ্য উপকরণের অভাব, সঠিক কারিগরি জ্ঞান সম্পন্ন কর্মীর অভাব, ইঁদুর বা শত্রুতাবশত কেউ যদি খাঁচার জাল কেটে দেয় তাহলে সকল মাছ পালিয়ে যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খাঁচার প্রকারভেদটা জেনে নিই। খাঁচা সাধারণত দুই প্রকার, একটি হলো স্থির খাঁচা আর একটি হলো ভাসমান খাঁচা। তাহলে আমরা স্থির খাঁচা এবং ভাসমান খাঁচার কিছু চিত্র বা ছবি দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে চিত্রটি দেখছো এটি একটি ভাসমান খাঁচার চিত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো যে ভাসমান খাঁচার সারিবদ্ধ, যেটা জলাশয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে মাছ চাষ করতেছে। এতে আমাদের পরিবেশ এবং কৃষকের জন্য অধিক পরিমাণে আয়ের একটা ব্যবস্থা করা হয়েছে। এখন যে ছবিটি দেখছো তা হলো খাঁচায় কিভাবে খাদ্য প্রয়োগ করা হয়, সেই ছবিটি তোমরা দেখছো স্ক্রিনে। এখন যে ছবিটি দেখছো এটা হলো খাঁচায় খাদ্য ও খাঁচা পরিচর্যার একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন যে ছবিটি দেখছো এটি হলো একটি স্থির খাঁচা, আর এখন যে ছবিটি দেখছো এটা হলো বিভিন্ন ধরনের খাঁচার একটি ছবি, যা আমাদের দেশে এখনো এগুলো প্রচলিত হয় না, এটা উন্নত বিশ্বে চালু আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাসমান খাঁচায় অনেক ধরনের মাছ চাষ করা হচ্ছে, যা সারা বিশ্বব্যাপী সমাদৃত। এখন আমরা ভাসমান খাঁচা কি তা জেনে নিব। ভাসমান খাঁচা সাধারণত প্রবাহমান জলাশয়ে মাছ চাষের জন্য বেশি উপযোগী। ভাসমান খাঁচা প্রবাহমান জলাশয়ে ভাসমান কোনো বস্তুর সাথে এমনভাবে স্থাপন করা হয় যাতে খাঁচার 4/3 ভাগ পানির মধ্যে এবং অবশিষ্ট 4/1 ভাগ পানির উপর ভেসে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো স্থির খাঁচা। স্থির খাঁচা সাধারণত বদ্ধ জলাশয় যেমন পুকুর, বড় বড় বিল, দিঘি, হাওড় বাওড়, প্লাবনভূমি, লেক প্রভৃতিতে স্থির খাঁচায় মাছ চাষ করা যায় এবং তোমরা একটি স্থির খাঁচার চিত্র সাথে দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খাঁচার আয়তন সম্পর্কে জেনে নিব। খাঁচা সাধারণত দুইভাবে আমরা তৈরি করে থাকি, একটা হলো পারিবারিক কারণে আর একটা হলো ব্যবসায়িক কারণে। আমরা এখন পারিবারিক প্রয়োজনে যে খাঁচা সেটা হলো 1 থেকে 12 মিটার হতে পারে, তবে ব্যবস্থাপনার সুবিধার জন্য 1 ঘনমিটার অর্থাৎ 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার আয়তনের খাঁচাই ভালো। এখানে আবারও বলে রাখি, খাঁচার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং গভীরতা 1 মিটার, সেই খাঁচাই সাধারণত আমাদের পারিবারিক খাঁচা হয়ে থাকে। এবার আমরা জানবো বাণিজ্যিক খাঁচা। বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষের জন্য আমাদের দেশে সচরাচর যে খাঁচাগুলো ব্যবহার করা হয় এর আয়তন 1200 ঘনফুট অর্থাৎ 20 ফুট, দৈর্ঘ্য প্রস্থ 10 ফুট এবং গভীরতা 6 ফুট বিশিষ্ট হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নেব খাঁচা তৈরি করতে কি কি উপকরণ আমার প্রয়োজন হয়। চলো আমরা স্ক্রিনে দেখি। খাঁচা তৈরি করতে সাধারণত লাগে বাঁশ, কাঠ, নাইলনের জাল, প্লাস্টিকের খালি ড্রাম, পিভিসি পাইপ, নাইলনের সুতা এবং আরও কিছু জিনিসও লাগে, যেমন গ্যারাপি লাগে, লোহার গ্যারাপি বা অ্যাঙ্কর, যেটা দিয়ে খাঁচাটাকে আমরা স্থিরভাবে রাখি, বা যে কোনো স্রোতশীল নদীর পানিতে আমরা এটাকে অনেক দিন পর্যন্ত রাখতে পারি। এছাড়া আরও টুকটাক জিনিস লাগে, যেটা তোমরা কাজ করতে গেলে অনেক সময় এগুলো আমরা ব্যবহার করে থাকি। খাঁচায় আমরা কি কি মাছ চাষ করতে পারবো সেই মাছের প্রজাতিগুলো আমরা দেখে আসি। চলো একটু স্ক্রিনে আমরা দেখে আসি। খাঁচায় সাধারণত তেলাপিয়ার ভিতর 2 ধরনের তেলাপিয়া আছে, একটা হলো মনোসেক্স বা গিফট। আমরা এই তেলাপিয়াগুলো বর্তমান বাংলাদেশে বেশি প্রচলিত হচ্ছে এবং এইগুলোতেই চাষিরা সুফল পাচ্ছে। আরও আছে শিং মাছ, মাগুর মাছ, কমন কার্প, থাই সরপুঁটি, রুই মাছ, কাতলা মাছ, পাঙ্গাস মাছ। তবে আমাদের দেশে বিশেষ করে গিফট তেলাপিয়া এবং পাঙ্গাস মাছটাই বেশি খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। আমি যে মাছগুলোর নাম বলেছি তোমরা হয়তো অনেকে চিনো, অনেকে চিনো না। আমরা এখন যে স্ক্রিনে মাছগুলো দেখে পরিচিত হই, তাতে তোমারও সুবিধা হবে, তুমি চিনতে পারবে এবং জানতে পারবে। এখন দেখা যাচ্ছে এখানে থাই পাঙ্গাস, তেলাপিয়া, শিং, মাগুর
এই সকল প্রজাতিগুলো আমরা সাধারণত চাষ করে থাকি। আরও আছে কমন কার্প, থাই সরপুঁটি, কাতলা মাছ, রুই মাছ, এগুলো খাঁচায় চাষের জন্য বর্তমানে বেশ জনপ্রিয়। এছাড়াও পাবদা, গুলশা এগুলো চাষ করে আমাদের দেশে মাছের চাহিদা অনেকাংশে দূর করা যাচ্ছে। আমরা খাঁচায় মাছ চাষের জন্য যে পোনা মজুত করব, সেই পোনাগুলোর সাইজ এবং আকার একটু দেখে আসি। সাধারণত প্রতি ঘনমিটার আয়তনের খাঁচার জন্য 2 থেকে 3 ইঞ্চি আকারের 300টি গিফট তেলাপিয়া বা 100টি পাঙ্গাসের পোনা মজুত করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাঁচায় তো মাছ চাষ করব, মাছের কিন্তু কি খাবার দেব সেটা তো আমরা জানি না। আমরা এখন আসো সেই খাবারগুলো কি কি দরকার হয় এবং কি কি দিয়ে থাকি সেগুলো আমরা জেনে নিই। খাঁচায় মাছ চাষের জন্য সম্পূর্ণ সম্পূরক খাদ্য নির্ভরশীল হতে হয়। এই খাদ্যগুলো কি কি আছে আমরা জেনে নিই। পিলেট খাদ্য, পিলেট বলতে বাজারে যে তৈরিকৃত খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো সাধারণত মাছকে খাওয়ানো হয় এবং প্রজাতিভেদে খাবার, নানা ধরনের খাবার আমরা বাজার থেকে কিনতে পারি। এছাড়াও আরও আছে চালের কুড়া, গমের ভুসি, সরিষার খোল, আটা, চালের খুদ, ফিশ মিল, সবুজ ঘাস, খুদিপানা ইত্যাদি। চালের কুড়া সাধারণত আমাদের যে আমরা চাল খেয়ে থাকি সেই চালের থেকে যে কুড়াটা হয় সেই কুড়াটা, এই কুড়াটা নানাবিধ হয়। কুড়াতে অনেক পুষ্টিদ্রব্য থাকে। এই কুড়া খেলে মাছ দ্রুত বৃদ্ধি হয়। এই চালের কুড়াটা মিহি কুড়া হতে পারে, মোটা কুড়া হতে পারে, 2 ধরনের হতে, তবে মিহিটাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এছাড়া আছে গমের ভুসি। গমের ভুসিও মোটা, চিকন অনেক ধরনের আছে। আমরা যদি চিকনগুলো আনি তাহলে মাছে তাড়াতাড়ি খেতে পারে এবং পিলেট খাবার তৈরিতে এই গমের ভুসিটা অপরিহার্য। এছাড়া আছে সরিষার খোল। সরিষার খোলের ভিতর পর্যাপ্ত পরিমাণ আমিষ আছে যা মাছের বৃদ্ধিতে সহায়ক। তাই আমরা এই খাবারের সাথে এবং খাঁচায় মাছ চাষের মাছকে সরিষার খোল খাওয়ালে মাছের বৃদ্ধিটা দ্রুত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আরও আছে আটা। আটা দিয়ে খাবার তৈরি করতে বা প্লেট তৈরি করতে অনেক উপকারী। বাজারে যে ক্রয়কৃত আটাগুলো আছে সেগুলোই। আমরা এত দামি আটা নিব না, যে কম দামি যে আটাগুলো আছে মোটা আটা, সেটাই খাঁচায় মাছ চাষের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া আছে চালের খুদ। সাধারণত ফেলে দেওয়া খুদগুলাই মাছের খাবার হতে পারে, তাই চাষির আর্থিক লাভবান হতে পারে। ফিশ মিল। ফিশ মিলটা হয়তো তোমাদের কাছে নতুন মনে হবে। আসলে ফিশ মিল বলতে শুটকি চূর্ণ, যে শুটকিগুলা বাজারে পাওয়া যায় অথবা যে মাছগুলো ফেলে দেওয়া হয় এগুলোকে চূর্ণ করে যে খাবার তৈরি করা হয় সেটাই হলো ফিশ মিল। এটা সাধারণত প্রত্যেকটা খাবারের দরকার হয় এবং খাবার তৈরিতে এই ফিশ মিলের ব্যবহার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবুজ ঘাস অনেক মাছ খেয়ে থাকে, বিশেষ করে গ্রাস কাপ, তার দৈনিক অনেক সবুজ ঘাস প্রয়োজন হয়, সেই ঘাস খেয়ে বেঁচে থাকে। খাঁচায় যদি গ্রাস কাপ চাষ করা হয় তাহলে সবুজ ঘাস অপরিহার্য, দিতেই হবে তাকে। আর আছে খুদিপানা। খুদিপানা সবচেয়ে বেশি পছন্দ করে থাই সরপুঁটি এবং তেলাপিয়া, এরা খুদিপানাটাকে খুব পছন্দ করে। খুদিপানা দিলে এক হিসেবে আমাদের আগাছা দমন হবে, পুকুরের বা যে কোনো জলাশয়ের আগাছা দমন হবে এবং মাছের খাবার কিনতেও কোনো অর্থ লাগবে না। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খাঁচায় মাছ চাষের খাদ্য প্রয়োগ সম্বন্ধে জেনে নিব। প্রতিদিন 2 থেকে 3 বার খাবার দিতে হয়। খাবার দেওয়ার নিয়ম হলো প্রতিদিন যে সময় দিব সেই সময়টাই একই সময়ে যদি আমি দিই তাহলে মাছ খাবার খেতে অভ্যস্ত হবে। এতে করে খাবার কোনো অপচয় হবে না, মাছের কোনো সমস্যা হবে না, মাছ খাবারগুলো খুঁজে নিতে পারবে। বা ফিডিং ট্রেতে খাবার দিলে খাদ্য অপচয় কম হয় এবং খুব সহজে মাছের খাবার গ্রহণের মাত্রা অনুমান করা যায়। এতে করে খাবার অপচয়টা অনেকটা দূর হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি খাঁচার পরিচর্যা সম্বন্ধে আমরা একটু দেখে আসি। নিয়মিত খাঁচার জাল ও মাছের পরিচর্যা করা উচিত। খাঁচার আশেপাশে কোনো আবর্জনা, আগাছা জমা হওয়ার তলানি আছে কিনা এবং কাঁকড়ায় জাল কেটেছে কিনা নিয়মিত লক্ষ্য রাখতে হবে। এখানে বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, যদি খাঁচায় মাছ চাষে আমার খাঁচাটা হলো মূল, যদি খাঁচা একবার ফুটো হয়ে যায় বা কাঁকড়ায় কেটে ফেলে তাহলে মাছগুলো সব পালিয়ে যেতে পারে। এতে করে লাভ থেকে লসের সম্ভাবনাই বেশি হয়ে থাকে। তাই নিয়মিত খাঁচা পরিচর্যা করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাঁচায় মাছ চাষ কি তা জানলাম এবং খাঁচায় মাছ চাষের যাবতীয় অনেক কিছু জানলাম। এটা জেনে আমরা কি করব, যে কি কি মাছ চাষ করা যায় খাঁচায়, কি কি মাছ উপযোগী তোমরা সেটা জেনে নিবা। এতে বিশেষ করে আমি আবারও বলি
যে তেলাপিয়া মাছটা আমাদের দেশে খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। তোমরা যদি জেনে থাকো যে ডাকাতিয়া নদী বা লক্ষ্মীপুরের যে ডাকাতিয়া নদী আছে এবং চাঁদপুরের নদীতে খাঁচায় মাছ চাষ করে অনেক স্বাবলম্বী হচ্ছে। একটি বাণিজ্যিক খাঁচা তৈরি করতে সাধারণত 15,000 টাকার মতো লাগে, কিন্তু এই বাণিজ্যিক খাঁচা থেকে অনেক টাকা লাভ করা যায় এবং দেশের উন্নয়ন করা যায়। সাধারণত একটি বা 50টি বাণিজ্যিক খাঁচা তৈরি করে বছরে 6 থেকে 7 লাখ টাকা লাভ করা বা ইনকাম করা সহজ হয়। খাঁচায় মাছ চাষের জন্য তোমরা বিশেষ করে শিং মাছ, যা আমাদের খুবই দরকার, এবং দামি মাছ, তারপরে পাবদা, তারপরে নাইলোটিকা, নানাবিধ মাছ চাষ করতে পারো। চলো শিক্ষার্থী বন্ধুরা, খাঁচায় মাছ চাষের যে মাছগুলো আছে ওগুলো সম্পর্কে আরেকটু জেনে নিই। তোমরা জানো যে পাঙ্গাস মাছ এটা খুবই পপুলার বা আমাদের দেশে বাজার নিয়ন্ত্রণ করে এই পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছটা তুমি খাঁচায় চাষ করতে পারো। এটা চাষ করলে খুব দ্রুত এটা বৃদ্ধি পায় এবং এতে খাদ্য খরচও কম লাগে। এছাড়া পাঙ্গাস মাছের বাজার মূল্য বেশি। একটি 1 ঘনমিটারের খাঁচায় তুমি অবাধে 100টি পাঙ্গাস মাছ চাষ করতে পারো। এতে করে অল্প খাবারে তুমি বেশি পরিমাণ মাছ পেয়ে থাকবে। এছাড়া আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ যেটাকে বলা হয় গিফট, জেনেটিক্যালি, তেলাপিয়ার আরেকটা নাম হলো গিফট। গিফট হলো জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া। এটা সাধারণত মোজাম্বিক থেকে আসছে। এই তেলাপিয়াটা ও খাঁচা মাছ চাষের জন্য বেশ উপযোগী এবং এই তেলাপিয়াটার বৃদ্ধির হারও বেশি। সাধারণত এই তেলাপিয়াটা ছাড়ার পর থেকে প্রতি ঘনমিটার খাঁচায় 300টি পোনা দেওয়া যায়। এই তেলাপিয়াটা 3 মাসের ভিতর যেটা বাজারজাত করা যায়। 3 মাসের ভিতর বাজারজাত করলে দেখো অল্প দিনে খাঁচার যে মূল্য এবং শ্রমিকের মূল্য সবগুলো উঠে আসে। এছাড়া আছে শিং মাছ। শিং মাছটাও বর্তমানে আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং বাজার মূল্য তোমরা জানো যে এটার অনেক বেশি। রোগীর পথ্য হিসাবে এবং দামি মাছ হিসাবে শিং মাছ সমাদৃত। শিং মাছটাও তুমি খাঁচায় চাষ করতে পারো। এতে করে তোমার আর্থিক যে বেনিফিট সেটা হবে এবং পরিবারের চাহিদা মিটিয়ে তুমি ইচ্ছে করলে এই শিং মাছ বাজারেও বিক্রি করতে পারবা। বাজারে বিক্রি করে তোমার বাড়তি টাকা সংস্থান হবে। শিং মাছে আমরা জানি প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা খেলে আমাদের যে আমিষের পরিমাণ দূর হয়। শিং মাছের মতো মাগুরও আমাদের দেশে খুব জনপ্রিয়। তোমরা জানো যে থাই মাগুর যেটা আছে বা আফ্রিকান মাগুর, সেটা খাঁচায় চাষ করা যায়। এটা খুবই দ্রুত বৃদ্ধি হয় এবং যে কোনো খাবার সে খেয়ে থাকে। সাধারণত যে কোনো আমিষ জাতীয় খাবার সে খেয়ে থাকে এবং অল্প খাবারে টিকে থাকতে পারে। তাই খাঁচায় মাছ, এই মাগুর মাছটাও যদি চাষ করা হয় তাতেও কোনো লস নেই এবং তোমার যে প্র্যাকটিক্যাল ক্লাস সেটাও তুমি চর্চা করতে পারবা। মাগুর মাছেরও বাজার মূল্য প্রচুর। তাই মাগুর মাছের যদি তুমি চাষ করো তাহলে তুমি অনেক টাকা বা তোমার যে বাড়তি টাকা সেটা চলে আসবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কমন কার্প মাছ। কমন কার্প মাছও খাঁচায় চাষ করা যায়। এতে অল্প দিনে খাঁচায় এটা খুবই দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হয়। কমন কার্প মাছ আমাদের দেশে খুবই জনপ্রিয়। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে কমন কার্প মাছও চাষ করতে পারো। খাঁচায় মাছ চাষের জন্য আরেকটি মাছ আছে থাই সরপুঁটি, যেটা গিফট তেলাপিয়ার পরেই থাই সরপুঁটি চাষের জন্য জনপ্রিয়। আমাদের দেশে সাধারণত থাই সরপুঁটির চাহিদাও ব্যাপক। তাই খাঁচায় এই থাই সরপুঁটি চাষ করলে বেশি খাবার দিতে হয় না এবং যে স্রোতের সাথে যে প্লাঙ্কটনগুলো ভেসে আছে থাই সরপুঁটি সেইগুলো খায় এবং অল্প খাবার দিলেই হয়ে যায়। তাই তোমরা থাই সরপুঁটি মাছও চাষ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, কাতলা মাছ তো তোমরা সবাই চিনো। কাতলা মাছ উপর স্তরের মাছ। এই মাছটা সাধারণত উপর স্তরের খাবার খায়। স্রোতের সাথে যেই প্লাঙ্কটনগুলো ভেসে আসে কাতলা মাছ সেগুলো খেয়ে থাকে। এতে করে বেশি খাবার দিতে হয় না। তাই কাতলা মাছও তোমরা চাষ করতে পারো। এর বৃদ্ধির হারও অনেক বেশি এবং খাঁচায় মাছ চাষের জন্য কাতলা মাছও বেশ উপযোগী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি খাঁচায় রুই মাছ চাষ করো তাও করতে পারো। রুই মাছ হলো একটি বনেদি মাছ। এটা রাজকীয় মাছ। যে কোনো আচার অনুষ্ঠান, বিয়ে শাদীতে রুই মাছ ছাড়া আমাদের চলেই না। তাই যদি তুমি খাঁচায় রুই মাছ চাষ করো দেখবে যে বাজারে যদি রুই মাছ নেওয়া হয় এটার চাহিদা ব্যাপক এবং বাজার মূল্যও সকল মাছের থেকে রুই মাছের বেশি।
এবং তোমার নিজস্ব আচার অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে রুই মাছ তুমি ব্যবহার করতে পারো বা রুই মাছ দিয়ে আপ্যায়ন করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জেনেছি খাঁচায় মাছ চাষ কি, কীভাবে খাঁচা মাছের পরিচর্যা করতে হবে, কিভাবে খাঁচা পরিচর্যা করতে হবে, কিভাবে খাদ্য দিতে হবে এবং কিভাবে মাছ আহরণ করতে হবে, মাছ সব কিছু আমরা জেনেছি, তোমরাও জেনেছো। জানার পরে এখন তোমাদের জন্য একটি মূল্যায়নের ব্যবস্থা করা আছে, যা তোমাদের পাঠের জন্য সুবিধা এবং তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। আমরা মূল্যায়নে যে প্রশ্নগুলো রেখেছি তা তোমার পরীক্ষার জন্য অনেক উপকারে আসবে, তাই তুমি খাতাপত্র নিয়ে দেখো যে পারো কিনা। খাঁচায় মাছ চাষের সুবিধাগুলো কি কি, খাঁচা তৈরিতে কি কি উপকরণ লাগে, খাঁচায় কোন কোন প্রজাতির মাছ চাষ করা যায়, একটি স্বাভাবিক আকৃতির খাঁচার আয়তন কত। আশা করি আজকের মূল্যায়নের যে 4টি প্রশ্ন তোমরা সেটা শিখতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি, যা তোমাদের ক্লাস খুললে শ্রেণীর শিক্ষকের কাছে তোমরা জমা দিবে। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটি কি আমরা একটু দেখে নিই। ভাসমান খাঁচায় মাছ চাষ পদ্ধতি বর্ণনা করো। আশা করি তোমরা এই কাজটি খুব ভালোভাবে করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আশা করি তোমরা ভালো থাকবে। ধন্যবাদ। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। সার্থক জন্ম আমার, জন্মেছি দেশে। সার্থক জন্ম মাগো, সার্থক জন্ম মাগো, তোমায় ভালো বেশে। জানি নে তোর ধন রতন আছে কি না, রানীর মতো জানি নে তোর
রতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে জন্ম আমার জন্মেছে দেশে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক
মাঠে মাঠে ফুল ফসলে আকুল করা ঘ্রাণে সাগর নন্দ জাগায় প্রাণে মাঠে মাঠে ফুল ফসলে আকুল করা ঘ্রাণে সাগর নদীর এদেশ আমার ছন্দ জাগায় প্রাণে আকাশ মাটি বন্ধু হয়ে দিন রজনী হৃদয়ে ছুঁয়ে আকাশ মাটি বন্ধু হয়ে দিন রজনী হৃদয়ে ছুঁয়ে স্বপ্ন সুখের জীবন দোলায় ফুল ফসলের বাণী সাগর নদীর এদেশ আমার ছন্দ জাগায় প্রাণে মাঠে মাঠে ফুল ফসলে আকুল করা ঘ্রাণে সাগর নদী এদেশ আমার ছন্দ জাগায় প্রাণে চন্দ্র তারা মুগ্ধ করে রাতের আকাশ পরাণ ভরে চন্দ্র তারা মুগ্ধ করে রাতের আকাশ পরাণ ভরে চোখ জুড়ানো দৃশ্যপটের সোনার সকাল আনে সাগর নদীর এদেশ আমার ছন্দ জাগায় প্রাণে মাঠে মাঠে ফুল ফসলের আকুল করা ঘ্রাণে সাগর নদীর এদেশ আমার ছন্দ জাগায় প্রাণে মাঠে মাঠে ফুল ফসলে আকুল করা ঘ্রাণে সাগর নদীর এদেশ আমার ছন্দ জাগায় প্রাণে বাংলার ফসল বাংলার মাটি কৃষকেরই প্রাণ বাংলার ফসল বাংলার মাটি কৃষকেরই প্রাণ এরা ফসল ফলায় দেশ বাঁচায় ফসল ফলায় সোনার দেশ বাঁচায় আনে অর্থনৈতিক উন্নয়ন আইলো 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 রে দেখো কৃষিতে কত আধুনিকায়ন বাংলাদেশের তাই দেখো আজ কত উন্নয়ন
হচ্ছে তাই দেখো আজ কত উন্নয়ন। মাটির সাথে মানুষের সাথে, মাটির সাথে মানুষের সাথে, মাটির সাথে মানুষের সাথে, মাটির সাথে মানুষের সাথে। আলুর জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ জেলা। এ জেলার আলু চাষিরা অন্যান্য ফসলের পাশাপাশি ৩৭,৫৯০ হেক্টর জমিতে আলু উৎপাদন করে লাভবান হচ্ছেন। আলু চাষ, উৎপাদন, বাজারজাতকরণ, আলুকে লাভজনক ফসল হিসেবে গড়ে তোলা নিয়ে তাঁদের আছে নানা গল্প। প্রিয় কৃষক ভাইয়েরা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংসদ বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সাথে মানুষের সাথে। মাটির সাথে মানুষের সাথে, মাটির সাথে মানুষের সাথে। আজ থাকছে মুন্সিগঞ্জ জেলার আলুর লাভজনক ফসলের বিবিধ কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন। চলুন আমরা এই প্রতিবেদনটি দেখে আসি। আলু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল। শ্বেতসার জাতীয় ফসলের মধ্যে সাধারণত ধান, গম ও ভুট্টার পরই আলুর অবস্থান। বর্তমান চাষের জমির পরিমাণ ও ফলনের হিসেবে ধানের পরই আলুর স্থান। এক এক সময়ে এক এক জমিতে সর্বাধিক উৎপাদনের কারণে দিন দিন আলু চাষে জমির পরিমাণ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪.৭২ লক্ষ হেক্টর জমিতে ৮৫ লক্ষ মেট্রিক টন আলু চাষ হয়। দেশের চাহিদা প্রায় ৪০ লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের কৃষক আলু চাষে বেশ উৎসাহী। বর্তমানে আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম স্থানে রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলুর পরিমাণ কি রকম, উৎপাদন কি রকম হলো? উৎপাদন মাশাআল্লাহ ভালোই, অন্যান্য বছরের থেকে ভালো হয়েছে এই বছর। আচ্ছা, আলুর যে এই যে পরিমাণ, এই পরিমাণ অনুযায়ী আপনাদের লাভ থাকে? এলা যদি বাজারটা আস্থা থাকে, একটু বাজার বেশি থাকে, তাইলে আমাদের লাভ হবে। আর যদি বাজার যদি অন্যান্য বছরের মতো কম থাকে, তাইলে লস হবে। কত বছর ধরে আপনারা আলু চাষ করছেন? আমরা ছোটকাল থেকে এটা আমার দাদাই করেছে, এই সাথে সাথে আমরা শিখতে শিখতে আমরা এই আলু চাষটা ধরে রাখছি। আশা করছি এবছর যদি বাজার ভালো পাই, যে ফসল উৎপাদন হয়েছে ইনশাল্লাহ ভালো হবে। যদি বাজারটা ভালো পাই তো অর্ধেক রাখি কলস্টরে, আর 4/1 অংশ রাখি বাড়িতে, আর 1 অংশ বাজারজাত করি। কৃষক ভাইয়েরা, আজকে আমরা আসছি মুন্সিগঞ্জ জেলার বজ্রযুগনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামে। আমরা এখানে কৃষক ভাইদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারলাম যে গত বছরের তুলনায় কিন্তু আলুর ফসল ভালোভাবে কিন্তু তারা ঘরে তুলতে পারছেন, সংরক্ষণ করতে পারছেন, এবং যে আলুর যে দেশীয় খাদ্য তালিকায় যে সংসম্পূর্ণতা, এই বিষয়গুলো কিন্তু তারা পূর্বের বছরের তুলনায় কিন্তু বেশি আশাবাদী। আমরা কিন্তু এই যে কৃষকদের যে কষ্ট করে যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে এই যে ক্ষেত খোলা করে, এই ক্ষেত খোলা করার জন্য কিন্তু তাদের অনেক ত্যাগ থাকে। এই ত্যাগটুকু কিন্তু তারা ন্যায্য মূল্যর মাধ্যমেই কিন্তু মুখের হাসিটুকু আমরা কিন্তু দেখতে পারি। ভাইয়া, আপনি তো একজন আলু চাষি, আপনি কতটুকু পরিমাণে আলুর চাষ করলেন, এই বিস্তারিত আমাদের একটু বলেন। আমি কারেজ আলু চাষ করি, প্রায় 400 একর জমি চাষ করি। এই আলুটা হলো লাল গোলাকার, খাইতে অনেক সুস্বাদু। তবে এই আলুটা দিয়া ওই বোম্বে কোম্পানি চিপস তৈরি করে। প্রতি বছরই আমরা এই আলুটা ওনার সাথে কন্টাকে চাষ করি। কানিতে প্রায় 500 থেকে 600 মণ আলু ফলন হয়। তো প্রায় 2 লক্ষ টাকা প্রতি কানিয়ে খরচ হয়। আমি 2 একর জায়গাতে আলু চাষ করছি। 2 একর আলু জায়গার মধ্যে হয়তো 1200 থেকে 1300 মণ আলু হবে। আমরা আলুটা বাজার চাই যেরকম ঢাকাতে বেশি, তারপরে চট্টগ্রাম, সিলেট আমরা এরকম বেচা কিনা করে থাকি।
হয়তো আমরা আলুর লাভবান হওয়ার সম্ভাবনা এবার বেশি, হয়তো লাভ হইলে তার 1 থেকে 1.5 লক্ষ অথবা 2 লক্ষ হইতে পারে। আলু এমন একটি ফসল যা যে কোনো মাটিতে চাষ করা যায়, তবে বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি আলু চাষের জন্য উত্তম। উঁচু করে মাঝারি উঁচু জমি, যেখানে সেচ ও নিষ্কাশনের সুব্যবস্থা আছে, সে সকল জমি নির্বাচন করতে হবে। জমিটি অবশ্যই রৌদ্রোজ্জ্বল হতে হবে। সুষম সার দিয়ে জমি তৈরি করতে হবে। মাটিতে জো আসার পর আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে প্রস্তুত করতে হবে। আড়াআড়িভাবে কমপক্ষে 4টি চাষ দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন জমিতে বড় মাটির ঢেলা না থাকে এবং মাটি ঝুরঝুরে অবস্থায় আসে, কারণ বড় মাটির ঢেলা আলুর সঠিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং অনেক সময় অসম ও বিকৃত আকার তৈরি করে। জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে জমিতে সুষম সেচ প্রয়োগ করা যায়, সেজন্য জমির উপরিভাগ সমতল করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত আলুর মোট 83টি জাত অবমুক্ত করেছে, যার মধ্যে খাবার আলু, প্রক্রিয়াজাতকরণের উপযোগী আলু, রপ্তানিযোগ্য আলু, আগাম আলু ও সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা যায় এমন আলুর জাত আছে। আলুকে লাভজনক ফসল করার জন্য কৃষকদেরকে কি কি পরামর্শ দেয়া যেতে পারে? আমরা যদি মুন্সিগঞ্জের আলুকে যদি লাভজনক করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই তাদেরকে বলতে হবে, সাধারণত মুন্সিগঞ্জের কৃষকেরা এখানে আপনার সারের ডোজ আমরা যেটা বললাম তার চেয়ে প্রায় ডাবল পরিমাণ দিয়ে থাকে। আসলে এই ডাবল দিলেই যে আপনার ফলন বেশি হবে এটা ঠিক না। আমাদের যদি সুষম মাত্রায় যদি সার প্রয়োগ করা হয় তাহলে দেখা যাচ্ছে তারা লাভবান হবে। মুন্সিগঞ্জ সদরেই প্রায় ৯,৭৮০ হেক্টর আলু উৎপাদন হয়। এখানে প্রায় 80% আলু হলো ডায়মন্ড, যেটা সাধারণত তরকারি বা আমরা টেবিল পারপাসে ব্যবহার করা হয়। যদি এই আলু আমাদের যদি কিছু প্রসেসিং ভ্যারাইটি যদি আমরা এক্সটেনশন করতে পারি, যেমন কারেজ আছে, এস্টারিক্স আছে, এইগুলো যদি আমরা এক্সটেনশন করতে পারি তাহলে, এবং বিভিন্ন যে চিপস ফ্যাক্টরি আছে তাদের সাথে যদি আমরা লিঙ্ক করে দিতে পারি, তাহলে তারা দেখা যাচ্ছে একটা ন্যায্য মূল্যে যদি নিয়ে যায় তাহলে কৃষকরা লাভবান হবে। আরও একটি করা যেতে পারে যে হয়তো মুন্সিগঞ্জে সাধারণত এই চিপস ফ্যাক্টরি বা এই যে ফ্রান্স বিন যে তৈরি করা, ফ্রান্স ফ্রাই তৈরি করা হয়, এগুলো যদি ব্যাপক আকারে আপনার প্রতিষ্ঠিত করার যদি ব্যবস্থা করা যায় তাহলে দেখা যাচ্ছে কৃষকরা লাভবান হবে। বাংলাদেশে সাধারণত 15 কার্তিক থেকে 15 অগ্রহায়ণ অর্থাৎ নভেম্বর মাসে আলু লাগাতে হয়। দেশের বিভিন্ন স্থানে মাটির উর্বরতা বিভিন্ন রকমের, এজন্য সারের চাহিদা সকল জমির জন্য সমান নয়। স্থানভেদে বিঘা বা 33 শতক প্রতি ইউরিয়া 44 থেকে 48 কেজি, টিএসপি 27 থেকে 30 কেজি, এমওপি 33 থেকে 40 কেজি, জিপসাম 13 থেকে 16 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি থেকে 1 কেজি 300 গ্রাম। যে মাটিতে ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে সেখানে ম্যাগনেসিয়াম সালফেট 18 থেকে 20 কেজি, বোরন 800 গ্রাম থেকে 1 কেজি, গোবর 1200 থেকে 1300 কেজি দিতে হবে। গোবর ও জিঙ্ক সালফেট শেষ চাষের সময় জমিতে মিশিয়ে দিতে হয়। বাকি ইউরিয়া রোপণের 30 থেকে 35 দিন পর অর্থাৎ দ্বিতীয়বার মাটি তোলার সময় উপরি প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর সঙ্গে সঙ্গে সার ও বীজ মাটি দিয়ে ভেলি তুলে ঢেকে দিতে হবে। আলুর অনেক রোগীর মধ্যে মারাত্মক হল আলুর মড়ক। এই রোগে আলু গাছের পাতা মোড়ানো বা কুঁচকে যাওয়ার মতো দেখায়। এ রোগে আলুর ফলন মারাত্মকভাবে কমে যায়। এই রোগ দমনে রোগমুক্ত বীজ ব্যবহার, সেচ কমিয়ে দেয়া এবং বালাইনাশক ব্যবহার করতে হবে। আলু অনেক পোকা দ্বারাও আক্রান্ত হয়, এর মধ্যে কাটুই পোকা অন্যতম। এ পোকার কীড়া খুবই শক্তিশালী। এ পোকা আলুর চারাগাছ কেটে ফেলে এবং আলুতে ছিদ্র করে। কীড়া মেরে ফেলে বা কীটনাশক ছিটিয়ে এ পোকা দমন করা যায়। রোগ ও পোকা দমনে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ গ্রহণ করতে হবে। আলুর মড়ক রোগ প্রতিরোধী দুটি নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল ফসল গবেষণা কেন্দ্র। জাত দুটি হল বাড়ি 90 ও বাড়ি 91। এই জাত দুটি কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো মুন্সিগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিরুত্তম কুমার সরকার স্যারের সাথে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ একটি আলু উৎপাদনকারী জেলা। এখানে মানুষ দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে আলু উৎপাদনের। এখানে অনেক জায়গায় আলু উৎপাদন করা হয়। এখানে প্রায় 65,000 হেক্টর জমি আমাদের আবাসযোগ্য জমি আছে।
তার ভিতরে এই আলুর মৌসুমে অর্থাৎ রবি মৌসুমে এবছরে 37,500 হেক্টর জমিতে আমাদের আলু উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি 35 থেকে 36 মেট্রিক টন উৎপাদন হয়, যেটা জাতীয় উৎপাদন যেটা আছে তার চেয়ে প্রায় দ্বিগুণ। সুতরাং চাষিরা এটা ঐতিহ্যগতভাবেই এখানে বিভিন্ন জাতের আলু উৎপাদন করে আসছে, বিশেষ করে ডায়মন্ড এবং কার্ডিনাল এই দুইটা জাতের আলু এরা বেশি উৎপাদন করে। তো আমরা চাষিদেরকে নিরুৎসাহিত করতেছি যে ডায়মন্ড এবং কার্ডিনাল এই দুইটা শুধুমাত্র আপনার সবজি খাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যে তরকারি খাই, ভাজি খাই, এই ক্ষেত্রে আমাদের ডায়মন্ড এবং কার্ডিনাল এই আলু দুইটার আমাদের ব্যাপক ব্যবহার। কিন্তু মুন্সিগঞ্জবাসী আলু চাষে লাভবান হওয়ার জন্য তাদেরকে এই ডায়মন্ড এবং কার্ডিনালের উপর নির্ভর করলে আমাদের যেগুলো ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেসিং যেগুলো সেন্টার আছে সেখানে আমাদেরকে এই ডায়মন্ড এবং কার্ডিনালে আমাদের চাহিদা কম। সেক্ষেত্রে আমরা এই মুন্সিগঞ্জবাসীকে এখন উদ্বুদ্ধ করতে আছি যে অন্য জাতগুলো যেগুলো আপনার ইন্ডাস্ট্রিতে এগুলো চাহিদা বেশি, অর্থাৎ আপনার চিপস, তারপর বেকারিতে বিভিন্ন জায়গায় এগুলা, তারপর চানাচুরে বিভিন্ন জায়গায় আলুর আপনার যে ডাস্ট বা এগুলো ব্যবহার করা হয় আলু। তো সেক্ষেত্রে আমরা ক্যারেজ এবং স্ট্রিক্স নামে দুইটা জাত আছে, যে জাতগুলো আমরা কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। প্রায় 1000 হেক্টর মতো আমাদের ক্যারেজ এবং আমাদের স্ট্রিক্স এই দুইটা জাতের আলু এখন মাঠে সম্প্রসারণ অবস্থায় আছে। আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। প্রতি 100 গ্রাম আলুতে শর্করা থাকে 19 গ্রাম, খাবার আঁশ 2.2 গ্রাম, উদ্ভিদ প্রোটিন 2 গ্রাম এবং খনিজ লবণ রয়েছে 0.52 গ্রাম। দেহকে শক্তিশালী করতে, বিশেষ করে প্লীহা ও পাকস্থলীর কর্মক্ষমতা বাড়াতে আলু বিশেষ কার্যকর। আলু সব তরকারির সাথেই চালানো যায়, তাই তরকারিতে আলুর ব্যবহার সবচেয়ে বেশি। আলুকে আমাদের দেশের সবজি হিসেবেই বেশি ব্যবহার করা হয়। সম্ভাবনাময় রপ্তানির মাধ্যমে আলুর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে করে আলুর গুরুত্ব অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা আরো ব্যাপকভাবে আলু চাষে উদ্বুদ্ধ হয়েছেন। দিদি, আলু তুলতেছেন, আলু তুলতে কেমন লাগতেছে? ভালোই লাগে। আচ্ছা, দিনে কত টুকরি আলু এরকম আপনারা তুলেন? অনেক টুকরি হয়। পরিমাণে একটু বেশি হয়। হ্যাঁ। আপনারা আলু খেতে কখন আসেন? আর আপনাদের যে আলু তোলার বিষয়ে আপনাদের মজুরি কত থাকে? আমরা সকাল 7টা থেকে আসি, দুপুর 2টার সময় যাই। মজুরি কত থাকে? 300 টাকা। 300 টাকা জনকে? হ্যাঁ। কেমন লাগে আলু তুলতে প্রতিদিনের তো এই কাজটা? অনেক ভালো লাগে। প্রক্রিয়াজাত খাবার হিসেবে আলুর অনেক কদর রয়েছে। আলু ব্যবহারের ক্ষেত্রে মানুষের মনোভাব পরিবর্তন হচ্ছে। আলুর বহুবিধ ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়েছে। চিপস, ক্রিপস, ফ্লেক্স, ফ্রেঞ্চ ফ্রাই, স্টার্চ তৈরিতে এখন আলু ব্যবহার হচ্ছে এবং দিন দিন নতুন শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে। রূপচর্চায়ও আলু ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি রন্ধন শিল্পী রহিমা আপুর বাসায়। তিনি একজন গৃহিণী। আপু আলুর উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকেন। আমি আজকে দেখাবো আলুর আমৃতি করে, যেটা সচরাচর হয় না, কিন্তু অবশ্যই একটু ট্রাই করলে সম্ভব যে আলুর আমৃতিটা খুব টেস্ট হয়। আলু নিচ্ছি, বাইন্ডিং এর জন্য অল্প একটু ময়দা নিলাম। আর টেস্টের জন্য আমি একটু গুঁড়া দুধ দিচ্ছি। ময়ানটা করছি, ভালোভাবে ময়ান করে নিয়েছি। করে আপনি ময়ান করে এটা আমরা কতক্ষণ না রেখে দেব না, না এটা ঢেকে রাখতে হবে না। সাথে সাথে হ্যাঁ, সাথে সাথে কাজ করতে পারবো। আচ্ছা, আমি একটু তেল দিলাম। ছানার পরিবর্তে আলু দিয়ে, আমাদের মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণ আলু হয়। 1 কেজি আলুর চানাচুর করলে আপনার বসা ওই টিভি দেখতে দেখতেই শেষ হয়ে যায়। আমি চেষ্টা করি যে আমার উৎপাদিত পণ্যটা আমি যদি ব্যবহারটা একটু শিখিয়ে দিই কাউকে। আমি মূলত আমার বাসায় রান্না করি, আর আমার অফিসিয়াল যে মেলাগুলো হয় সেখানে আমার রেসিপিগুলো, ডিপার্টমেন্টের মেলাগুলো, সেখানে আমি 20টা-25টা আইটেম করে মেলাতে শো করি। এই আমৃতি শেফটা ঠিক এই শেফ। এই যে এই শেফ। এখন আমরা তেলে দিব। হ্যাঁ, আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। ডুবো তেলেই ভাজতে হয়। ডুবো তেলেই ভাজতে হয়।
আর কেউ চাইলে এটাতে ফুড কালার দিতে পারে, আমি দিচ্ছি না ইচ্ছে করে। আবার বাচ্চারা খেলে একটুখানি কালারফুল হলে ওরা আবার আগ্রহী হয়। ফুড কালার দিয়ে কোনো পানি দেওয়া যাবে না, শুধু ফুড কালার ডাস্টটা দিবে। ব্রাউন কালার হয়ে গেছে, গরম শিরাতে দিব, ডুবিয়ে ডুবিয়ে দিব। কারণ কি গরম শিরাতে দেওয়ার কারণে যাতে রস ভিতরে ঢুকে যায়। এখানে আমি একটু কাজু, কাজু বাদাম দিচ্ছি। চাইলে এখানে অন্যান্য বাদাম আর একটু কিশমিশ দিচ্ছি। খুব অল্প সময়ে আলু দিয়ে মজাদার ঝটপট খাবার কিন্তু তৈরি করা যায়। আলুই হবে কৃষকের লাভজনক কৃষি আর তাদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। এই জন্য তারা বিভিন্ন চিপস ফ্যাক্টরি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের উৎপাদিত আলুর ভালো দাম পাচ্ছেন। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ সত্যি হয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা। আর এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে কৃষক ভাইদের ভূমিকা অগ্রগণ্য। আলুকে একটি লাভজনক ফসল হিসেবে চাষাবাদ করবার মাধ্যমে আমরা কৃষকদের মুখে হাসি ফোটাতে পারি। কৃষকরা লাভবান হলেই দেশ সমৃদ্ধ হবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। বাংলাদেশে তাই দেখো আজ কত উন্নয়ন। মাটির সাথে মানুষের সাথে, মাটির সাথে মানুষের সাথে, মাটির সাথে মানুষের সাথে, মাটির সাথে মানুষের সাথে। পূব আকাশে নতুন সূর্য ঝলমলে রোদ্দুর, স্বাধীনতার উড়ছে নিশান হৃদয়ে কাতুর, হৃদয়ে কাতুর। পূব আকাশে নতুন সূর্য ঝলমলে রোদ্দুর, স্বাধীনতার উড়ছে নিশান হৃদয়ে কাতুর, হৃদয়ে কাতুর। দীপ্ত শপথ তীব্র আগুন মুক্তি সেনার চোখে, দুঃসাহসে দাঁড়ায় ওরা হায়নার সম্মুখে। দীপ্ত শপথ তীব্র আগুন মুক্তি সেনার চোখে,
দুঃসাহসে দাঁড়ায় ওরা হায়নার সম্মুখে রণাঙ্গনে প্রতিক্ষণে রণাঙ্গনে প্রতিক্ষণে মুখোমুখি মৃত্যু স্বাধীনতার উড়ছে নিশান হৃদয়ে কাতুর হৃদয়ে কাতুর রক্ত কণায় তোলে ঝংকার আজও মুক্তির গান নদী মাঠ ক্ষেত ফুলে ফসলে সুরের ঐকতান রক্ত কণায় তোলে ঝংকার আজও মুক্তির গান নদী মাঠ ক্ষেত ফুলে ফসলে সুরের ঐকতান খুলেছে এবার আলোর দুয়ার খুলেছে এবার আলোর দুয়ার আধার হয়েছে দূর স্বাধীনতার উড়ছে নিশান হৃদয়ে কাতুর হৃদয়ে কাতুর পূব আকাশে নতুন সূর্য ঝলমলে রোদ্দুর স্বাধীনতার উড়ছে নিশান হৃদয়ে কাতুর হৃদয়ে কাতুর অন্যান্য প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হওয়া করোনা ভাইরাস সমূহের সর্বশেষ ধরনটির নাম কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাস। চীনের উহান প্রদেশ থেকে মহামারী আকারে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসকে সম্প্রতি বৈশ্বিক মহামারী বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আত্মসচেতনতাই বর্তমানে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের সর্বোত্তম উপায়। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের 3 পর্যায়ে এটা করতে হবে। একটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে, একটা হচ্ছে সরকারি পর্যায়ে, একটা হচ্ছে সামাজিক পর্যায়ে। ব্যক্তি পর্যায়ে হলো যে আমরা হাতের পরিচ্ছন্নতা বজায় রাখবো, কাশি শিষ্টাচার বজায় রাখবো। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া থেকে আমরা রক্ষা পেতে চাই, এটাকে আমরা আটকে দিতে চাই, আমাদেরকে নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। কারণ ভাইরাসটা অধিকাংশ ক্ষেত্রেই আমার হাতের মাধ্যমে নাক, চোখ, মুখে স্পর্শ করলে সেটি সংক্রমিত আমি হতে পারি। দ্বিতীয় হচ্ছে কাশি শিষ্টাচার বজায় রাখা। হাঁচি কাশি আসলে আমার হাত দিয়ে ঢেকে নিব যেন এটা ছড়িয়ে না পড়ে। এটা 1 মিটার পর্যন্ত ছড়িয়ে যায়, যেখানে সেখানে কফ থুতু ফেলবো না, এই কফ থুতুর মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। কোভিড-19 ভাইরাসটি আকারে অপেক্ষাকৃত বড় হওয়ায় বাতাসে বেশি সময় ভেসে থাকতে পারে না। এটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে সক্ষম নয়। প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শের মাধ্যমে ভাইরাসটি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। হাঁচি, কাশি, লালা, থুতু থেকে কোভিড-19 সরাসরি সংক্রমণ ঘটাতে সক্ষম। যারা বয়স্ক মানুষ আছেন, যারা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার আছে বা কিডনির সমস্যা আছে বা অ্যাজমা রোগীর রোগ আছে, যাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে, তারা এখন থেকেই
ভিড় এড়িয়ে চলুন, অনাবশ্যক ভ্রমণ তিনি করবেন না, খুব জরুরি প্রয়োজন হলে তিনি যাবেন। আগে যদি আমরা সাবধান থাকি তাহলে আমরা এই রোগটা বিস্তার থেকে রক্ষা করতে পারবো। এই রোগের লক্ষণসমূহ জ্বর, কাশি, শ্বাসকষ্ট, অবসাদ, গলা ব্যথা। কোভিড-19 সংক্রমণের প্রায় 2 থেকে 14 দিনের মধ্যে আক্রান্তের শরীরে লক্ষণসমূহ দেখা দিতে পারে। সুস্থ ব্যক্তি থেকে কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখুন। জনসমাগম বা কোলাহলপূর্ণ স্থানে গমন থেকে বিরত থাকুন। দ্রুত IEDCR এর হটলাইনে যোগাযোগ করে পরামর্শ এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। হটলাইনে যোগাযোগের জন্য 17টি নাম্বার রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম্বারসমূহ 019371100011, 0193700011, 019277111784, 019277111785, স্বাস্থ্য বাতায়ন 16263। যারা ভাইরাস আক্রান্ত দেশ থেকে আসছে তাদের যদি জ্বর থাকে সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আইসোলেশন করে এবং তাদের পরীক্ষা করা হচ্ছে। আর যারা জ্বর নেই এখন কিন্তু আক্রান্ত দেশ থেকে আসছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা কোয়ারেন্টাইন থাকতে হবে, কারণ এখন আপনার দেহে জ্বর নাই কিন্তু শরীরে হয়তো ভাইরাসটা থেকে আছে, ভাইরাসটা লেগে আছে, সেই ভাইরাসটা হয়তো ম্যাক্সিমাম 14 দিনের মধ্যে আপনার মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। তার আগ পর্যন্ত আপনাকে অবশ্যই আপনার ঘরে থাকতে হবে। যদি আপনি ঘরে কোয়ারেন্টাইন করতে অসুবিধা হয় আপনারা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাবেন, তারা আপনাকে কোনো একটা ভবনে সরকারের পক্ষ থেকে ঠিক করা, প্রত্যেকটা এলাকায় সে ঠিক করা হচ্ছে, সেখানে আপনারা থাকবেন। কিন্তু আপনাদেরকে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, এই ভাইরাসটাকে যেন না ছড়িয়ে পড়ে আপনি ব্যক্তিগত নাগরিক দায়িত্ব, জাতির প্রতি দায়িত্ব, আপনার প্রিয়জন, পরিবার পরিজনের উপর দায়িত্ব। সবচেয়ে আগে আক্রান্ত হবে আপনার